I think it's already live, right? This is live. I can see that. Okay. Today we have come to our episode 5 of Lekha Lekhi, which is regarding unleashing creativity. Creativity ke amra unleash korchi. But before that, some events have happened যেটা নিয়ে আমি একটু ডিসকাস করাটা খুব দরকার, কেন আমার মতো কয়েকজনই হয়তো করতে পারে এই কান্ট্রিতে, বাদ বাকি পটর বেশি করে, কাজটা একটু কম করে। সেটার জন্য বলা হচ্ছে যে আমরা একটা ভিশন নিয়ে চলছি, ঠিক আছে? আমি অ্যাটলিস্ট তাই চলেছি। ইফ আই টেল ইউ অ্যাবাউট কিছু বছর আগের কথা যদি আমি বলি, আই হ্যাড ফিগার্ড আউট in a very concrete way where to reach this, how to reach this goal and how to take these steps to reach this goal. এবং আমি এটাও ঠিক করে ফেলেছিলাম যে এই জিনিসটাকে অ্যাচিভ করতে বা এই অ্যাওয়ার্ডটাকে অ্যাচিভ করতে হয়তো আমার কাছে এই লোকগুলো আমার দরকার, হয়তো 1 or 2 people or 3 people I just need. Rest I can take audition, I can take these people in my team as cast and crew. তাহলে we can achieve that. কিন্তু ইন্ডিয়াতে এমন একটা সমস্যা এখন হয়ে গেছে, স্পেশালি ইন্ডিয়ান ফিল্ম মেকিং রেসপেক্টেই বলছি আমি, এটা কারোর বাপের জমিদারি নয়। ইন্ডিয়ান ফিল্ম মেকিং কারোর বাপের জমিদারি নয়। ইফ আই ইউজ দ্যাট টার্ম, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফিল্ম মেকার, ইউ ক্যান বি এ ফিল্ম মেকার, ইউ উইল নো দ্য ক্রাফট অ্যান্ড আর্ট, and you can be a filmmaker and you should be a filmmaker because you have a story to tell, you should express your stories. যেটা হয়ে থাকে বিভিন্ন ধরনের কমিউনিকেশন গ্যাপ হয়, কিছু লোকজন স্পেসিফিক্যালি আছে যারা এই কমিউনিকেশন গ্যাপগুলোকে বেশি করে বিল্ড করে। তাদের একটা টক্সিক রিলেশনশিপ আছে, টক্সিক পার্সোনালিটি আছে, তারা একে অপরের ভালোটাকে সহ্য করতে পারে না। রিলেশনশিপগুলো যখন একটা ভালো রিলেশনশিপ হয়ে ভালো একটা কাজ হওয়ার দিকে টেন্ড করে, সেটা তারা দেখে উঠতে পারে না। এই জন্য স্পোর্টেও যেমন কিছু প্রবলেম হচ্ছে স্পোর্টসে ইন্ডিয়াতে, এবং ঠিক তেমনইভাবে সিনেমাতেও কিছু প্রবলেম হচ্ছে। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ, এবং আমি আজকে একদম জোর গলায় বলছি যে to achieve something great in the world cinema arena is not impossible, it's very easy in fact, provided if you do the hard work, if you have the expertise. যখন আমার সেটা ছিল, আমি এদের এখনও আছে, তাদের আমি প্রচুর শিখিয়েছি, দিয়েছি, স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সেটা দিয়েছি, চুরি করেছে কিভাবে সেই স্ক্রিপ্টে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও শিখিয়েছি আনকন্ডিশনালি। ইনফ্যাক্ট ইন সাম ইনস্ট্যান্সেস কয়েকটা ক্ষেত্রে না হয় ছেড়েই দিয়েছি, ঠিক আছে শিখছে এখনও, বটর করে বেশি জানে না হয়তো, ঠিক আছে আমি হয়তো যদি কিছু দিতে পারি, যদি দেশের খাতিরে কিছু দিতে পারি, দ্যাট উইল বি আ গ্রেট থিং টু ডু। তাতেও তারা পারেনি, এবং আফটার অল দিস ইয়ার্স দ্য কাইন্ড অফ ডিসকাশন দে ডু অর দ্য কাইন্ড অফ ডিসকাশনস দে ডু, দিস ইজ সো পেটি। মানে আপনাদের শুনে মনে হবে যে হাউ ক্যান দিজ পিপল টক লাইক দ্যাট, বাট দ্য থিং ইজ, দ্য ট্রুথ ইজ দে ডু টক লাইক দ্যাট। যার জন্য ডায়লগেও সেটা ফুটে ওঠে, ক্যারেক্টারাইজেশনেও সেরকম কোনো ডেপথ নেই, কনফ্লিক্টে তো নেই, আমি ছেড়েই দিলাম, কেন কনফ্লিক্টের জন্য একটু ডেপথে যেতে হয়। কিছু হয়তো একটু ওদিক গেছে, একটু কতগুলো ফিল গুড ফ্যাক্টর এসছে, কয়েকটা সিচুয়েশন হয়তো ভালো লেগেছে, ওই পর্যন্তই আটকে আছে। আর ম্যাক্সিমাম যেটা পারে সেটা হচ্ছে রেড কার্পেট পর্যন্ত যেতে পারে, একটু সাজুগুজু করে। দে আর ট্রেন টু সেল দেমসেলভস ইন আ ওয়ে। কিছু লোক আছে যারা এদের ট্রেন করে টু সেল দেমসেলভস ইন আ ওয়ে। সো অনেক সময় তারা নিজেরাও তাদের ট্যালেন্টকে যখন অন্য আরেকজনের কাছে গিয়ে দেখছে এত সুন্দর ট্যালেন্ট, তাদের নিজেদেরও ভাল লাগে, কিন্তু তারা এমনভাবে একটা আটকে আছে যে তারা নিজেদের বেস্টটাও দিতে পারছে না। সো অনেকগুলো লোকের একসাথে প্রবলেম মিলে কি হচ্ছে, আসল যে কাজটা আমাদের থাকা উচিত, এক্সট্রিমলি ব্যাড লিডারশিপ, লেট মি টেল ইউ। কেন গ্রেট ট্যালেন্ট মিস হয়ে যাচ্ছে, গ্রেট স্টোরিজ মিস হয়ে যাচ্ছে, ডিরেকশনের অভাব, হয়তো দারুণ স্ক্রিপ্ট আছে, সেটাকে এমন গণ্ডমূর্খ, সেটাকে দেখে বুঝতেও পারলো না, হয়তো পিচিং যেটা হচ্ছে, পিচিংটা হয়তো ঠিকভাবে হলো না। এরপরে আমি শেখাবো লগ লাইন কি, পিচ কি, উইল টক অ্যাবাউট দ্য ক্রাফট, উইল টক অ্যাবাউট দ্য পিচিং প্রসেস, উইল টক অ্যাবাউট দ্য লগ লাইনস অ্যান্ড অল। কী হয়, আমরা যদি মার্কেটিং সেলিং পার্সপেক্টিভ থেকে দেখি, একটা গল্প যখন হচ্ছে, সেটাকে যখন আমি পিচ করি, তখন প্রডিউসার সেটাকে প্রডিউস করবে কি করবে না, তার জন্য পিচিংয়ের একটা প্রসেস হয়। ইটস লাইক এ শর্ট প্রেজেন্টেশন, যদি আমি সোজা ভাষায় বলি। একটা লগ লাইন থাকে, ওয়ান লাইনে ইউ ডিফাইন দ্য সিনেমা। অনেক সময় হলিউডের এরকম থাকে দিস মিথস দ্যাট, মানে এই সিনেমাটার এই আর্কিটাইপসগুলো আছে, প্লট আছে,
এই সিনেমাটা মিটস এই সিনেমাটা মিলে একটা সিনেমা হলো, এরকম কিছু মানে ধরন থাকে হলিউডে, এবং ইউরোপেও কিছু কিছু ইউজ হয়, বাট ইউরোপে বেশি ইউজ হয় না, কেন ওখানে সাবস্ট্যান্সের ওপর গুরুত্বটা খুব বেশি দেওয়া হয়, ক্যারেক্টারাইজেশন, কনফ্লিক্ট, সাবস্ট্যান্সের ওপর। বাট হলিউডে এই চলটা খুব আছে, যেটা দেখে নকল করে এরাও করে, দিস মিটস দ্যাট অ্যান্ড অল। সেটাও বোঝার ক্ষমতা নেই, মানে সেটা যে বলবে অনেক সময় করে ফেলে, হয়তো হিট করে গেল, লোকজন বুঝতে পারছে না তাই। কিন্তু এত একটা মানে লিমিটেড ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা নিয়ে আবার উল্টো পাল্টা ওয়েরে তর্ক করতে যায়। নিজে বুঝিস না, চুপ থাক, যে বোঝে তাকে কাজটা করতে দে, সেখানেও একটা মানে ফারাক আছে। এইটা নিয়ে আমি ডিটেলে আরও বলবো, কেন এটা নিয়ে ক্রিটিসিজম বা হেট্রেড স্পিচ এইসব নিয়ে যদি কিছু কথা বলে, দুটো থাপ্পড় খাবে আমার কাছে, নয় এখানে সাজেশন বা ক্রিটিসিজম করলে সেখানে আমি অ্যান্সারটা দিয়ে দেবো। কেন এগুলো নিয়ে প্রচুর শিখিয়েছি, এগুলো নিয়ে এখন শেখানোর কোনো মনে হয় না। এখন আমাদের একসাথে মিলে গিয়ে একটা কিছু অ্যাচিভ করার টাইম। সেখানে যখন আফটার ইয়ার আমরা দেখছি সেম থিং ইজ হ্যাপেনিং, একটা স্ট্যাগনেশনের মধ্যে রয়েছে, এত সুন্দর সুন্দর গল্প বলার আছে, এত সুন্দর সুন্দর কাস্ট অ্যান্ড ক্রু আছে, উই ক্যান ডিরেক্ট ইট প্রিটি ওয়েল, উই ক্যান অ্যাচিভ অল দিস স্টাফ, অ্যান্ড সেখানে যখন এই বাদরামোটা হচ্ছে, তখন সেখানে একটু কিছু বলাটা খুব প্রয়োজন। হোয়াট আই উইল সে দ্যাট হোয়াট আই উইল সে ইজ আনলিশিং ক্রিয়েটিভিটি আমরা কীভাবে করব, এটা নিয়ে আরও অনেক কিছু আমি বলবো। যে প্রফেশনালিজমটা খুব দরকার। এতদিন আপনারা যখন এতদিন প্রফেশনালিজম দেখাচ্ছেন, ফট করে যখন আপনি এই জিনিসগুলো একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন বা এই জিনিসগুলো যখন বলবেন, তখন তারা এই জিনিসটাকে নিয়ে ইস্যু করবে। কিন্তু এতদিন যে আপনি প্রফেশনালি তাদের ট্রেন করেছেন বা শেখাচ্ছেন বা জিনিসগুলো দিচ্ছেন, স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় সেটা, স্ক্রিপ্ট লিখলে কীরকম দেখতে হয় সেটা, তারপরে ডিরেকশনের অ্যানেকডোটস অ্যান্ড নোটস, সেটা সব কিছু খালি চুরি করতে পারে, চুরি করে বছরের পর বছর কেটে যায়, আর কিছু তা দিয়ে হয় না। সেটা যদি অন্য কাউকে দিতে পায়, সেটার জন্য আবার একটা ব্যাপার, মানে ক্যারেক্টারটা বলছি, চরিত্রটা এত নিচে নেমে গেছে, সে অ্যাক্টিং করবে কি, লিখবে কি, আর পারফর্ম করবে কি। এইভাবে আমরা প্রচুর গ্রেট ট্যালেন্ট মিস করছি এবং গ্রেট স্টোরিজ মিস করছি, লেট মি টেল ইউ দ্যাট। হোয়াট আই উইল সাজেস্ট ইজ, এই প্রবলেমটা থেকে রিসেন্টলি আমি বললাম কেন কিছু ইভেন্ট হয়েছে ওয়ার্ল্ড লেভেলে যেখানে আবার আমরা পৌঁছাতে পারিনি, বাট আমি আগেই কিছু পথ দেখিয়ে দিয়েছিলাম এবং এখনও দেখিয়ে যাব। ইটস সো ইজি যে এটাকে ফলো করলে, একসাথে মিলে একটা ক্রিয়েটিভ ডিসকাশন করলে উই ক্যান অ্যাচিভ দ্যাট। আই উইল হেল্প ইউ টু অ্যাচিভ দ্যাট। একসাথে করে দেখাই যেতে পারে, কিন্তু এদেশে মানসিকতার অভাব, সেই মানসিকতা বিল্ড না হলে অন্য কিছু হয় না। টেকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্টেপ, আনলিশিং ক্রিয়েটিভিটি আমরা কি বলবো, দ্য আর্ট অফ এক্সপ্লোরেশন। মুশকিলটা আরেকটা কী জায়গায় হয়েছে জানেন, মানে হোয়াট আই হ্যাভ ফেল্ট ইজ আর্ট অফ এক্সপ্লোরেশন, এই যে এটার একটা মানে একটা মিনিং আছে, আর্ট অফ এক্সপ্লোরেশন একটা বড় একটা মিনিং আছে। আর্ট অফ এক্সপ্লোরেশন একটা লাইন যদি আমি নিই, তার একটা খুব দারুণ একটা মিনিং আছে, একটা বিগার কনটেক্সট, একটা গ্রেটার কনটেক্সট, যেগুলো নিয়ে আমাদের সাহিত্য লেখা হয়, যেগুলো নিয়ে আমাদের ডায়ালগ চরিত্র লেখা হয়, যেগুলো নিয়ে আমাদের একটা গল্প লেখা হয়, যেগুলোর উপরে বেস করে পারফরমেন্স হয়, এই যে গ্রেটার কনটেক্সট বা একটা সাবটেক্সটের ওপরে, সেইগুলোর থেকে নিয়ে এসে আর্ট এক্সপ্লোরেশন, এই দুটোকে যদি আমি চেরি পিক করে নিই, তাহলে আমরা কতটা লিমিট করে ফেলছি আমাদের লেখাটাকে। এবার বিটুইন দ্য লাইন্স যে একজন ডিরেক্টর ডিরেক্ট করবে, সে ডিরেক্ট করবে কি, সে যদি আর্টে আটকে গেল, এক্সপ্লোরেশনে আটকে গেল, এক্সপ্লোরেশনকে সে তা আবার সেট অফ থটস, সেট অফ সার্কামস্ট্যান্সেস নিয়ে ভাবতে শুরু করলো, আর্ট নিয়ে তার আর্ট কমার্স ডিবেট চলতে থাকলো, আর্ট নিয়ে অন্য কিছু ভাবতে থাকলো, একটা চেয়ারকে রেখে দাও সেটা আর্ট হাউস সিনেমা, নানা রকম কনফ্লিক্ট, এই সব চলে এলো, আর্টে এখানে আটকে গেল, এক্সপ্লোরেশনে আটকে গেল। আর্ট অফ এক্সপ্লোরেশন, এই যে কত একটা বিগার কনটেক্সট ছিল, একটা স্ক্রিপ্টের উপর বেস করে বা একটা ক্যারেক্টার বা কনফ্লিক্ট বা প্লটের উপরে বেস করে আমরা যে সুন্দর করে এক্সপ্লোর করতে পারি, তার যে একটা আর্ট আছে, তার যে একটা ক্রাফট আছে, তার একটা সায়েন্স আছে, সেইটা বোঝার যে এই যে বিগার কনটেক্সট, এটা চলে গেল। এবং তারা চাইছে অন্যেরা যাতে তাদের মতো গণ্ডমূর্খ হয়ে থাকে বা তাদের মতো করে, যখন এই জিনিসটা নিয়ে যখন অন্য একজন কেউ সে হয়তো ভাবলাম ফর ইনস্ট্যান্স কেউ পিচ করতে গেল বা একটা কিছু প্রেজেন্ট করতে গেল, সে ভাবলো তুই এটা ভাবছিস না, তাহলে তোর মতো হয়তো তুই এটা ঠিক নয়। এই যে ব্যাপারটা বাংলাতে এটা হয়েছে কেন, আমি নেক্সট স্লাইডে গিয়ে যখন বলবো যে সিনেমা ইজ নট এ জোক ফর এভরিওয়ান, এই ধরনের কিছু লোকের কাছে হয়তো সিনেমা করাটা একটা জোক হয়ে গেছে, কেন তারা সেই ন্যারেটিভটাকে সমাজে দিতে চাইছে বা তাদের ইমেজটাকে বিল্ড করতে চাইছে ওভার দ্য ইয়ার্স, তার জন্য হয়তো যেটুকুনি টিকে থাকে আর কি সমাজে, প্রভাব প্রতিপত্তির জন্য আর কি, আরও নানা কারণ আছে, সেটা নিয়ে না হয় পরে আসবো। সেটা নিয়ে নানা কারণ আছে, বলতে শুরু করলে অনেক কিছু কথা। আমি আজকে একটু অন্যরকম ভাবে বলছি, একটু স্ট্রাকচার্ড ওয়েতে না করে একটু অন্যরকম ভাবে একটু যাচ্ছি। এই জিনিসটা জানাটা খুব প্রয়োজন।
যে সিনেমা ইজ নট এ জোক ফর এভরিওয়ান, এবং যারা বলছে সিনেমা ইজ নট এ জোক ফর এভরিওয়ান তারাই হয়তো অন্যের উপরে ডিপেন্ডেন্ট। মানে একটা জায়গায় একজন লিডারশিপে হয়তো একজন মহিলাকে বা একটি মেয়েকেই বলবো ইমোশনাল ইম্যাচুরিটি দেখে একটি মেয়েকে হয়তো এমন একটা লিডারশিপ পজিশনে হঠাৎ করে তুলে দেওয়া হলো যে সেই জায়গায় এখনো পৌঁছানোর জন্য যোগ্য হয়নি, কিন্তু সে হয়তো অন্য একটা কারণে, অন্য কিছু কারণ, সেগুলো নিয়ে পরে আস্তে আস্তে ডিসকাস করবো যেটুকুনি করা দরকার, আদারওয়াইজ এটা একটু অন্যরকম ব্যাপার হয়ে যায়, তাকে হয়তো করে দেওয়া হলো। এবার সে হয়তো নিজে একটা সামান্য ব্যাপারের জন্য অন্য কোনো লোকের কাছে ডিপেন্ডেন্ট। সে একটা লিডারশিপ পজিশন চালাচ্ছে যে অন্য অন্য লোকেদের জন্য কিছু একটা পান থেকে চুন খসলে সে অন্য একজনকে ডেকে এনে তার সাপোর্ট নিয়ে চলে। সে যদি এরকম একটা বড় একটা জিনিসকে, একটা দেশের একটা বড় সম্মানীয় একটা ব্যাপার, সেটাকে যদি এরমভাবে করে, তাহলে সেখানে কোনো ভিশন নেই, এক্সট্রিমলি ব্যাড লিডারশিপ। আজকে বছরের পর বছর হয়ে যাচ্ছে, উই আর নট গেটিং এনি সাবস্ট্যান্সিয়াল আউটকাম। আজকে যেটা 4 বছরে হচ্ছে সেটার কোনো আউটকামই নেই সেরকম। 1 বছরে যেটা করে দেওয়া যায়, 1 বছরে যেটা অ্যাচিভ করা যায়, সেটা এখনো পর্যন্ত 4 বছর অ্যাচিভ হলো না। যদি আমি বলি একটা হাইপোথেটিক্যাল 4 বছরের এক্সাম্পল দিই, এবং তার কোনো ভিশন নেই, যাকে পারছে তাকে দেখে নকল একটা কিছু করতে হবে, মেতে আছে সব কিছু। এক্সট্রিমলি ব্যাড লিডারশিপ। তার কারণ নিজের যে ডিসিশন মেকিং ছোটোখাটো ব্যাপারে সেটা নেই, চুরি করার মেন্টালিটি, চরিত্রের এখনও স্টেবিলিটি হয়নি, তো কখনো এই দিকে ঘুরে যাচ্ছে, কখনো ওই দিকে ঘুরে যাচ্ছে। এইভাবে লিডারশিপ হয় না। পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হয়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে হয়। তোমাকে একটা ডল পুতুলের মতো সাজিয়ে রেখে দিলাম, লোকজনে তোমায় দেখবে, তুমি তার থেকে বেশি কিছু করতে পারছো না, তোমার একটা টিম আছে তোমায় হেল্প করছে, আমি মেনে নিলাম, তুমি হয়তো করলে, তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম, তোমাকে আমি হেল্প করছি, তারপরেও যখন একটা ছোটোখাটো প্রবলেম হলো তুমি আবার তাদের কাছে গিয়ে টেন্ড করলে, একটা আননেসেসারি কনফ্লিক্ট, একটা আননেসেসারি সংঘাতের মধ্যে গিয়ে কী হলো, একটা বৃহত্তর উদ্দেশ্য ছিল সেটার মধ্যে একটা ইগো ক্ল্যাশ। মানে ইগো ক্ল্যাশের বাইরে আর বেরোনোর কোনো ক্ষমতা নেই। একটা গল্প নিয়ে যদি সবার কাছে যাওয়া যায়, সেটা যে সবার একটা উন্নতি, সবার একটা গর্ব, সেটা নিয়ে কত কিছু একসাথে করা যায় মিলেমিশে, এইটুকুনি মিনিমাম সেন্স যার হয়নি তারা লিডারশিপ করবে? যাই হোক, এটা এই ধরনের জিনিসপত্র চলছে এবং হয়তো আফটার ফিউ ইয়ার্সও চলবে, এবং কিছু কারণে আমিও অনেক সময় অ্যাকসেপ্ট করি না এগুলো। কিন্তু তার কারণ এই জিনিসগুলো, বেসিক জিনিসটা বোঝার এদের ক্ষমতা নেই। আপনি এদের ননসেন্স মানে এক্সপ্লানেশন আফটার এক্সপ্লানেশন দিয়ে যাবেন, কিন্তু এত ননসেন্স অ্যাটিটিউড, এত ননসেন্স আন্ডারস্ট্যান্ডিং, যে আফটার সো মেনি থিংস, আফটার এভরিথিং দে ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। তারপরে এই দিক ওদিক থেকে যেই একটু ফাঁদে পড়ে গেল, যেই একটু পান থেকে চুন খসলো, 2-3 জনকে আবার নিয়ে এলো, নিজের কোনো ডিসিশন মেকিং এবিলিটি নেই, একে ওকে ধরে যেটুকুনি যাওয়া যায় আর কি। সেখান থেকে সরে এসে আমার মনে হয় নাও উই শুড হ্যাভ আ পারপাসফুল ডিরেক্টেড ভিশন, যেখান নিয়ে আমরা কিছু করতে পারি। এবং যেই আসুক না কেন, আমাকে এখানে ডিরেক্টলি জেনারেল অর স্পেসিফিক অ্যান্সার করুন, আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার। বিকজ রাইট নাও ইটস দ্য টাইম উই শুড ক্যাপিটালাইজ দিস সিচুয়েশন অ্যান্ড উই শুড ডু সামথিং গ্রেট উইথ সিনেমা। সেখানেও আবার ইগো বুস্ট হবে, কার নাম হচ্ছে, কার এই হচ্ছে, কে ওই করবে, কে ওই করবে, ওর মধ্যেই আটকে আছে। এদের আপনি যত ভালোবাসা দিন, ইনট্যাঞ্জিবল ট্যাঞ্জিবল যত ভালোবাসা দিন, এদের কাছে কোনো ম্যাটার করে না। ট্রাস্ট দিন, রেসপেক্ট দিন, সম্মান দিন, কিচ্ছু ম্যাটার করে না। আপনি আপনার লেখা দিয়ে দিন, আপনি আপনার এই দিয়ে দিন, সেটা চুরি করে নিয়ে যাক, কোনো ম্যাটার করে না। কন্টিনিউয়াসলি ওই কনফ্লিক্টের মধ্যেই এরা জিয়ে থাকবে। সুতরাং আপনিও আপনার কাজটা করতে গিয়ে আপনাকে ব্যাঘাত দেবে, অন্য কেউ এই করবে, এই সবের মধ্যে এরা সারাক্ষণ থাকে। ক্রিয়েটিভ একটা ডিসকাশনের মধ্যে যে একসাথে কাজ করা, সেটার মেন্টালিটি এদের এখনো হয়নি। তার কারণ কয়েকজন ফ্রিঞ্জ এলিমেন্টও আছে যারা এগুলোর মধ্যে ডিস্টার্ব করে। আমার এটা বলতে হলো বাধ্য হয়ে, তার কারণ আমরা এখনও পর্যন্ত, আমি অ্যাটলিস্ট সাবস্ট্যান্সিয়াল আউটকাম দেখিনি, এবং এরা এত পটর পটর করছে যে সেটা না বুঝে করছে, এবং তাদের বলে দেওয়ার পরও তারা পাচ্ছে না। প্রফেশনালিজম বলতে গেলে আরেকদিন আরেকটা নিয়ে ডিসকাশন হবে, যে কতটা প্রফেশনালিজম হওয়া দরকার, বা কী দেখিয়েছে বা কী হয়। ওই শুধু হাসি, ডলপুতুল, স্কেয়ার ক্রো ওইগুলো হয়ে আর বেশি দিন মনে হয় না এটা করা উচিত। কেন আমাদের এত বড় একটা আকর আছে লিটারেচারের, বা এত ডাইভার্সিফাইড একটা কালচার, প্লুরালিস্টিক একটা কালচার, সেটাকে নিয়ে আমার মনে হয় আমরা সিনেমা নিয়ে এবার জোর গলায় গর্বের সাথে যেতে পারি বাইরে এবং জিততে পারি। সেটা নিয়ে আমাদের একটু লড়া উচিত। ধুম করে ইচ্ছা হলো একে ওকে করে তুলে দিলাম, সেটার থেকে বেশি আমার মনে হয় বৃহত্তর উদ্দেশ্যটা একটু ভেবে দেখা উচিত। ঠিক আছে, এটা নিয়ে ডিসকাশন করতে হলে আমার কাছে আসুন, আই উইল ডিসকাস। কামিং ব্যাক টু দ্য নেক্সট স্লাইড, আনলিশিং ক্রিয়েটিভিটি কীভাবে করব। তাহলে এখানে একটা স্ট্যাগনেশনের ব্যাপার হয়ে যাচ্ছে। ক্রিয়েটিভিটিটা যখন আমি করব, তখন আমি কিসের মধ্যে করব? একটা হতে পারে আমার লিডারশিপের ক্রিয়েটিভিটি করতে পারি, একটা হতে পারে আমার ক্রাফটের ক্রিয়েটিভিটি আমি করতে পারি, একটা হতে পারে আমাদের আর্টের ক্রিয়েটিভিটি আমি করতে পারি। ক্রিয়েটিভিটি ইটসেলফ একটা শব্দ হিসাবে ভাবলে চলবে না, আমাদের ভাবতে হবে হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট দিস ক্রিয়েটিভিটি ইনটু ডাইভার্স ফিল্ডস।
কিভাবে আমরা করছি ইন ডাইভার্স ফিল্ডস? একটা যেটা হতে পারে, যেটা আমি বললাম, ফার্স্ট হচ্ছে ক্রাফট অফ স্ক্রিন রাইটিং। যখন আমরা স্টোরিটাকে, পুরো স্পাইনটাকে তৈরি করছি, বা স্টোরির পুরো কনফ্লিক্টগুলোকে বা ক্যারেক্টার্সগুলোকে বা এই ন্যারেটিভটাকে তৈরি করছি, সেখানে আমরা ক্রিয়েটিভিটি করতে পারি। ক্রিয়েটিভ কিছু প্রসেসেস আছে যেটাকে আমরা অ্যাপ্লাই করে সেই স্ক্রিপ্টটাকে তৈরি করতে পারি। এটা আমি আগে বলেছি, সুতরাং এটা রিডান্ডেন্ট হয়ে যাবে ডিসকাশনটা। পারফরমেন্সে আমরা ক্রিয়েটিভিটি আনতে পারি, লিডারশিপে আমরা ক্রিয়েটিভিটি আনতে পারি, ম্যানেজমেন্টে আমরা ক্রিয়েটিভিটি আনতে পারি, যখন ইন্টারাকশন হচ্ছে সেখানে ক্রিয়েটিভিটি আনতে পারি, অনেক কিছু জায়গায় আমরা ক্রিয়েটিভিটি আনতে পারি। তাহলে ক্রিয়েটিভিটি অ্যাজ আ হোল আমাদের একটা বেসিক যদি কনসেপ্ট থাকে, সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেটা করতে গেলে একজনকে সাথে থাকতে হয়। সেটার জন্যই আমাদের লিডারশিপটা খুব ভালো হওয়া প্রয়োজন, যার কারণ থিওরিটিক্যালি বা কনসেপচুয়াল নলেজ অনেকের থাকে, বাট ওয়্যার টু ইউজ ইট ইন দ্য রাইট ওয়ে, ইন দ্য রাইট কনটেক্সট, সেইটার জন্য লিডারশিপটা দরকার। সেইটাই হচ্ছে লিডারশিপ। ম্যানেজমেন্ট আর লিডারশিপের মধ্যে একটা ডিফারেন্স আছে। ম্যানেজমেন্টটা অন্যকে দিয়ে দিলেও সে করে দিতে পারবে, লিডারশিপ একটা ভিশন নিয়ে, কনভিকশন নিয়ে এগিয়ে যায় একটা পারপাসফুল ডিরেক্টেড ভিশনের দিকে। সেই জন্য কোন কনটেক্সটে কোন থিওরিটাকে ইউজ করতে হবে সেটাও জানাটা খুব দরকার, আদারওয়াইজ ওই ম্যানেজমেন্টেই আটকে থাকবে। ঠিক আছে, এটা বলার পর আমি যেটা বলবো, জাস্ট গিভ মি ওয়ান সেক। ওয়াই ইন্ডিয়ান সিনেমা ইজ ফেলিং? প্রচুর কারণ আছে, আমি কিছু হয়তো বললাম, আরও আমি বলবো ডিটেলে। তার কারণ হচ্ছে এই যে একটা জিনিস বললাম, ক্যারেক্টারাইজেশনটা করবে কী করে, একটা ক্যারেক্টারাইজেশনটা করবে কী করে, তার কারণ নিজেদেরই যদি ক্যারেক্টার ঠিক না থাকে, ক্যারেক্টার ঠিক না থাকে, আপনার পার্সোনাল লাইফে হলো, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, প্রফেশনাল লাইফে আপনি ইনক্লুড করবেন না, সেপারেট দিস টু। নিজেই পারছে না, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে একসাথে করে দিচ্ছে। অনেক সময় সেটা জানতে হয় কিভাবে করতে হয়, যদি জেনে করা যায় দ্যাট ইজ এ গ্রেট থিং। অনেক সময়, যেটা আমি বারবার বলেছি, একটা ডিরেক্টর, একজন অ্যাক্ট্রেস, ডিরেক্টর অ্যাক্টর রিলেশনশিপটা একটা দারুণ রিলেশনশিপ। একটা কোচ, একজন মেন্টর, একজন লাইফ কোচ, একজন অ্যাক্টিং কোচ, একজন গাইড, ফিলোসফার, ফ্রেন্ড, একটা সুন্দর একটা রিলেশনশিপ হয়। সেটা যখন আপনি জানেন না, তখন আপনাকে জানতে হবে যে কেন আমি জানি না, কোন জায়গাটায় আমার ভুলটা হচ্ছে। এর তর্ক যদি না জেনে এইসব করা, সেটা কোনো দিন প্রগ্রেসটা হচ্ছে না, রকিং হর্স হয়ে যাচ্ছে একটা। তো ওয়াই ইন্ডিয়ান সিনেমা ইজ ফেলিং, দের আর মেনি রিজনস, আই উইল টক অ্যাবাউট দ্যাট। একটা যেটা আমি বলছি, যে এই যে ডেপথ, সাবস্টেন্সটা নেই, লিটারেচারের থেকে একটু দূরে সরিয়ে দাও, বই পড়ার থেকে একটু দূরে সরিয়ে দাও, তারপরে এর থেকে একটু দূরে সরিয়ে দাও, মাঝখানে দু একটা ইভেন্ট করে দাও, সেখানে যজন গেল, কিন্তু লিটারেচারকে যে মাসে একটা অ্যাপ্রিসিয়েশন তৈরি করা, বই পড়ার এই হ্যাবিটটাকে যে মাসের একটা অ্যাপ্রিসিয়েশন তৈরি করা, এইগুলো তো আমাদের করতে হবে, তাহলে তো আমাদের অ্যাপ্রিসিয়েশনটা বাড়বে। সে হতে পারে ডিফারেন্ট, হয়তো এ এতটা ডেপথ নিয়ে চাইছে, এ এতটা ডেপথ নিয়ে চাইছে না, এ হয়তো একটু কফি টেবিল বুক রিড করছে, এ হয়তো একটু এরকম করছে, কিন্তু তার জন্য তো তাদের পড়ে সেটা দেখতে হবে নিজেদের কোনটা তার প্রেফারেন্স। সেখান থেকে যদি একটু সরিয়ে গিয়ে, না আমি যেটা বলছি সেই মতবাদটাই মানো, তাহলে তো সেভাবে একটা দারুণ জিনিস কিছু হয় না, তাহলে সেটা তো একটা চাপিয়ে দেওয়া। সিনেমা সেরমভাবে হয় না, অন্য কিছু যেরমভাবে হোক না কেন, সিনেমা সেরমভাবে হয় না। এক ধরনের সিনেমা হতে পারে, বাট দ্যাট ইজ নট এন্টায়ার সিনেমা, দ্য এন্টায়ার পার্ট অফ সিনেমা আমি বলবো, অর সিনেমা অ্যাজ ইটস এন্টায়ারটি, আই উড সে। তো ক্যারেক্টারাইজেশনটা কীভাবে হচ্ছে? এক্সপ্লানেশন, এক্সপ্লোরেশন বা ডাইভার্সিফিকেশন, সেটা নিয়ে একটু খেলা হয়ে গেল, মানে যা খুশি একটা এক্সপ্লোরেশন, ডাইভার্সিফিকেশন চললো, এবং অ্যাকচুয়াল ওয়ে ফর উইচ পিপল ডু ইট, স্কিল, প্র্যাকটিস, একটা ডেডিকেশন থাকে। এই যে এক্সপ্লোরেশন বা ডাইভার্সিফিকেশনটা করতে হবে, এটার জন্য একটা স্কিল, প্র্যাকটিস বা ডেডিকেশন দরকার হয়, সাধনার দরকার হয়, যেটা করতে করতে আমরা মানুষকে বুঝি, হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটা বুঝি, লাইফের সিচুয়েশনসগুলো বুঝি, যেটা আমাদের লিডারশিপ, ম্যানেজমেন্ট সব কিছুতে হেল্প করবে, সার্ভাইভাল স্ট্র্যাটেজিতে হেল্প করবে, আমাদের স্ক্রিপ্ট রাইটিংয়ে হেল্প করবে, কেন অনেক সময় একটা মিস্ট্রি সলভ করতে হেল্প করবে। এই সব কিছু জিনিসগুলো আমরা ইউজ করতে পারি একটা গল্প বলার ক্ষেত্রে। অ্যারিস্টটল যেটাকে বলছে, যে একটা কনফ্লিক্ট হচ্ছে, একটা রেজলিউশন হচ্ছে, জট পাকাচ্ছি, জট ছাড়াচ্ছি, খুব মানে ওপর ব্রডলি বলতে গেলে একটা গল্প হচ্ছে আমরা জট পাকাচ্ছি, জটটাকে ছাড়াচ্ছি। সেটা আমরা লাইফেও ইউজ করতে পারি, গল্পেও ইউজ করতে পারি। তাহলে আমাদের ডিফারেন্সটা কোথায় হচ্ছে? আমরা যদি অবজেক্টিভলি গল্পটা বলতে পারি, যদি আমাদের গল্প বলার ইচ্ছাটা থাকে, সেটাই যখন নেই, তখন তো এই শ্যালো কাজগুলো হবে। তাহলে ইন্ডিয়ান সিনেমা এর জন্য ফেল করছে। এবার কি হচ্ছে, কিছু কিছু লোক চাইছে, যখন আপনি খুব ভালো বোঝেন, এদের কাছে যখন গেলেন, এদের মধ্যে কনফার্ম করার জন্য, কনফর্মিটির জন্য যেটা হয়, এটাকে এটা, এটাকে সেটা, এটাকে যেটা তার উল্টো, ওটাকে যেটা তার উল্টো, এইসবভাবে আপনাদের শেখায়, মানে ক্রিয়েটিভিটি এইসব অজুহাত দিয়ে আপনাকে শেখানো হয়। ফলে কি একটা চরম খেলা চলে, এবং পাবলিক যাতে ভুল বোঝে, আলটিমেটলি এদের উদ্দেশ্যটা হচ্ছে পাবলিক যাতে ভুল বোঝে, এবং পাবলিকের যে মূল্যবোধ সেটা যাতে ঘেটে যায়। পাবলিকের মূল্যবোধ যদি কমে যায়, তাহলে সে ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবে কী করে? ভালো কাজটা হলে সে দূরে সরিয়ে রাখবে।
যদি বাজে কাজটা হয়, মানে বাজে কাজ বলছি না, যদি একটা অন্যরকম মিডিওকার কাজ হয়, যেহেতু তার মূল্যবোধ অতটা নেই, তাহলে সেই মিডিওকার কাজটাকেই তাকে এমনভাবে প্রমোট করা হয়েছে যে আর কিছু না পেয়ে সে সেটাই দেখছে। এইভাবে অনেক লোকে চেষ্টা করেছিল ভালো ভালো কাজকর্ম করতে, কিন্তু সেটাকেও একটু সাইড লাইন করে দেওয়া হয়েছে, সেটাকেও কমিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এই নানা ধরনের জিনিসগুলো হয়েছে। সেই সিনেমাগুলোকে আজকে আমাদের আবার স্কোপ দিতে হবে, সেই সুযোগ দিতে হবে, কেন সেগুলো ডেপথ এর থেকে বেশি ছিল, একটা সাবস্টেন্স ছিল গল্পতে, তাদের আমাদের প্রমোট করতে হবে। সেই ধরনের স্টোরি টেলার যারা আছে বা তার থেকেও বেটার, তাদের আমাদের প্রমোট করতে হবে। সব থেকে বড় কথা, স্টোরি দেখে বুঝতে হবে কোনটার কত দম আছে, সাবস্টেন্স আছে। সেটা যদি একটা এড়ে তর্কের জন্য বা ইগো বুস্টের জন্য, না 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 এসব কিছু না, আজকে 4 বছর 5 বছর 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 10 বছর পরে গিয়েও বলছি না না না, জাস্ট একটা না বলতে হবে তাই। আর কখনো নেশা যখন এরা করছে তখন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করবেন না। অনেক সময় ঘোরে থাকে তো, তখন আলোচনা করলে তখন কী আলোচনা হচ্ছে সেটা মানে বোঝা যায় না, নিজেরাই হয়তো বুঝতে পারলো না, কিন্তু একটা কিছু বলে দিল। ওই জন্য একটু সুস্থ সবল ওয়েতে যখন আছে তখন গিয়ে স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করাটা খুব দরকার। একদম স্ট্রিক্ট প্রফেশনালিজম, বিকজ সিনেমা ইজ নট এ জোক ফর এভরিওয়ান। It's a very strict profession, it's a very great, noble profession, and you should respect it in every aspect. এটা একটা ব্যাপার। তাহলে পাবলিক যাতে ভুল বোঝে তার জন্য এটা ওটা এটা সেটা উল্টো পাল্টা এইসব করে ক্রিয়েটিভিটির একটা অজুহাত দিয়ে করে দেওয়া হলো। তারপর যাতে সেই সুযোগ নিয়ে নিজেদের খেলতে সুবিধা হয়, মানে নিজেদের জিনিসটা যাতে সমাজে চালাবে, যাতে ওই খেলাটা খেলতে সুবিধা হয়, যার জন্য এইসব ভুলভাল শিখিয়ে দিল। এবার যারা সব থেকে মুশকিল হয়, যারা খুব কম বয়সে এখানে এন্ট্রিটা করে, তারা এই সবতে যখন ট্রেন্ড হয়ে থাকে এবং তাদের নিজের থেকে যখন তারা সরে আসে, যেটাও একটা ট্রেনিংয়ের পার্ট, যখন সরে আসে তখন কী হয়, তাদের খুব ইজিলি তারা আর কি ভেঙে পড়ে, মানে টস্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, যখন তাদের মধ্যে সেই স্ট্রেংথটা না থাকে, এইদিকে গেল এদিকে, ওদিকে গেল এদিকে, মানে স্ট্রেংথ অফ ক্যারেক্টারটা থাকে না আর কি। তখন ওর জন্য নিজেকে বোঝাটা খুব দরকার, সেলফ কনসেপ্ট, সেলফ ওয়ার্থ বা সেলফ কী বলবো, সেলফ রেসপেক্ট থাকাটা খুব দরকার। ডিগনিটি মুখে বললে তো আর ডিগনিটি হয় না, ডিগনিটি থাকলে লোকে দেখতে পারে, বা আমি এই অমুকটা করে দিলাম, অমুক একটা ইভেন্ট চালিয়ে দিলাম, তার বললে আমার ডিগনিটি হয়ে গেল, সেটা না। আপনি যখন এসে দাঁড়াবেন তখন আপনার ডিগনিটি ঝলসে পড়বে, ডিগনিটি দেখেই লোকে বুঝতে পারে। তো কয়েকজন মজা করে এটা খেলে, তাদের অ্যাডিক্ট করে রাখা হয়, তাই তারা শুধু মেতে আছে, বোধ নেই বিচার নেই। হ্যাঁ, মানে কয়েকজন আছে তাদের ঢুকিয়ে দেওয়া হলো এরকম একটা কাজে, বলে দেওয়া হলো আরে বইটই পড়তে হবে না, আরে এত কিছু শিখেছিস, অত কিছু দরকার নাই, সিনেমাতে অত কিছু লাগে না, নয় একটা অ্যাডিক্ট করে দেওয়া হলো, নয় এই করে দেওয়া হলো, এইসব করে দেওয়া হলো, ক্রিয়েটিভিটি অমুক অজুহাত দিয়ে করে দেওয়া হলো, অত কিছু লাগে না, সিনেমা একটা করলেই হবে, একটু ফেম পেয়ে যাবে, একটু গ্লোরি পেয়ে যাবে, গ্ল্যামার পেয়ে যাবে, একটু মোটামুটি এই করে নাও, এই হয়ে যাবে, আমাদের মতো মতবাদে চলবে, সমাজে সাকসেস পেয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এই সব করে 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 কী হচ্ছে, এখানেই রয়ে গেছে। একজন যে নিজের সেলফ এক্সপ্লোরেশন করবে, করে যে সে যেটা বুঝবে না এই জিনিসটার থেকেও বেটার করা যায়, ইট ক্যান বি বেটার। এই জিনিসগুলো আমি কেন বলছি, এই যে এই এক গেমগুলো যেটা চলে আসছে, এর থেকে বাংলা চিরকাল ওপরে ছিল। নাও আই ক্যান টেল ইউ দ্যাট বেঙ্গল ক্যান শো আ পাথ। প্রচুর দারুণ দারুণ ট্যালেন্ট আছে আমাদের, আগে প্রচুর দারুণ দারুণ সিনেমা হয়েছে। যদি আমি ট্যালেন্টের নিরিখে বলি, পোটেনশিয়ালের নিরিখে বলি, দারুণ দারুণ ট্যালেন্ট আছে। তারা যেটা মোটিভেশন পাচ্ছে না, হয়তো ভাবছে এটা মার্কেটিং হবে কি, এটাকে আমরা যদি বানিয়েও ফেলি কীভাবে নিয়ে যাব লোকের কাছে, কিভাবে এই করব, কিভাবে ওই করব, নানা আনুষঙ্গিক চিন্তাভাবনার জন্য লোকে একটু আটকে আছে। আমি বলবো বেঙ্গল ক্যান শো আ পাথ নাও, যদি সেই ট্যালেন্ট আর পোটেনশিয়ালগুলো ইউজ করে এনিওয়ান, এইখানে থাকুক ওইখানে থাকুক, এই প্রফেশন ওই প্রফেশন, এনি জায়গা থেকে একটা স্টোরি লিখুন, সেটাকে দায়িত্ব নিয়ে ডিরেক্ট করুন, সেটাকে নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে সেটা যদি একটা বিশ্বের দরবারে ভালো সম্মান পায়, আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম বেঙ্গল ক্যান শো আ পাথ। এবং ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রেও বেঙ্গল ক্যান শো আ পাথ। একসময় এরা করেছেন, একসময় বেঙ্গলের যে ডেপথ বা রিচনেস ছিল, যার জন্য সারা বিশ্ব তাকে সমৃদ্ধ করতো, এবং যেটা তাদের ইন্ট্রিনসিক একটা কালচারের পার্ট, সেখান থেকে হয়তো হিন্দি সিনেমাও যখন এসছে, তারাও হয়তো অতটা রিচনেস বা ডেপথকে বুঝতে পারেনি, কিন্তু যারা সেখানেই এই কাজ করেছেন, তারা যতটুকু নিজের মতো করে বুঝেছেন, তার মধ্যে থেকেই দারুণ দারুণ সিনেমা করেছেন। সেইটা নিয়ে এরা একদম মানে কি বলবো, মুগ্ধ হয়েছিলেন। এখনও তারা সেটা সম্মান করেছেন, তাদের থেকে শিখেছেন। তা আমরা যদি সেই রিচনেস বা ডেপথটা নিয়ে আবার সিনেমা বানাতে পারি, স্ক্রিপ্ট বানাতে পারি, স্টোরি বলতে পারি, আজকে আমাদের এত সুন্দর সুন্দর গল্প আছে, সাহিত্য আছে, নট নেসেসারি সেটাকে আমরা সেই সাধু ভাষা ওইভাবেই রাখছি, সেটাকে কিভাবে কন্টেম্পোরারি সোসাইটিতে আমরা অ্যাডাপ্ট করে, কন্টেম্পোরারি সোসাইটির মতো করে সেই মূল্যবোধ, সেই চরিত্র, সেই যে ক্যারেক্টারের কনফ্লিক্ট, সেই যে সিচুয়েশনগুলো, সেই সিচুয়েশনগুলো থেকে লাইফের থেকে কী শেখার আছে, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা আবার নতুন করে আজকের যুগোপযোগী গল্প লিখতে পারি, বা হয়তো কন্টেম্পোরারি কোনো রাইটারের লেখাকে নিয়ে করতে পারি, তাহলে আমরা আবার পাথ দেখাতে পারি। অ্যান্ড নাও ইজ দ্য টাইম।
হাউ বেঙ্গল ক্যান ক্রিয়েট বেটার মুভিজ, বহুবার বলেছি, নতুন করে বলার কিছু নেই, রিডান্ডেন্ট হয়ে যাবে। ক্যারেক্টারাইজেশনে বেঙ্গল যা শিখিয়েছে সাহিত্যে, এবং মারাঠি সাহিত্য, বেঙ্গলি সাহিত্য, এদের ক্ষেত্রে খুব কমই লোক আছে, এবং আরও অনেক সাহিত্য আছে, আমি সবার কথাই বলছি। সাহিত্যে যারা খুব সমৃদ্ধ, সেটা সমৃদ্ধ একটাই মানে বিভিন্ন কারণে হয়, কিন্তু ক্যারেক্টারাইজেশন, কনফ্লিক্ট, এগুলো একটা বেসিক পার্ট থাকে। সেইগুলোর জন্যই সেই ক্যারেক্টারটা আমাদের খুব মনে থাকে, বা ন্যারেটিভটা আমাদের খুব মনে থাকে, প্লটটা খুব মনে থাকে, বা প্লটটা কীভাবে আনফোল্ড হলো, বিট এ ড্রামা, বিট এ মিস্ট্রি, বা বিট এ হুডানিট, বিট কমেডি, কীভাবে সেই যে আনফোল্ড হলো, সেই জিনিসগুলো আমাদের কাছে মনে থাকে। সেটা কি একটা লিনিয়ার স্টোরি টেলিং হলো, নাকি একটা নন লিনিয়ার স্টোরি টেলিং হলো, নাকি কীভাবে দ্য ওয়ে উই টোল্ড দ্য স্টোরি, ফ্র্যাগমেন্টেশনের মধ্যে বললাম, নাকি একটা বললাম, এই জিনিসগুলো নিয়ে আমরা প্রচুর চর্চা করেছি এক সময়। অ্যাটলিস্ট কেউ যদি সিনেমা নাও বানাতে পারে, পাড়ার মানে গল্পে গল্পে বা একটা ফেস্টিভ্যালের বাইরে এই সব জিনিস নিয়ে প্রচুর আড্ডা হয়েছে। সেখান থেকে আমাদের এখন যেটা করতে হবে, ওইগুলোকে যদি নিজে একটু ট্রাই করে দেখি না, স্ক্রিপ্টে কীভাবে দেওয়া যায়, সেটাকে নিয়ে সিনেমাটা একটু বানাই। একে অপরের সাথে যদি হেল্প লাগিয়ে একটু হেল্প নিলাম, সেটাকে নিয়ে সিনেমাটাকে বানানো। আজকে দারুণ দারুণ সিনেমা হচ্ছে, যেমন এডিটিংয়ের ক্ষেত্রে একটা ইনোভেশন দেখতে পাচ্ছি আমরা, যেগুলো নিয়ে আমরা খুব চর্চা করেছি। মানে সিনেমা যখন আমরা দেখেছি অ্যাজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স দেখেছি, এডিটিংয়ে দারুণ চর্চা হচ্ছে, সেটার ওপরে কীভাবে যাওয়া যাবে, ড্রামাটার্জি নিয়ে চর্চা হচ্ছে, কীভাবে তার ওপরে নেওয়া যাবে, কনফ্লিক্ট নিয়ে কীভাবে চর্চা হচ্ছে, কীভাবে ক্যারেক্টারাইজেশন নিয়ে চর্চা হচ্ছে, কীভাবে ন্যারেটিভ নিয়ে চর্চা হচ্ছে, কীভাবে আমরা ন্যারেটিভটাকে একটু অন্যরকমভাবে বলতে পারি, সেটার ফিল বা এক্সপ্রেশনটা কীভাবে হয়, এগুলো নিয়ে আমরা রীতিমতো বছরের পর বছর চর্চা করেছি, হার্ড ওয়ার্ক করেছি। আজকে যদি একটা পার্টিকুলার গোষ্ঠী আপনাকে গিয়ে বলে এইসব ভুল, সেটা তো ভুল হয়ে যাচ্ছে না, অ্যান্ড দ্যাট ডাজন্ট রিপ্রেজেন্ট ইন্ডিয়ান সিনেমা অলসো। একটা গোষ্ঠী এটা আপনাকে বলছে, সেই গোষ্ঠীটা হয়তো চেষ্টা করছে মার্কেটিং করে সমাজে সেটাকে চালানো, সেটাই সিনেমা হয়ে যাচ্ছে না, বা সেটাই ইন্ডিয়ান সিনেমা হয়ে যাচ্ছে না। আপনাকে দেখাতে হবে ইন্ডিয়ান সিনেমার আরেকটা পার্ট আছে, সেই জিনিসটাকে আমাদের ফ্লারিশ করতে হবে, এবং সেটা আমাদের ইন্ডিজিনাস কালচার থেকে করতে পারি, ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট আর্ট অ্যান্ড সায়েন্সেস নিয়ে যা কিছু হয়েছে সেটারও এগিয়ে নিয়ে গিয়ে, মানে গোয়িং বিয়ন্ড দ্যাট, সেইগুলো নিয়ে আমরা রীতিমতো থিওরিটিক্যালি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। মানে অ্যাটলিস্ট আমি যদি পার্সোনালি বলি, আমি সেইভাবেই কাজ করেছি। তারপরে কেউ যদি আমায় এড়ে তর্ক এসে করে, তাকে আমি দুটো কথা বলার যোগ্যতা রেখেছি, এবং এখনও আমি বলছি, কেউ যদি আমায় ক্রিটিসাইজ করে, তাকে আমি 10টা পয়েন্ট দিয়ে কি তার থেকে বেশি পয়েন্ট দিয়ে আমি তাকে বুঝিয়ে দেবো যে সে কোথায় কী করছে। অ্যাটলিস্ট একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন হবে। তার কারণ ওই সেলফ এক্সপ্লোরেশনের পাথটা ছিল। এটার থেকেও যে বেটার হয়, ইট ক্যান বি বেটার, এই যে জিনিসটা স্টেটাস কোর থেকে এগিয়ে যাওয়া যায়, তার জন্য হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, পারসিভিয়ারেন্স, পারসিস্টেন্স, এগুলো খুব দরকার। নিজের সেই টাইমটা দিতে হয়, এটা সাধনা। ম্যালকম গ্ল্যাডওয়েল অনেক সময় বলছে, বা অনেকেই অনেক সময় বলে, 10,000 আওয়ার্স যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে একটা জিনিসে আমরা মানে পারফেক্ট হই আর কি, বা সেরকম একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে আমরা করি। অরি কাতিয়ার ব্রেসনও সেই কথাই বলছে, 10,000খানা পিকচার নিলে মনে হলো যে না, আমরা ফটোগ্রাফার হতে শুরু করলাম। সেটা কেন? তার কারণ ওই যে প্র্যাকটিসটা হচ্ছে, ভুল করছি, ভুল থেকে শিখছি, ঠিক করছি, ঠিক থেকে শিখছি, করতে করতে তারপরে যাচ্ছি। এই যে আরও ওপরে যাওয়া যায়, সেটার উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, সেইটাকে আস্তে আস্তে দমিয়ে দেওয়া হচ্ছে। এবং যাদের সেই অ্যাম্বিশনটা থাকে, তাদেরকে কোনো রকমভাবে বলা হচ্ছে এই অ্যাম্বিশনের কোনো দাম নেই। নিকুচি করেছে, তোর অ্যাম্বিশনের দাম নেই। আপনি কাজ করুন, করে দেখুন, দেখিয়ে দিন একটা সিনেমার মধ্যে কীভাবে আপনি সেটাকে এক্সপেরিমেন্ট করতে পারেন, সেটাকে কি বলবো, সিনেমাটাকে আরেকটু অন্যরকমভাবে কী করে বানানো যায়, ক্রাফট অনুযায়ী, আর্ট অনুযায়ী, কাস্ট অ্যান্ড ক্রিউ দিয়ে, সব কিছুতে ইনোভেশনের একটা স্কোপ আছে, ইম্প্রোভাইজেশন করার স্কোপ আছে। সেখানে ও একটু দেখতে বাজে লাগলে আমার খুব ভাল লাগবে, ওর রোলটা একটু খারাপ হলে আমার একটু ভাল লাগবে, গল্পটা যদি একটু বাজে হয় তাহলে আমার একটু ভাল লাগবে। এগুলো কারা করে? এগুলো অ্যাডোলেসেন্ট মেন্টালিটি, টিনেজ মেন্টালিটি। সেইখানে যারা স্টাক হয়ে আছে, তারা হয়তো এগুলো করছে। তার থেকেও তো বেশি ম্যাচিওর সিনেমা আছে। হয়তো আমরা চাইল্ড লাইক হলাম, কিন্তু যখন আমরা গল্পটা বলছি, যখন আমরা কনফ্লিক্টের সেই লেয়ার্সগুলো বলছি, তখন সেটা শো করছে ইমোশনাল ম্যাচিউরিটি। সেখান থেকে যখন আমরা সিনেমাটা নিয়ে দেখছি, আমরা দুটো সিচুয়েশন নিয়ে ভাবছি, যদি একটা লাভ মোমেন্টও হয়, সেটা যেন একটা হালকা করে একটা জাস্ট একটা ছোট্ট কিস করে দিলাম, সেটা নয়। যখন একটা লাভ মোমেন্ট হচ্ছে, সেটা একটা ডেভেলপ করছে থ্রু টাইম। যদি আমি আজকে ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার দেখি, সেখানে যখন আমি রিলেশনশিপটা দেখছি ডেভেলপ হচ্ছে কীভাবে, সেখানে আমি দেখছি থ্রু দ্য প্রসেস, থ্রু ওভার টাইম, সেখানে আমি দেখতে পাচ্ছি কীভাবে সেই লাভ মোমেন্টসগুলো ডেভেলপ করছে। সেই জিনিসগুলোর জন্য তো আমাদের সেটা বুঝতে হবে। আমরা নিজেরাই যদি সেটা না বুঝি, বা যে বুঝছে তাকে যদি আউটরাইট রিজেক্ট করে দিই, তাহলে আমরা কীভাবে বুঝবো? সুতরাং এখানে অনেক কিছু আছে। বেঙ্গল এসব অনেক কিছু শিখিয়েছে,
হয়তো একটা ধরন করেনি, আজকের কন্টেম্পোরারি সোসাইটিতে তারা সেই সব নিয়ে করছে। সবাইকে মিলেমিশে একটা ক্রিয়েটিভ ডিসকাশন করতে হবে। তুই এই ধরনের সিনেমাটা বলছিস, আমি এই ধরনের সিনেমাটা বলছি, কিন্তু কোথাও সামওয়্যার উই আর স্ট্রাইকিং আ কর্ড, যেটার মধ্যে আমাদের কনভার্জ হচ্ছে হিউম্যানিটিতে বা স্টোরি টেলিংটা আমরা চাইছি অথেন্টিক একটা স্টোরি টেলিং হচ্ছে। হয়তো তুই এই ক্যারেক্টারগুলোকে প্রাধান্য দিচ্ছিস, আমি হয়তো এটা, হয়তো তোর কাছে এই কনফ্লিক্টটা ম্যাটার করে বা এই ধরনটা ম্যাটার করে, আমার কাছে এটা হতেই পারে। কিন্তু একটা সেই কমিউনিটি ডিরেকশন, কমিউনিটি স্টোরি টেলিং, একটা মুভমেন্ট হচ্ছে যেখানে আমরা একসাথে মিলে সিনেমা তৈরি করছি বা একটা ডিসকাশন করছি, এক একটা ফিল্ড থেকে এক একজন এক এক ধরনের সিনেমা বানাচ্ছে আর কি। এইভাবেই তো আস্তে আস্তে প্রগ্রেস হয়েছে সিনেমার। রুলস তৈরি হয়েছে, রুলস ভেঙেছে, নতুন ধরনের সিনেমা তৈরি হয়েছে, অডিয়েন্স নতুন ধরনের সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেছে। সেখানে স্ট্যাগনেশন বছরের পর বছর, ভাল লাগে নাকি এটা? কেন হচ্ছে? তার কারণ নিজেরা সেটা বুঝতে পারে না। যাদের ইউজ করছে তারাও তাদের দাস, সুতরাং তারাও বেশি কিছু করতে পারে না, তারাও আফটার সার্টেন পয়েন্ট গিয়ে কিছু করতে পারে না। সো একটা পুরো ঘেটে আছে ব্যাপারটা। আমি এই নিয়ে আরও ডিটেলে ডিসকাশন করবো, বাট হোয়াট আই want to emphasize on is cinema is not a joke for everyone. Maybe for some people it is, but not a joke for everyone, because worldwide art and science হিসাবে যদি আমি দেখি তাহলে সিনেমা একটা ভেরি রেসপেক্টফুল আর্ট, এবং দিস ইজ আ ভেরি মডার্ন আর্ট, যেখানে সব আর্টগুলোর অ্যামালগামেশন হচ্ছে, যেখানে আমাদের প্রচুর কিছু দেওয়ার আছে, প্রত্যেকের প্রচুর কিছু দেওয়া আছে। একজন কাস্ট যখন আসছে তার পারফরমেন্স দিয়ে সে দিচ্ছে, তার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে সে দিচ্ছে। একজন ক্রু যখন আসছে তার টেকনিক্যাল নলেজ, এস্থেটিক্স, ফিলোসফি, তার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে সে দিচ্ছে। সবাই সমৃদ্ধ হয়ে, সবাই সেটা থেকে যেমন সমৃদ্ধ হচ্ছে সেই প্রসেসটায়, সেই কাজটায়, সেই কোহারেন্ট একটা পারফরমেন্সের দিকে সবাই যাচ্ছে। এত বড় একটা সুযোগ আছে, অপরচুনিটি আছে ইউটিলাইজেশন করার, সেইটাকে কি এভাবে ফেলে রাখা যায় নাকি? কত সুন্দর সুন্দর স্টোরি বলা যায়। সেই জন্য এটার দিকে আমাদের একটু মানে মনটা দিতে হবে। আচ্ছা, আর সবসময় মনে রাখবেন যে স্মাইলটা অনেক সময় অনেকে দেয়, সেই স্মাইলটাই লোকে টিকিট কেটে দেখে। মানে সেই স্মাইলটা একটু চিপ একটা কমোডিটি হয়ে গেছে, যে সেই স্মাইলটার বেশি দাম আর নেই, অ্যাটলিস্ট কারোর কাছে। কেউ যদি খুব শিক্ষিত বা ইন্টেলেকচুয়াল হয়, তার কাছে ওই ছোটোখাটো 2-3টে স্মাইল, ওই রেপার্টোয়ারের বেশি দাম নেই। ওটা হয়তো কয়েকজনের কাছে থাকতে পারে যারা হয়তো ওটাতে পটে যায়, বা ওটার বেশি দাম থাকে না। তার কারণ হচ্ছে ওইগুলো, ওই টিকিট কেটে যারা দেখে, এরা হয়তো টিকিট কেটেও সেই স্মাইলগুলো দেখে না, তারা তার থেকেও বেশি কিছু এক্সপেক্ট করে সেই অ্যাক্টারদের থেকে। তো সেটা যদি অ্যাক্টার দিতে পারে বা সেই ডিরেক্টর যদি আমরা খুঁজে পাই, দ্যাট উইল বি এ গ্রেট থিং টু ডু। ওই জন্য সবসময় শুধু স্মাইলে চলে না। আচ্ছা, ক্রিয়েটিভিটির দিকে আমরা চলে আসি, আবার কামিং ব্যাক টু ক্রিয়েটিভিটি। স্ল্যাক, হিউব্রিস অ্যান্ড অপটিমিজম, যেটা আগের দিন বলেছিলাম। স্ল্যাকটা কী বলেছিলাম? স্ল্যাকটা হচ্ছে যেখানে আমাদের রিসোর্সেসগুলো আছে, অ্যাম্পেল রিসোর্সেস, যেখানে টাইম, এনার্জি, আরও অনেক কিছু অ্যাসেটস থাকতে পারে, রিসোর্সেস আমাদের আছে, যেটা নিয়ে আমাদের কাস্ট অ্যান্ড ক্রিউ আমাদের অ্যাকচুয়ালি রিসোর্সেসই, যদি আমরা সেরকমভাবে দেখি। তাদের নলেজ, এক্সপিরিয়েন্স, উইজডম, এগুলো আমাদের কাছে রিসোর্সেসই। সো ওগুলোকে রেসপেক্ট করতে হবে। ইচ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, সে যখন ব্রিঙ্গিং সামথিং টু দ্য টেবল, তাদের আমাদের রেসপেক্ট করতে হবে। কেন তা না হলে সে আর্টিস্টিক ইগোতে তখন একটা ক্ল্যাশ হবে, এবং সেটা করবেই বা কেন? যেখানে যেটা দরকার সেখানে ম্যানেজমেন্ট লিডারশিপের একটা বড় পার্ট। কোনখানে কীভাবে ম্যানেজ করতে হবে, কোনখানে কীভাবে রেসপেক্ট করতে হবে। শুরুতেই যদি হেও করতে থাকি, সেই বা তার ফুল পোটেনশিয়াল দেবে কেন? এবং আপনাকে হেও করার মানে অডাসিটিটাই বা দিয়েছে কে? শুধু এক্সপিরিয়েন্সের উপরে, সিনিয়রিটির উপরে বেস করে তো হয় না। কেন, সেও তো চাইছে তাকে এক্সপ্রেস করতে, সিনেমার মিডিয়ামটা দিয়ে সে এক্সপ্রেস করতে চাইছে। এখন আপনি যদি সেই সুযোগটাই তাকে না দেন, তাহলে সেও সেটা দিল না, সিনেমাটা নষ্ট হয়ে গেল। সেই শুধু জাস্ট একটা অন্যান্য প্রফেশনেও যেরকম হয়, মানে পয়সা হলো কাজ করলো, তার সাথে সিনেমার ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানাদার প্রফেশন অ্যান্ড সিনেমা অর এনি আর্ট, যেখানে আমরা আমাদের এক্সপ্রেস করতে পারছি? পয়সাটা আমরা করছি, তবে অনেকের কাছে পয়সাটা সেকেন্ডারি হয়ে যায়। বাট পয়সাটা ঠিক আছে, ইটস এ পার্ট অফ ইউর সার্ভাইভাল স্ট্র্যাটেজি, বা আমাদের এটা দরকার, ইটস এ ম্যান্ডেটরি থিং অনেকের ক্ষেত্রে। কিন্তু কী হচ্ছে, ওই পয়সার নিচ্ছি, কাজ করলাম, ওই পর্যন্তই রইলাম। কিছু লোক হয়তো পয়সার বাইরে গিয়েও কাজ করছে, তাদের যদি চেনারই কেউ না থাকে, তাহলে সেরকমভাবে আমাদের হবে কী করে কাজটা? তো সব ধরনের করতে হবে। আমরা প্রফিটেবল ভেঞ্চারও করব, যেমন এই যে লাস্ট কয়েক বছর আমি চোখের সামনে দেখেছি, মানে কীভাবে কচিকাচাদের মতো কতগুলো প্রফিটেবল ভেঞ্চার নষ্ট হয়েছে, যেগুলো হতে পারতো। মানে আমি নিজেও দেখেছি, আমিও হয়তো করতে পারতাম, কিন্তু এদের সাথে কয়েকজনের সাথে কাজ করা যায় না, এবং ওরা পারবেও না করতে, ইনকম্পিটেন্ট, টু বি ভেরি অনেস্ট। কিন্তু তাদের ওই এরে তর্ক করে যাবে, ঘুষ দেবে, ঘুষ দিয়ে চেষ্টা করবে যদি কোনো রকমভাবে কাজ করানো যায়। এদের সাথে যদি আপনি কাজও করেন, তাহলে কি আফটার ফিউ ইয়ার্স অর ফিউ মান্থস ইউ উইল গেট দ্য সেম থিং,
আপনার পারফরমেন্সগুলো পুরো নষ্ট হবে, আপনার এই প্রডিউসারের যে টাকা সেটা নষ্ট হবে, হতে পারে হয়তো কমার্শিয়ালি হিটও করে ফেললো, কিন্তু আমরা কিছু পেলাম না সেই পারফরমেন্স বা সেই প্রোডাক্টটার থেকে, মানে যেটা আমরা চেয়েছিলাম। উই ওয়ান্টেড টু ডু সামথিং ডিফারেন্ট, উই ওয়ান্টেড টু টেল আ স্টোরি ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে, ইন এ প্রফিটেবল ওয়ে, বাট ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে। সেটা যখন একটা ম্যারম্যারে কাজ হয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, এদের এই ঘুষটা নিয়ে, সেটা হতে পারে বিভিন্ন ধরনের ঘুষ হয়, সেটা নিয়ে আমি বলবো কী কী ধরনের ঘুষ হয়, সেটা নিয়েও কিন্তু আলটিমেটলি স্টোরি টেলিংটার সাথে কম্প্রোমাইজ হয়ে যাবে। ওই জন্য একজন ভালো ডিরেক্টর জানে যে কোন পর্যন্ত কীভাবে কী ম্যানেজ করতে হবে, লিড কীভাবে করতে হয়। তো এইগুলো সব হচ্ছে লাইফের একটা শেখার পার্ট। অনেক সময় কি হয়, এটা যে বাইরে খুব হয়, হলিউডে বা অন্য জায়গায় যেটা হয়, মানে নট নেসেসারিলি আপনাকে যে শিখতে হবে এরকম কোনো ব্যাপার নাই। মানে লাইফটা আপনি অনেকটা দেখেছেন, বেসড অন দ্যাট পিপল হ্যাভ রিটেন গ্রেট স্ক্রিপ্টস। লাইফ ইউ হ্যাভ অবজার্ভ, ইউ ক্যান রাইট গ্রেট ক্যারেক্টার্স আউট অফ ইট, এবং সেগুলো বিশ্বের দরবারে সম্মানিত। পারফরমেন্স হয়েছে তার থেকে দারুণ। কেন? আলটিমেটলি কী হচ্ছে, আমাদের রসদটা আমরা লাইফ থেকে নিচ্ছি। পারফরমেন্সেসগুলো আমরা আশেপাশে চারিপাশে যেরকম দেখছি, এই সিচুয়েশনে আমরা ছিলাম, কনফ্লিক্ট, সেই একই জিনিস বারবার ঘুরে ফিরে একই জিনিস। ওই যে জিনিসগুলো আমরা দেখছি, তার নেসেসারিলি আপনাকে ওটা নিয়ে স্টাডি করতে হবে। রাদার ইউ অবজার্ভ লাইফ, ইউ অবজার্ভ হিউম্যান বিংস, আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিংস। এই জিনিসগুলো যেটা লাগে, এইগুলো থাকলে কী হয়, ইউ গেট প্রপার পার্সপেক্টিভ, ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হয়, আরও থিওরিটিক্যালি আরও নতুন লিটারেচারে কন্ট্রিবিউট করা যায়, এবং যুক্তিতর্ক দিয়ে লোককে বোঝানো যায়। ইউ ক্যান টেক ইট ফরওয়ার্ড, you can do it in a much better way, and you know what you are doing. সেইগুলোকে পুরো আউটরাইট রিজেক্ট করে যখন কেউ এসে আপনাকে বলে সেইগুলো বাজে জিনিস, বা আমি এটা ভুলভাবে বুঝছি, তোমাকেও ভুলভাবে বুঝতে হবে, তাদের সঙ্গে সঙ্গে রিজেকশন করুন এবং নো বলতে শিখুন। কেন? সেটার জন্য অপরচুনিটি কস্ট বলে একটা ব্যাপার থেকে আমি বলেছিলাম, যদি একটা গ্রেট সিনেমা তার জন্য অ্যাফেক্টেড হয়ে যায়, এই লোকগুলোর কাছে এর কোনো দাম নেই। এদের কাছে ভালোবাসা, সম্মান, ট্রাস্ট, এদের কোনো দাম নেই। এদের আপনি যতই ভালো স্ক্রিপ্ট দিন, কোনো দাম নেই। আপনি এদের শেখান, কোনো দাম নেই। চুপচাপ শুনবে, ফিল গুড ফ্যাক্টর, তারপরে আবার যে কে সেই হয়ে যাবে। সুতরাং যে লোকটা আপনার সাথে থেকে দারুণ একটা কাজ করতে পারতো, বা যারা এটা দেখে, যে অডিয়েন্স এটা দেখে সমৃদ্ধ হতে পারতো, তাদের নিয়ে এবার ভাবা শুরু করুন আস্তে আস্তে। সেটা খুব দরকার ভাবা। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ইট ক্যান বি বেটার। অপটিমিজমের পার্টটা, ইট ক্যান বি বেটার। অ্যান্ড হিউব্রাসটা কী হচ্ছে, যখন আমি রিস্ক টেকিংটা করতে পারছি, একটা ইনফরমেটিভ রিস্ক টেকিংয়ের এবিলিটি আমাদের থাকছে। সেই ইনফরমেটিভ রিস্ক টেকিংটা যখন আমরা করি, তার জন্য আমাদের এই নলেজগুলো থাকলে একটু বেটার। অনেক সময় অ্যানালিসিস হয়, এনভায়রনমেন্টাল অ্যানালিসিস হয়, আরও অনেক কিছু অ্যানালিসিস হয়, সেটা দেখলে এই সব ইনফরমেটিভ রিস্ক টেকিংটা একটু বেটার হয়। তবে আর্টিস্টের ইনডিসিপ্লিনটা একটা, মানে একটা রসদ আর কি। তো অনেক সময় তারা আর কি দিয়ে দেয়, মানে ভালনারেবিলিটিটা অনেকটা থাকে, আর্টিস্টরা অনেক সময় দিয়ে দেয়, ভালোবেসে ফেলে, অনেক সময় দিতে চায়। কেন? আর্টিস্টরা দেওয়াটাই তো আর্টিস্টদের একটা বড় গুণ। যখন বাকিরা যেটা পারছে না, আর্টিস্টরা দেয়, সেটা হতে পারে ভালোবাসা, হতে পারে ট্রাস্ট, হতে পারে অনেক কিছু হতে পারে, ভালো জিনিসপত্র যেটা আর্টিস্টরা দিচ্ছে, অ্যাবান্ডান্স, যেটা আমাদের যে জায়গা থেকে কাজটা করা উচিত। সেই জায়গাগুলো যারা বোঝে না, কিছু সংকীর্ণ মিন মাইন্ডেড লোকজন, তাদেরকে একটু অ্যাভয়েড করে যারা বোঝে বা যারা বুঝতে পারে, তাদের সাথে একটু কাজটা করুন, বা তাদের কথা নিয়ে একটু ভাবুন। নাহলে আলটিমেটলি স্টোরিটা যদি আমরা না বলতে পারি, তাহলে আই থিঙ্ক উই আর মিসিং আউট সামথিং। এটা একটা ব্যাপার। টাইম, এনার্জি, রিসোর্সেস, অনেক কিছু আছে। টাইম, এনার্জি, রিসোর্সেস, যে এগুলো নিয়েও আগে বলেছি, নতুন খুব একটা কিছুটাই। আজকে মোটামুটি একটা ক্রিয়েটিভ সাম আপ করে নেক্সট দিন আমি চলে যাব হয়তো ক্রাফটে, মানে একেবারে একটা স্টোরি কিভাবে হবে, সেটা হতে পারে একটা নভেল, হতে পারে প্লে, হতে পারে একটা স্ক্রিপ্ট, হতে পারে কি কি বেসিক জিনিসপত্র থাকে অ্যাকর্ডিং টু দ্য ক্রাফট। তারপরে হয়তো চলে যাব একটু পিচিং বা লগ লাইন বা মার্কেটিং অ্যান্ড সেলিং অ্যাসপেক্টও, মানে আপনি একটা গল্প লিখছেন, সেটাকে কোন জায়গায় আপনি কার কাছে গিয়ে দেবেন, কীভাবে দেবেন, দ্যাট ইজ অলসো অ্যান আর্ট। সেটাও শেখাটা খুব দরকার। তো সেইগুলো নিয়ে আমরা পরেই আসছি। আজকে মোটামুটি একটা ক্রিয়েটিভ সাম আপ এবং কিছু সলিউশনস, কিছু প্রবলেমস অ্যান্ড অল দ্যাট স্টাফ। তো টাইম, এনার্জি, রিসোর্সেস যেটা আমাদের কাছে আছে, যেটা আমি নিয়ে খুব কথা বলেছি, সেইগুলোকে কিভাবে আমরা ইউটিলাইজ করছি, এবং যেটা আমাদের এইচআর পার্সপেক্টিভ থেকে যেটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ট্যালেন্ট অ্যালোকেশন, ট্যালেন্ট এনেবল করতে পারতে জানতে হবে। এবং এগুলো নতুন কিছু নেই, নতুন কিছু জিনিস নেই, এগুলো খুব, মানে আমি বহু বছর আগে এইসব জিনিস নিয়ে লেকচার দিয়ে এসেছি। আজকে এগুলো নিয়ে কথা হচ্ছে, জাস্ট একটা টার্মিনোলজি তৈরি করা হয়েছে। যে কেউ যদি কেউ পার্সোনাল ডেভেলপমেন্টের কিছু কোচিং বা গাইড করে থাকে, সে যেখানেই হোক, স্পোর্টসে হোক বা সিনেমায় হোক বা যে কোনো কিছুতেই হোক, ট্যালেন্ট এনেবল করাটা এটা একটা বেসিক থিং। কোনো একজন ট্যালেন্টের যাতে সে বেস্ট ভার্সন হতে পারে,
যাতে সেই হিউম্যান পোটেনশিয়ালটাকে রেকগনাইজ করে সে বেস্ট ভার্সনটাকে দিতে পারে, তার জন্য যা কিছু করার সেইগুলো যেটা হয় সেটা ট্যালেন্ট এনেবল করা বা ট্যালেন্ট অ্যালোকেশন করা, সেটা এগুলো বেসিক জিনিস। এবার ট্যালেন্ট অ্যালোকেশন করার কিছু কিছু লোক হয়তো লিডারশিপ নিয়ে চলে এলো, বা হয়তো নামের জন্য কাউকে একজন বসিয়ে রেখেছে, বা আরেকজন হয়তো পিছন থেকে কাঠি ঘোরাচ্ছে। সেই যদি হয়ে থাকে, তার যদি মাইন্ডসেটটাই এমন থাকে যে ট্যালেন্ট অ্যালোকেশন করবেই এমনভাবে যাতে ট্যালেন্টটা ডিস্ট্রয় হয়ে যায়, মানে ট্যালেন্ট অ্যালোকেশন করবে এমনকি যাকে লিডারশিপে বসিয়েছে তাকেও ডিস্ট্রয় করছে। আমি বলছি হয়তো রিয়েল না হয় হাইপোথেটিক্যালিও আপনি একবার ভেবে দেখুন, বাট একটু আশেপাশে দেখলে হয়তো এই জিনিসগুলো চোখে পড়বে। ইন্ডিয়ার কথা বলছি আমি বিশেষ করে, যাকে লিডারশিপ সিচুয়েশনে বসিয়েছে তার জন্য অন্য কোনো মোটিভ আছে, সে হয়তো বুঝতে পারছে না, অতটা হয়তো দেখতে পাচ্ছে না, অন্য কেউ দেখলে তাকে তার সামনে খারাপ করে দিচ্ছে, নানা রকম কনফ্লিক্ট চলছে, এসব ব্যাপার। কিন্তু এই যে ট্যালেন্ট এনেবল করাটা, সেটা একটা বেসিক জিনিস হওয়া উচিত। ট্যালেন্ট অ্যালোকেশনটা এমনভাবে করবো যাতে আমরা দেখবো যে সেই ট্যালেন্টে যাতে সে বেস্ট ভার্সনটা হতে পারে, যাতে সে অনেক কিছু দিতে পারে। তাতে কি হচ্ছে, একটা অর্গানাইজেশনও সমৃদ্ধ হচ্ছে, ট্যালেন্ট নিজেও সমৃদ্ধ হচ্ছে, একটা উইন উইন সিচুয়েশন। সেটাই তো একটা গ্রেট লিডারশিপ বা নিউ এজ লিডারশিপ বা নতুন ধরনের লিডারশিপ। সেটা না করে ট্যালেন্ট অ্যালোকেশন এমনভাবে করা হলো যে ট্যালেন্টটাই ডিস্ট্রয় হয়ে গেল। কেন হচ্ছে? একটা ইগো বুস্ট। সেইভাবে কোনো দিন ভালো সিনেমা হয় না। অনেক সময় একটা বাজে ধরনের বিউরোক্রেসি বা বাজে ধরনের জিনিসপত্র, সেটা একটা বাজে একটা কালচার, একটা অ্যান্টি সিভিলাইজেশন একটা কালচার, যেই ধরনের কালচারে এইসব জিনিসপত্র হয়ে থাকে, এইগুলো কোনো দিন ওয়ার্ল্ড ক্লাস কোনো সিভিলাইজেশনের সাথে মিল খায় না। কেন এই জন্য বলছি, আমাদের ইন্ডিজিনিয়াস কালচারটাকেও রেকগনাইজ করতে হবে। এই যে একটা করে দিলাম, এটা একটা দম্ভ ইগোর ব্যাপার, এইগুলো অনলি ফর এ ওয়াইল্ড স্টিক করতে পারে, তার বেশি এগুলো হয় না। সেগুলো বুঝে আমাদের এখন বুঝতে হবে ক্রিয়েটিভলি আমরা কীভাবে পারস্যুটটাকে আবার জাগিয়ে রাখতে পারি। কেন ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে কেন কন্টিনিউয়াস প্রসেস বলছি, এই যে হার্নেসিং দ্য ক্রিয়েটিভ এনার্জি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, আজকে কী হচ্ছে, আজকে আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসে যখন থাকছি, মেবি ডিউরিং দ্য শ্যুট, মেবি আফটার দ্য শ্যুট, মেবি আফটার ওয়ান প্রজেক্ট অর টু আদার প্রজেক্টস, আমাদের একটা কন্টিনিউয়াস এক্সপ্লোরেশন রয়েছে। হয়তো আমাদের একসাথে আমরা সিনেমায় কাজ করছি না, কিন্তু একটা দারুণ রিলেশনশিপ রইল, একটা কন্টিনিউয়াস লার্নিংয়ের প্রসেসের মধ্যে আমরা রয়েছি। এই জিনিসটা শিখছি, আমরা হয়তো গিয়ে ডিসকাস করছি, এই জিনিসটা আজকে শিখলাম, এটা কেমন বলুন তো। এই জিনিসটা ও শিখলো, এসে হয়তো আমায় বললো দেখুন এটা শিখলাম, কেমন বলুন তো। এই ধরনের একটা ক্রিয়েটিভ ডিসকাশন, এর মধ্যে দিয়ে আমরা ক্রিয়েটিভ এনার্জিটাকে নিয়ে খেলছি, একটা মিউচুয়াল রেসপেক্টফুলি একটা ইন্টারাকশন হচ্ছে, হার্নেসিং দ্য ক্রিয়েটিভ এনার্জি অফ অ্যান ইন্ডিভিজুয়ালস। কিন্তু একটা জিনিস যেটা আমি বারবার বলছি যেটা থাকছে, সেটা হচ্ছে একটা ডিরেকশন, একটা পারপাস, যে আমি এই জিনিসটাকে অ্যাচিভ করতে চাইছি, আমরা চেষ্টা করছি কীভাবে আমি ম্যানেজ করব, কীভাবে আমি লিড করবো, সো দ্যাট আই ক্যান অ্যাচিভ দ্যাট। না হোক আমি 10 জনকে নিয়ে এলে একটা গল্প করে দিলাম, ডিসকাশন করে দিলাম, একটা ইভেন্ট করে দিলাম, সেটা চলতেই থাকছে, একটা ওয়ার্লিং মুভমেন্ট হচ্ছে, সেটা ইটস নট গোয়িং এনিওয়্যার। তারও কিছু কারণ আছে, সেইগুলোকে রেকগনাইজ করা। হোয়াট আর দ্য ব্যারিয়ার্স, হোয়াট আর দ্য প্রবলেমস, মেবি দ্য পিপল উই আর ট্রাস্টিং দে আর নট ট্রাস্টওয়ার্দি। সেটা কেন ট্রাস্টওয়ার্দি না, সেটা জানার, কোন জায়গায় সে ট্রাস্টটাকে হ্যাম্পার করছে, বা এই যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস যদি আমি বলি, এমবিও, সেই জায়গাটায় করতে গিয়ে কোন জায়গাটায় সেটা হ্যাম্পার হচ্ছে। হয়তো আমার মনে হলো আমি একটা সাকসেস পেয়ে গেলাম, বাট দ্যাট ইজ আ হলো সাকসেস। সেই সাকসেসটা হয়তো আমার গ্রেটার একটা সাকসেস থেকে আমায় দূরে সরিয়ে দিল। যেটা আমাদের যেটা এখন মেইন বুঝতে হবে, যে এই সাকসেসটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ, রাইট? একটা বিগার সাকসেস, একটা বিগার ওয়ার্ড যদি আমি ধরি, তার মধ্যে যদি আমি ছোট ছোট ব্যাটেলসগুলো করে একটা প্লেজার পেতে থাকি, সেই ব্যাটেলসগুলো অনেক সময় আননেসেসারি ব্যাটেলসের মধ্যে দিয়ে জাস্ট জিতে হার জিত, কনফ্লিক্ট এই করতে করতে আমি একটা হাই হয়ে গেলাম, একটা কী বলবো, একটা ফিল গুড ফ্যাক্টর পেয়ে গেলাম, একটা জোশ পেয়ে গেলাম। সেই জিনিসটা যখন আমি পেয়ে যাচ্ছি, তখন আমার যে বিগার পারপাসটা ছিল সেটা কিন্তু থেকে আমি সরে গেছি। এবার যে সরাচ্ছে সে কিন্তু জেনে সরাচ্ছে, কিন্তু যারা ওই ব্যাটেলসগুলো নিয়ে উলঝে যাচ্ছে, যেটাকে বলে উলঝে যাওয়া, তারা কিন্তু সেই বড় জিনিসটাকে আর দেখতে পাচ্ছে না। ফলে কী হচ্ছে, আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম সেই ব্যাটেলসগুলো আবার আসছে, সেই ছোটোখাটো কনফ্লিক্টসগুলো আবার আসছে, হার্ডলস। কোন হার্ডলসটা কতভাবে কীভাবে যেতে হবে, সেটাও তো একটা লিডারশিপ, সেটা জানাটা বা ম্যানেজমেন্ট বা লিডারশিপের একটা পার্ট। কিন্তু আমাদের ভিশনটা যেন আমাদের খুব ঠিক থাকে, দ্যাট উই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট ইন এ প্রপার ওয়ে, উই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট। এবং এমন একটা গল্প নিয়ে আমরা যাচ্ছি, এমন একটা গল্প আমরা বলছি, যে দ্য ক্রিয়েটর ইজ অলসো প্রাউড অ্যাবাউট টেলিং দ্যাট স্টোরি, অর টু টেক ইট টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। পারফরমেন্সটা যেটা দিচ্ছি, আমাদের মনে হচ্ছে আমাদের ট্যালেন্ট পুল নিয়ে আমরা যাচ্ছি ওয়ার্ল্ড লেভেলে, আমাদের পারফরমেন্সটা দেখিয়ে আমাদের একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে, যে উই হ্যাভ দিস ট্যালেন্ট, উই আর শোয়িং ইট টু দ্য ওয়ার্ল্ড। সেইটা থাকছে না, আমার একে পছন্দ, আমি এইটুকুনি ট্যালেন্ট পুল নিয়ে কাজ করলাম, স্টোরি কম্প্রোমাইজ হয়ে যাক, এটা কম্প্রোমাইজ হয়ে যাক, ওইটা নিয়ে গিয়ে আমরা করবো। এইসব জিনিস প্রচুর হয়ে গেছে, মানে আমি প্রচুর দিয়েছি, আই ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট অল দিস থিংস এনিমোর। আমি বলছি রেজাল্টটা কোথায়, আউটকামটা কোথায়। আমি তো এত বছর আগে বলে দিয়েছি এইভাবে চললে, এই জিনিস করলে হয়ে যাবে, সেটা আউটকামটা কোথায়, হয়নি। তার কারণ ওখানেও একটা ঘাটতি রয়ে গেছে।
যার জন্য কি হচ্ছে, যার থেকে শিখতে হয়, কখন লিড করতে হয়, কখন ফলো করতে হয় জানতে হয়, ইয়াং ট্যালেন্টকে সম্মান জানিয়ে তাকে লিড করার একটা সুযোগ দিতে হয়, নট নেসেসারিলি ফর আদার রিজনস, ফর প্রপার রিজনস। সেটা জানাটাও একটা লিডারশিপের কাজ। আদার রিজনস, প্রপার রিজনস কি, পরে আসছি একদিন এটা নিয়ে, সেটা নিয়ে খুব সুন্দর একটা ডিসকাশন হবে আমি বলবো। বাট ওই এই ব্যাটেল কনফ্লিক্টের মধ্যেই আর কি আটকে যাওয়ার একটা গল্প আছে। এনিওয়েজ, লেটস নট গেট দেয়ার। ক্রিয়েটিভ স্পিরিট, ক্রিয়েটিভ স্পিরিট কি, ক্রিয়েটিভ স্পিরিট কি? একটা আর্টিস্টের ক্রিয়েটিভ স্পিরিট তো থাকবেই, নাহলে সে আর্টিস্ট হবে কি করে? ক্রিয়েটিভ স্পিরিট তার এক্সপ্রেসিং করার যে ক্ষমতা, সেই ক্রিয়েটিভ স্পিরিট। ক্রিয়েশনের তার যে স্পিরিট, সেই ক্রিয়েটিভ স্পিরিট। আর্টিস্টের একটা সত্তা, সেই ক্রিয়েটিভ স্পিরিট, সব কিছু থাকবেই। কিউরিওসিটি, কিউরিওসিটি নিয়ে আমি নেক্সট স্টেপটায় যেতে পারছি। কিউরিওসিটি আছে বলেই আমার মনে হচ্ছে এই স্টোরিটাকে আমি আরেকটু বেটার করে বলতে পারবো, এই স্টোরিটার ক্যারেক্টারগুলোকে আমি আরেকটু বেটার করে লিখতে পারবো। ভাই, দুটো লাইন ডায়ালগে একটু বেশি লেখা হয়েছে, একটা লাইন একটু কমিয়ে দিয়ে দেখি না এফেক্টটা একটু বেশি হয় কি না। কন্টিনিউয়াস একটা প্রসেস। বেশি এর মধ্যে উলঝে গেলে আবার মুশকিল, সেটার জন্য জানতে হয় কোথায় থামতে হয়, কোথায় বলতে হয়, সেই জিনিসটা জানাটাও খুব দরকার অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ লিডার বিশেষ করে। দুটো লাইন একটু বেশি হয়ে গেছে, একটু ভার্বোস হয়ে যাচ্ছে, ভাই একটু কমিয়ে দিই না, একটু এফেক্টটাকে দেখি কীভাবে আসছে। আলটিমেটলি তো একটা ভিজুয়াল মিডিয়াম, আলটিমেটলি তো একটা স্টোরি টেলিং মিডিয়াম। সেখানে আমি ডায়লগটা হয়তো দুটো লাইন কমিয়ে দিলাম, না আমি লিখেছি ডায়লগ, ডায়লগ কমানো যাবে না। এই ধরনের জিনিসগুলো বোঝাটাও কিন্তু একটা বড় ডিরেক্টরের কাজ। কখন সেই দুটো ডায়লগটা না দিয়ে আমি একটা ডায়লগে দিয়ে দিচ্ছি, হয়তো ডায়লগ আমার লাগলোই না, একটা নন ভার্বাল কমিউনিকেশন এত সুন্দরভাবে হলো, অ্যাক্টিংটা এত সুন্দরভাবে ফুটে উঠলো যে ওটার ওই সিনটা সারা জীবনের জন্য মানে একটা রিমার্কেবল সিন হয়ে গেল। এসব নিয়েও কথা বলেছি। কিউরিওসিটিটা থাকা জরুরি। ওই যে একটা সিচুয়েশনে দুটো ক্যারেক্টার ধরলাম, একটা টু শট হচ্ছে, দুটো ক্যারেক্টার দাঁড়িয়ে রয়েছে, সেই যে ওই কিউরিওসিটিটা যদি আমি ওই অন দ্য স্পার অফ দ্য মোমেন্টকে যদি আমি কিউরিওসিটিটাকে ফিল করতে না করি, ওই যে মোমেন্টামটাকে যদি আমি ফিল করতে না পারি, তাহলে আমি ওই পারফরমেন্সটা দেবো কী করে? সেই মোমেন্টামটা আমার আবার গিয়ে লাগবে এডিটিং টেবিলে। সেই জিনিসটা যদি আমি ফিল করতে না পারি, ওই এনার্জিটা আমি কনভে করতে পারবো কী করে এডিটিং টেবিলে? সেই জিনিসগুলো জানাটা খুব প্রয়োজন, এবং এর জন্য এক্সপার্টিস লাগে, এক্সপিরিয়েন্স লাগে, এবং সেটা বুঝতে হয়। ওপেননেস, ওপেননেস কখন হচ্ছে? যখন আমরা ওপেননেস টু লার্ন থাকছে বা টু আন্ডারস্ট্যান্ড আদার হিউম্যান বিংস। হতে পারে সিমিলারিটি ডিফারেন্সেস আছে, হতে পারে পার্সোনাল ডিফারেন্সেস আছে। যখন আমি কাজ করছি তখন আমার কাছে প্রফেশনালিজম শুধু কাজ, কাজের সময় কিন্তু কাজ, তখন আমি একদম স্ট্রিক্টলি প্রফেশনাল। তুমি যখন কাজের সাথে নিয়ে আমায় কাজের কথা বলো, কাজটা শেষ হয়ে গেলে হয়তো তোমার সাথে আমি ঝগড়া করলাম বা কী করলাম আলাদা ব্যাপার, কিন্তু কাজের সময় উই আর গিভিং আওয়ার বেস্ট বিকজ উই আর প্রফেশনাল পিপল। ওপেননেস থাকছে, একে অপরকে বোঝা, কতটা আমি গল্পটা বুঝলাম, কতটা আমি ন্যারেটিভটা বুঝলাম, কতটা আমি বিভিন্ন ছোটোখাটো অ্যাসপেক্ট বুঝলাম। অনেক সময় অ্যাক্টর গিয়ে সিনেমাটোগ্রাফারকে বলছে লাইটটাকে একটু এরম করা যায় না, লেন্সটাকে একটু চেঞ্জ করতে পারি না। একটা খুব ক্রিয়েটিভ কোলাবোরেটিভ প্রসেস, সবাই একসাথে আমরা কাজ করছি, এরকম ধরনের জিনিসপত্র। ওপেননেসটা খুব দরকার। এক্সপ্লোরেশন, ওই একই ধরনের জিনিসপত্র, এক্সপ্লোরেশন আমি করছি। এক্সপ্লোরেশনটা আমি কীভাবে করব? আমার নিজের একটা সত্তাকে রেখে এক্সপ্লোরেশন, নাকি সেটাকে পুরো হারিয়ে ফেলে এক্সপ্লোরেশন? সব কিছুর একটা আলাদা আলাদা জুস আছে, একটা রস আছে, এবং সেটা না বুঝতে পারলে কি হয়, অন্যের ক্ষেত্রে আমরা পাপেট হয়ে যাই, অন্যের হাতে। সেটা না বুঝতে পারলে কী হয়, বেসিক সত্তাটা যখন আমরা নিজেদের হারিয়ে ফেলি, তখন আমরা বুঝতে পারি না যে কোন জায়গায় যাব। তখন যেন আমরা হেলায় ফেলে দিলাম, যা হচ্ছে তাই, নিজেকে একটা সেলফ সাবোটাজিং লাইফস্টাইলের মধ্যে চলে গেলাম। বহু লোক এরমভাবে নিজেদের ট্যালেন্ট নষ্ট করেছে। সেটারও একটা গ্ল্যামারাইজড স্টোরি টেলিং হয়, উইচ ইজ দেয়ার ইন আর্টিস্টিক লাইফস্টাইল। কিন্তু এক্সপ্লোরেশনটা করাটাও একটা আর্ট। মানে আপনি যদি এতদিন ধরে নানাভাবে এক্সপ্লোরেশন করে থাকেন, আপনার মনে হবে সেটাকে যখন আমি নিজের থেকে একটা গল্প লিখছি, কিভাবে আমি এক্সপ্লোর করব, কিভাবে আমি সেই ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করব। হতে পারে ডিরেক্ট যে রাইটার সেই ক্যারেক্টারটাকে যেভাবে লিখেছে, আপনি হয়তো তার থেকে বেশি এক্সপ্লোর করলেন। এগুলোও বলেছি আগে, নতুন কিছু নয়, খালি এক জায়গায় সব কিছু বলছি। ইনফর্ম রিস্ক টেকিং, যেটা আমি বললাম, ইনফর্মড হলেন, তারপরে রিস্ক টেকিংটা করলেন। এই এক্সপ্লোরেশন করতে করতে ইউ আর ইনফর্মড অ্যাবাউট লাইফ, ইউ আর ইনফর্মড অ্যাবাউট আদার হিউম্যান বিংস, ক্রাফট অ্যান্ড মেনি আদার অ্যাসপেক্টস অফ ফিল্ম মেকিং।
সেখান থেকে আপনি একটা রিস্ক টেকিং নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এই রিস্ক নিতে যাচ্ছি। অনেক সময় ব্র্যান্ড ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ব্র্যান্ডটা নিয়ে কতটা রিস্ক নেব এবং সেটাকে পাবলিক অ্যাপ্রিসিয়েট করবে কি করবে না সেটা নিয়ে আমার ভেবে দরকার নেই। আমার মনে হচ্ছে আমার নতুন ধরনের একটা রোল এখন দরকার আছে, আই ফিল দ্য নিড ফর দ্যাট। সেই জন্য আপনি একটা ইনফর্ম রিস্ক টেকিং করছেন এক্সপ্লোরেশন মেন্টালিটি নিয়ে। তো এরকম প্রচুর সুযোগ আছে। ট্যাকলিং দ্য প্রবলেম অ্যাট হ্যান্ড, টেম্পোরাল আর কন্টিনিউয়াস। একটা হতে পারে টেম্পোরাল প্রবলেম, একটা হতে পারে কন্টিনিউয়াস প্রবলেম। সেটা জানতে হয় যে কখন একটা স্থায়ী বা অস্থায়ী। একটা অস্থায়ী প্রবলেম হতে পারে ডিউরিং দ্য শ্যুট বা ডিউরিং আ সিচুয়েশন, সেটা হতে পারে একটা কন্টিনিউয়াস প্রবলেম। একজন অ্যাক্টারের হয়তো ক্যারেক্টারে এমন একটা ফ্ল বা রয়ে গেছে যে সে যে রোলই করুক সে পারফরমেন্স দিতে পারছে না, মানে এমনভাবে সে পারফর্ম করছে সে এই গণ্ডির বাইরে আর যেতেই পারছে না। সেখানে ওই এক্সপ্লোরেশনটাকে একটু দেখতে হবে, কিউরিওসিটি একটু দেখতে হবে, বা তার জন্য হয়তো রোলটাই এমন লেখা হলো সে হয়তো ওটার বাইরে বেশি যাচ্ছে না, সেখানেও একটু এক্সপ্লোরেশনের সুযোগ থাকে, কতটা এক্সপ্লোর করছে। মানে এটা হচ্ছে কি জানেন তো, অ্যাক্টিং প্রফেশনটা এমন একটা ব্যাপার, নিজেকে ঠিকমতো এক্সপ্রেস করলে বা একটা ভালো গল্পের পার্ট হতে পারলে নিজেদেরও অনেকটা স্যাটিসফ্যাকশন আসে। এবার অনেক সময় আমরা কিভাবে করব বা একটা ভালো ডিরেক্টরের সাথে কিভাবে কথা বলবো সেটা আমরা জানি না। বিশেষ করে অনেক সময় লুচ্চা লোফারদের কালচারটার থেকে যখন অনেকে থাকে তখন তারা জানে যে একজন সেন্সিবল ডিরেক্টর বা একজন প্রপার এমিনেন্ট ডিরেক্টর বা একজন প্রপার ডিরেক্টরের সাথে কীভাবে কথা বলতে হয়, ভাবে হয়তো অমুকের সাথে ওরমভাবে করেছে এর সাথেও হয়তো সেটা চলবে। ফলে কি হয়, ওই মিউচুয়াল রেসপেক্টটা যদি একবার চলে যায় না, তখন কি হয়, হয়তো টু সার্টেন এক্সটেন্ট আপনারা হয়তো একসাথে করলেন এবং হিউমিলিটির খাতিরে সে হয়তো আপনাকে করলো, কিন্তু যখন আপনি একেবারেই বুঝতে পারছেন না তখন হয়তো সেও আপনাকে অনেক কিছু দেবে না। এবার ইন্ডিয়াতে এটা হয় কেন, ইন্ডিয়াতে হয়তো যারা হয়তো ইন্ডিয়ান অরিজিন হলো তাকে অনেকে অনেকটা ইচ্ছা করে হিউমিলিয়েট করে ফেলে, এই জিনিসটাও আছে। ইন্ডিয়ান অরিজিন যদি হয়ে যায় তাহলে হয়তো হিউমিলিয়েট করার একটা সুযোগ পেয়ে গেল, তার অনেক কারণ আছে, প্রভাব প্রতিপত্তি অন্য কিছু ব্যাপার, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে সেই ক্যারেক্টার বা পার্সোনালিটি ফ্ল। এটা করেও সে বেশি কিছু সিনেমার উন্নতি করতে পারছে না, ওইটুকুনি একটা ইগো বুস্ট আর কি। আলটিমেটলি হয়তো সম্পর্কও তার সাথে সেই লোকটার সাথে রইল না, কিন্তু ওই একটা বলে মানে কোনো রকমের লোকের কাছে একটু দেখাতে পারলে কিছু একটা বলতে হবে আর কি। নার্সিসিস্টিক সাপ্লাই থাকে, আরও অনেক কিছু ব্যাপার থাকে, এইগুলো বলে মানে এগুলোতে কাজের কাজ কিছু হয় না। মানে আমি বলছি আমাদের মতো লোকজন বা থাকলে এগুলো নিয়ে খুব একটা বেশি পাত্তা দেয় না, মানে এগুলো নিজের মতোই নিজে পাগলামো করে বেড়ায়, বাট এগুলোকে বেশি পাত্তা দেয় না। ওই জন্য অবজেক্টিভলি আমাদের দেখতে হবে স্টোরি টেলিংটা আমরা কীভাবে করছি, প্রফেশনালি কতটা আমরা কাজটা করছি, এবং প্রফেশনাল কাজটা একজনের জন্য যাতে অন্যের কাজগুলো যাতে হ্যাম্পার না হয়ে যায়, সেখানে লিডারশিপেরও একটা ভূমিকা আছে। ক্রিয়েটিভ অ্যান্ড ইনক্লুসিভ এনভায়রনমেন্ট। ইনক্লুসিভ এনভায়রনমেন্ট যখন আমরা ওই যেটা বললাম এক্সপ্লোরেশন থাকছে, অন্য ধরনের ট্যালেন্টকে, অন্য ধরনের ফিল্ডের ট্যালেন্টকে আমরা একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট দিচ্ছি, তার জন্য একটা নিউ ধরনের লিডারশিপ খুব দরকার, যেখানে আমরা অন্য ধরনের ট্যালেন্টকে, অন্য ধরনের পার্সপেক্টিভগুলোকে আমরা কিন্তু একটা সুযোগ দিচ্ছি যে তাদের পার্সপেক্টিভটাকে একটা করার জন্য, মানে একটা সুযোগ দেওয়া। কি হচ্ছে, ধরুন আজকে যদি এই ব্যাকগ্রাউন্ডটা থেকে একটু করে থাকে, সেই যখন ওই ধরনের থেকে স্টোরি টেলিংটায় যাচ্ছে তখন তার এক্সপ্লোরেশনটা হয়তো একটু অন্যরকম ছিল। আরেকজন যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকে তার এক্সপ্লোরেশনটা হয়তো অন্যরকম ছিল, আরেকটা ধরনের ব্যাকগ্রাউন্ডে তাদের এক্সপ্লোরেশনটা হয়তো পুরোপুরি অন্যরকম ছিল। সো এই যে ডিফারেন্ট পার্সপেক্টিভসগুলো হয়তো আমরা ডিফারেন্ট স্টোরি টেলিং পাচ্ছি, এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং যদি রিয়েলি আপনাকে সিনেমাকে ভালোবেসে থাকেন, কেন আজকে যারা মানে আমাদের গ্রেট মাস্টার্স অফ ওয়ার্ক, স্পেশালি বাংলাতে যারা বলবো বা পুরো ইন্ডিয়াতেই যারা বলবো, যারা গ্রেট মাস্টার্স অফ ওয়ার্ক, তারা কিন্তু এইভাবেই করেছে আর কি, মাস্টার্স অফ সিনেমা। স্পেশালি বাংলায় রিচনেস অ্যান্ড ডেপথটা নিয়ে খুব কথা বলা হয়েছে। মানে আজকে যখন আমি সত্যজিৎ রায়ের সিনেমায় যদি বলি বা ঋত্বিক ঘটকের সিনেমায় যদি বলি, টু ভেরি প্রমিনেন্ট বা এমিনেন্ট ফিল্ম ডিরেক্টরস অফ ইন্ডিয়া যদি আমি বলি, বারবার কথা চলে আসে, কেন তারা যে কন্ট্রিবিউশনটা দিয়েছে সেটা অনস্বীকার্য। কেন যদি আমি বলি সিনেমার রিচনেস অ্যান্ড ডেপথে, এবং আরও যারা ছিলেন তারাও দারুণভাবে করেছেন, কিন্তু এখানে যেন আমাদের প্রেজেন্টেশনটা বলি বা আমাদের রিচনেস অ্যান্ড ডেপথ, যেখানে ঋত্বিক ঘটক হয়তো প্রেজেন্টেশনটা অতভাবে করেননি, কিন্তু তার যে আর্টিস্টিক ডেপথ, সেখানে একজন মানে ঝলসে পড়ছে যে একজন আর্টিস্টিক ডেপথটা কোন জায়গায় যেতে পারে এবং যুগের থেকে কতটা এগিয়ে একজন মানুষ। সেখানে কি হচ্ছে, আজকে আমরা যদি বলি স্ল্যাক, হিউব্রিস অ্যান্ড অপটিমিজম নিয়ে যদি আজকে আমরা কথা বলি, ক্রিয়েটিভিটি, লিডারশিপ, সেখানে আমরা যদি ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে বলি, স্ল্যাকও ছিল, কি ছিল, রিসোর্সেস হয়তো কম ছিল, কিন্তু যেটুকুনি ছিল সেটুকুনি নিয়ে তিনি কাজ করেছেন, স্টেটাস কোর ওপরে গিয়ে কাজ করছেন। অপটিমিজমটা রয়েছে, আমরা এর থেকেও বেশি করতে পারি, পেসিমিজমটা রয়ে যাচ্ছে, হয়তো কাজ করতে পারবো না, কিন্তু কাজটা যখন করছি তখন একদম অপটিমিজম।
মানে কাজটা যখন আমি করছি তখন যেটাভাবে করা যায়। এবার তারপরে হয়তো সেটা গুছানো হচ্ছে না, হয়তো প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে না, হিউব্রাসটা যেটা থাকছে, রিস্ক টেকিং একটা অ্যাবিলিটি, সেটা তো ঋত্বিক ঘটকের মধ্যে প্রচণ্ড ধরনের ছিল। এবং সত্যজিৎ রায় তো ছিল, সত্যজিৎ রায় চেষ্টা করতেন যে এক ধরনের সিনেমা যাতে রিপিট না হয়, সেখানেও একটা রিস্ক টেকিং, ডিফারেন্ট ধরনের জনরাস, ডিফারেন্ট ধরনের টাইপস অফ স্টোরি টেলিং, সেটা কীভাবে তিনি বলবেন। তাহলে এই যে টার্মসগুলো আজকে আমরা ইউজ করছি, বাট ইটস পার্ট অফ ইউর ক্যারেক্টার ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আর্টিস্টিক ডেভেলপমেন্ট। আপনি যদি যখন গল্প ভালোবেসে বলতে চাইছেন, সিনেমা ভালোবেসে করতে চাইছেন, এইগুলো আপনার বেসিক ট্রেট হয়ে যায়। মুশকিলটা হচ্ছে কি, এমন একটা কালচার তৈরি হয়ে গেছে সব কিছু যেন বাইরে থেকে বলতে হবে, এক্সটার্নাল ভ্যালিডেশন। সেই টার্মটা যতক্ষণ না শুনছি, অমুক জায়গা থেকে যতক্ষণ না আসছে, ততক্ষণ ওটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। এইটা থেকে আর্টটা কখনো ভালোভাবে হয় না, বা যে কোনো কিছুই খুব একটা ভালোভাবে হয় না। কেন আর্টে এই যে র আর্টটা, সেটার একটা ফিলিং আছে। যখন এই টার্মিনোলজিগুলো আমাদের নেই, কিন্তু র এক্সপিরিয়েন্সটা, এই যে লাইফের রসদটা পাচ্ছি, এই মনুষ্যত্বের রসদটা পাচ্ছি, মানুষের এই কনফ্লিক্টগুলোর রসদটা পাচ্ছি, সেইটা, এই যে র ফিলটা, এটাকে ফিল করা, সেখান থেকে আর্ট একটা না অন্য জায়গায় সমৃদ্ধ হয়ে যেতে পারে। এটা বোঝাটা খুব দরকার। স্ট্যাটাস কোও ইজ নট এনাফ। সেটা বুঝতে পারলেই আপনি এটি নিয়মটাকে ভাঙতে পারবেন, বা স্ট্যাটাস কোটাকে ভাঙতে পারবেন। আচ্ছা, ক্রিয়েটিভ প্রসেসেস আজকে হয়তো আমি এখানে বলবো না, অন্য একটা সেশনে আমি ডিটেলে আলোচনা করব, কিন্তু এইটা নিয়েই আজকে ভেবেছিলাম আলোচনা করব। আমি কিছু কিছু বলে দেবো, বাট এই যে জিনিসগুলো আমি বলছি, ক্রিয়েটিভ প্রসেসেসগুলো, এগুলো আপনি যে কোনো ফিল্ডে কাজ করুন, যে কোনো প্রফেশনে কাজ করুন, সেখানে আপনি ইউজ করতে পারেন। সিনেমাতে আরেকটু স্মুথলি, আরেকটু ভালোভাবে কাজ করতে পারেন। কেন টেকনিক্সগুলো কিন্তু ইটসেলফ ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি সিঙ্গল প্রফেশন, বাট টেকনিকগুলোকে যে একটু এক্সপ্যান্ড করা, বা টেকনিকগুলোকে যে একটু নিয়ে খেলা, সেটা সুযোগটা আমাদের আর্টিস্টিক প্রফেশনে অনেক বেশি আছে। আলটিমেটলি হচ্ছে, অ্যাজ এ হিউম্যান বিইং ইউ আর এক্সপ্যান্ডিং ইউর সেলফ, অ্যাজ আ ক্যারেক্টার ইউ আর বিকামিং মোর ইন্টারেস্টিং, অ্যাজ আ পার্সোনালিটি ইউ আর বিকামিং মোর ইন্টারেস্টিং। সো সেখান থেকে যখন আপনি যে কোনো কিছুই লেখেন না কেন, সেটা আপনি যদি নন ফিকশন বইতে বলেন, সেটা যদি কোনো ইন্টারভিউতে বলেন, সেটা যদি কোনো সেমিনারে বলেন, সেটা যদি কোনো গল্পে বলেন, পারফরমেন্সে বলেন, যেভাবেই আপনি এক্সপ্রেস করুন না কেন, সেটা ভালো হবেই, বিকজ ইউ আর বিকামিং ইন্টারেস্টিং অ্যাজ এ ক্যারেক্টার, অ্যাজ এ পার্সোনালিটি, ইউ হ্যাভ সো মাচ টু গিভ। সেই জন্য ক্রিয়েটিভ প্রসেসটা আমাদের সব কিছুতেই হেল্প করে। সো ফিল ফ্রি টু এক্সপ্লোর, দ্যাট ইজ হোয়াট আই উইল টেল ইউ। ব্রেন স্টর্মিং যেটা আমরা করি, একসাথে বসে ব্রেন স্টর্মিং করলাম, একটা গ্রুপ ডিসকাশন হলো, একটা গ্রুপ ডিসিশন মেকিং হলো, সেখানে আমরা বোর্ডে লিখে হয়তো মাইন্ড ম্যাপ করলাম, বা এরকমভাবে ব্রেন স্টর্মিং করলাম, এর থেকে কী পার্সপেক্টিভ পাচ্ছি। ইনক্লুসিভ যে টিমটা আমরা বলেছিলাম, সেখানে একটা হয়তো নতুন এজ ডিফারেন্স আছে, ডিফারেন্ট ডেমোগ্রাফিক্স নিয়ে হয়তো আমরা ডিসকাশনগুলো করলাম। প্রত্যেকের যে ওপিনিয়নগুলো, সেটাকে আমরা রেসপেক্ট করলাম। মানে কেউ এই বলে তার ওপিনিয়নটাকে যে রিজেক্ট করে দিলাম, সেটা না করে অ্যাটলিস্ট ওপিনিয়নটাকে শোনা, তারপরে হয়তো আমরা সেটাকে ডিসিশনে হয়তো নিলাম না, বা হয়তো কিছুটা নিলাম, সেটা আমাদের টপ ম্যানেজমেন্টের ব্যাপার, হায়ারার্কির ওপরে ডিপেন্ড করছে, বিকজ উই নিড টু বি ভেরি স্ট্র্যাটেজাইজিং দ্য ভিশন অ্যান্ড দ্য অপারেশন অফ দ্য কোম্পানি অলসো। বাট ওপিনিয়ন থেকে যদি কিছু শেখার থাকে, সেটা তো একটা হিউমিলিটিটাও, সেটা একটা বড় জিনিস শেখার। ল্যাটারাল থিঙ্কিং যেটা আমি বলবো, ল্যাটারাল থিঙ্কিংটা আমাদের ওই যেটা বলেছিলাম, যে ভার্টিক্যাল থিঙ্কিং না করে আমরা ল্যাটারাল থিঙ্কিং করছি। ধরুন একটা জিনিসপত্র যেটাকে একটু অন্যরকমভাবে রাখা, বা যে জিনিসটা এইভাবে দেখছেন সেটাকে একটু অন্যরকমভাবে দেখা, এই ধরনের কিছু পিকচার্স আছে। আমি এরপরে যখন এগুলো নিয়ে বলবো, তখন আমি পিকচার্সগুলো নিয়ে আলোচনা করবো, যে একটাই সেম পিকচার, কিছু এক্সারসাইজেস আছে, সেটাকে আমরা দুরকমভাবে দেখছি, বা দু তিন রকমেরভাবে দেখছি, ডিপেন্ডিং অন আওয়ার পার্সপেক্টিভ। সেগুলো কি আমাদের ক্রিয়েটিভ এবিলিটিগুলোকে ডেভেলপ করে, ল্যাটারাল থিঙ্কিংগুলো ডেভেলপ করে। ডিজাইন থিঙ্কিং যদি আমি বলি, সেখানে ডিজাইন থিঙ্কিংয়ের একটা পার্ট আছে, স্টেপস আছে, যেখানে আমাদের এমপ্যাথাইজ হয়, তারপরে আমরা ডিফাইন করি, তারপরে আইডিয়েট করি, প্রোটোটাইপ করি, তারপরে টেস্ট করি। এবার এটাকে আমরা কীভাবে লাগাবো এখানে। স্ক্রিপ্ট রাইটিং যদি আমি বলি, বা যদি আমরা পারফরমেন্স বলি, তাহলে দুটোর ক্ষেত্রেই আমরা রাখতে পারি। স্ক্রিপ্ট রাইটিংয়ে যদি আমরা বলি, ফার্স্টে আমরা এমপ্যাথাইজ করছি, কী এমপ্যাথাইজ করলাম, উইথ দ্য ক্যারেক্টার্স আমরা এমপ্যাথাইজ করলাম, সেখান থেকে আমরা ডিফাইন করলাম, কনফ্লিক্ট করলাম, ক্যারেক্টার্সগুলোকে ডিফাইন করলাম, ফিগারিং আউট দ্য প্রবলেম করলাম। প্রবলেমটা কীরকমভাবে হতে পারে, একটা গল্প যখন বলছি, তার একটা বেসিক প্রবলেম থাকে, হয়তো আমরা প্রবলেমটাকে সলভ করলাম, হয়তো আমরা প্রবলেমটাকে আরও বেশি করে লোকের কাছে তুলে ধরলাম, বা হয়তো আরও কিছু ধরন। এবার অনেকে প্রবলেমের একটা সলিউশন দিয়ে দেয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম, অনেকে আবার প্রবলেমটাকেই এমনভাবে একটা সিচুয়েশনে গিয়ে অবজেক্টিভলি রেখে দেয়, যেটা অডিয়েন্স ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যান্ড ক্যান হ্যাভ দেয়ার ওন পার্সপেক্টিভস অ্যাবাউট ইট, রুম ফর ডিসকাশন যদি থেকে থাকে, এরকম থেকে থাকে। তো
টেস্ট তারপরে করলাম যে এটা আমি অ্যাক্টারের সাথে হয়তো টেস্ট করে দেখলাম একটা স্ক্রিপ্ট রাইটিং, যে ওয়েদার ইটস গোয়িং উইথ দ্য কাস্ট অর নট, সেই কাস্টিংটা কতটা ভালো হচ্ছে, যদি না হয় কাস্টিংটাকে যদি রিপ্লেস করা যায় সেটাও হতে পারে, সেরকম হয়। প্রোটোটাইপ আমি করলাম, একটা ওই প্রোডাকশন স্ক্রিপ্টের দিকে চলে এলাম, তখন একটা প্রোটোটাইপ হলো, এবং ওই আইডিয়েশনটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, জেনারেশন অফ আইডিয়াস। সেটা যদি আমার স্ক্রিপ্টের নুয়ান্সেসগুলোতেও আমি করতে পারি, স্ক্রিপ্টের পারফরমেন্স, অ্যাক্টার্সের পারফরমেন্সেসগুলোতেও আমরা করতে পারি, বা যদি একটা লাইটের ছোট্ট একটা নুয়ান্সেসে চেঞ্জ হবে, বা হয়তো আমাদের আর্ট ডিরেকশনের ছোট্ট একটু চেঞ্জ হবে, এই পুরো প্রসেসটার মধ্যে ডিজাইন থিঙ্কিংটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ক্রিয়েটিভ ইনটিউশন, যেটাকে আমাদের নার্চার করা উচিত। এই প্রসঙ্গে আমি একটু কথা বলবো যে ক্রিয়েটিভ ইনটিউশন বাই নেচার ইজ এ ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স, অনেকেই বলে, এবং তাও যদি আমি ইন অ্যান্ড ইয়াং দেখি, তাহলে বাই নেচার ক্রিয়েটিভ ইনটিউশনটা অনেক সময় একটু ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স। এবার আপনি যখন যোগা বা অন্য কোনো প্রসেসের মধ্যে দিয়ে ফেমিনিনটাকে, ফেমিনিন শক্তিটাকে, ফেমিনিন এনার্জিটাকে বা এসেন্সটাকে আপনি নিজের মধ্যে জাগিয়ে তোলেন, বা ইউ বিকাম very balanced with your masculinity and femininity rather than having a toxic masculinity, এবং সেটা কিন্তু কোনোটা খারাপ নয়। এই জায়গা থেকে যদি ব্যালেন্সটা আমার জানা থাকে, তাহলে সেখান থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর উই ক্যান পারফর্ম a role of toxic masculinity, and from that place we can perform a role of a very balanced individual. কিন্তু আমাদের জানতে হবে যে আমরা সেই জায়গাটা রিচ করেছি কিনা, যার জন্য মেডিটেশন বা অন্য কিছু প্রসেসের খুব প্রয়োজন থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর। কেন অনেকগুলো কনফ্লিক্ট থাকে, তো টার্ময়েলসের মধ্যে দিয়ে আমরা যাই, সিচুয়েশনের মধ্যে দিয়ে। সো বিইং ভেরি ক্লোজ টু ইয়োর সেলফ, বিইং অ্যাট পিস উইথ ইয়োর সেলফ, বিইং ইন দ্য মোমেন্ট অ্যান্ড অবজার্ভিং ইয়োর কী বলবো কনফ্লিক্টস, অবজার্ভিং ইয়োর সিচুয়েশন অ্যারাউন্ড ইউ, অবজার্ভিং ইয়োর থটস, এইগুলো যখন আমরা করি এই ক্রিয়েটিভ প্রসেসগুলোর মধ্যে দিয়ে, উই বিকাম বেটার পারফর্মার, বেটার আর্টিস্টস। কিন্তু এই ফেমিনিন ব্যাপারটাকে, আমাদের এনার্জিটাকে বা এসেন্সটাকে আমাদের এমব্রেস করাটা খুব দরকার। সো ক্রিয়েটিভ ইনটিউশনটাকে আমাদের নার্চার করাটা দরকার। কেউ যদি ওটাকে দেখে বলে দেয় এই তুই তো মেয়েলি, তাহলে আউটরাইট রিজেক্ট করুন, বিকজ এটা একটা খুব বাজে একটা ব্যারিয়ার। তার কারণ ওটা থেকেই ভালো সিনেমা হয়, এবং আমাদের সৃষ্টিও কিন্তু সেই ফেমিনিন এনার্জি থেকেই, উইচ ইউ নিড টু অ্যাকসেপ্ট। সো ক্রিয়েটিভ ইনটিউশনটা নার্চার করাটা খুব দরকার ফর এনি আর্টিস্ট। আর ইমার্শন যেটা হয়, ইমার্শন, যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কতটা আমি রোলটার মধ্যে ইমার্স করব, অ্যাজ আ পারফর্মার আমি স্টোরিটার মধ্যে কতটা ঢুকে যাচ্ছি, মানে নিমজ্জিত হয়ে যাচ্ছি যেটাকে বলা হয় বাংলায়। তারপরে ডিরেক্টর এটা শেখায়, অ্যাজ এ গুড ডিরেক্টর টিচেস ইউ দ্যাট, যে হাউ টু গো টু দ্যাট প্লেস উইথ হিম অর উইদাউট হিম, দ্যাটস দ্য মার্ক অফ এ গ্রেট ডিরেক্টর। এবং স্টোরিটার মধ্যে ইমার্স হয়ে যান আপনি, কনফ্লিক্টের মধ্যে আপনি ইমার্স হয়ে যান, ক্যারেক্টার্সগুলোর মধ্যে ইমার্স হয়ে যান। তো এইগুলো করতে করতে হচ্ছে কি, যখন আপনি নিজে ওই ইমার্শনটা চলে আসেন, যেটাকে আমাদের নাট্যশাস্ত্রে বলছে ইউনিটি অফ এক্সপ্রেশনেরও একটা পার্ট চলে আসে, তখন অডিয়েন্স গেট আ ফিল অফ ইট। ওই ইমার্সিভ যে অ্যাক্টিংটা, ইমার্সিভ যে এক্সপিরিয়েন্সটা থেকে থাকে, অডিয়েন্স গেটস আ ফিল অফ ইট। তখন কি হয়, ওই অ্যাক্টিংটাকে, এইটা ভালো অ্যাক্টিং বাজে অ্যাক্টিংয়ের আর কোনো ব্যাপার থাকে না, ওরা কি এনগ্রসড ইন দ্যাট সিচুয়েশন হয়ে যায়, একদম ওরাও ওই সিচুয়েশনের মধ্যে পুরো নিমজ্জিত হয়ে যায়। এবং আমরা আজ পর্যন্ত যত সিনেমা ভালোবেসেছি, কোনো না কোনো সিচুয়েশন মনে রাখবেন এমন ছিল, অ্যাটলিস্ট কিছু সিচুয়েশন এমন ছিল যেখানে কিন্তু আমরা স্টোরিটার উপরে খেয়াল রাখিনি, মানে ওই সিচুয়েশনটার মধ্যে আমরা এতটা নির্লিপ্ত হয়ে গেছি বা ঢুকে গেছি, আমাদের ওই স্টোরি বা অন্য কোনো ওয়ার্ল্ডের মধ্যে, ওই যেটাকে আমরা ট্রান্সপোর্টেশন এবিলিটি অফ স্টোরি টেলিং বলে থাকি, যে সেই জায়গাটায় আমরা চলে গেছি। বিশেষ করে ফ্যান্টাসি একটা গল্পতে আরও এটা খুব ভালো হয়, এবং সেটা একটা খুব মার্ক অফ এ গ্রেট ডিরেক্টর। আজকে যদি আমি লর্ড অফ দ্য রিংসও নিই, আজকে ট্রান্সপোর্টেশন এবিলিটি অফ দ্যাট স্টোরি টেলিং, আমার যদি মনে হয় এই এত ইমার্সিভ পারফরমেন্সেস বা স্টোরি টেলিং, যেখান থেকে আমি ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডটার মধ্যে, অ্যান্ড দোজ ক্যারেক্টার্স অ্যাপিয়ার টু বিকাম রিয়েল ইন আওয়ার লাইফ, অ্যান্ড উই ক্যান রিলেট সো মাচ টু দোজ ক্যারেক্টার্স। সো এই জিনিসগুলো তখনই হয় যখন সবাই মিলে কিছু না কিছু দিচ্ছি আর কি, একটা ক্রিয়েটিভ এন্ডেভার বা একটা ক্রিয়েটিভ পারসুটের মধ্যে থাকছি। লিভিং ইন সাইলোজ অ্যান্ড গেটিং আউট অফ ইট যেটা হয়, এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, আরও বলবো। অ্যাজ এ পারফর্মার যেটা হয়, বহু ধরনের রোলস অনেক দিন ধরে, অনেক বছরের পর বছর করার পর কিছু রোলে আমরা স্টাক হয়ে থাকি, এটা হয়।
এবার সেটা থেকে স্নান করার মতো কিছু ব্যাপার থাকে, বা সেই রোল থেকে বেরিয়ে আসার কিছু ব্যাপার থাকে, বা সেই রোলটার থেকে কিছু নিয়ে পরের রোলটায় কীভাবে ইউটিলাইজ করা যায়। এটা একটা খুব স্মুথ প্রসেস, অনেক সময় রাফ থাকে, সেটা থেকে স্মুথ হয়ে যায়। এগুলো নিয়ে খেলা করার অনেক সুযোগ আছে। অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাজ অ্যান পারফর্মার, অ্যাজ আ পারফর্মার বা অ্যাজ অ্যান অ্যাক্টর, ইউ গেট এ লট অফ অপরচুনিটিস টু প্লে উইথ দ্যাট। তো ওই জন্য এই যে গ্রিভেন্সেস বা এই যে কনফ্লিক্টগুলোকে নিজের ভেতরে না চেপে রেখে এগুলো নিয়ে খেলা করার বা এক্সপ্লোরেশন করাটার খুব সুযোগ আছে। ফলে ওই সাইলোজের মধ্যে যে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। উই ক্যান গেট আউট অফ ইট, উই ক্যান ইন্টেনশনালি গো ইন টু দ্যাট প্রসেস অ্যান্ড ক্যান গেট আউট অফ দ্যাট প্রসেস, ক্যান গেট সামথিং আউট অফ দ্যাট প্রসেস, so that we can utilize that thing in our acting performances or any other kind of any other kind of performance, or maybe a performance art o jodi amra kori, ekta video art o amra kori, we can take so much from an acting performance also. So it doesn't matter, it's ultimately it's performance. হয়তো মিডিয়ামটা ডিফারেন্ট হচ্ছে, বাট উই ক্যান লার্ন ফ্রম এনি মিডিয়াম। একলেকটিক নিয়ে আমি এরপর একটু কথা বলবো, যে আমরা সব জিনিস থেকে কীভাবে ভালোটা নিয়ে শিখতে পারি। সো সেটা একটা বড় ব্যাপার আর কি। ক্রিয়েটিভ ব্রেক থ্রু, অনেক সময় আরেকটা জিনিস হয়, আমার এই ক্রিয়েটিভ লিভিং ইন সাইলোজের মধ্যে অনেক দিন ধরে কীরকম ক্যারেক্টারের মধ্যে রয়েছি, উই লুক ফর এ ক্রিয়েটিভ ব্রেক থ্রু। অনেক সময় আমাদের ডিরেক্টরের সাথে হয়তো ভালো রিলেশনশিপ আছে, আমরা হয়তো গিয়ে বললাম যে দাদা আমাদের একটা এইরকম একটা রোল দিন না, অনেক দিন ধরে এরকম রোলটা করিনি, হয়তো একটা ক্রিয়েটিভ ব্রেক থ্রু হচ্ছে। এবার সেটা ঘুষের মতো করে না, তেলের মতো করে না, কেন একটা প্রফেশনাল ডিরেক্টর সে খুব ভালোভাবে জানে যে সে তাকে সেই রোলটা দেওয়া উচিত কি দেওয়া উচিত। তারপরে যদি ন্যাগিং হয় তাহলে দ্যাট বিকামস এ ভেরি মানে ব্যাড সিচুয়েশন, পরে হয়তো তার সাথে আর কোনো দিন কাজই করলো না, এমন একটা ব্যাপার হলো। সেই ন্যাগিংটা না করে হয়তো পোলাইটলি যদি পারসুয়েট করা যায়, বা যদি একটু প্রপারলি যদি একটা ক্রিয়েটিভ ডিসকাশন করা যায়, যেখানে মিউচুয়াল রেসপেক্ট নিয়ে এও কিছু এক্সচেঞ্জ করলো আইডিয়াস, এও কিছু এক্সচেঞ্জ করলো, উই গেট টু নো দ্যাট রোল, উই গেট টু নো দ্যাট ক্যারেক্টার। করতে করতে কী হচ্ছে, একটা ক্রিয়েটিভ ব্রেক থ্রুর দিকে আমরা যাচ্ছি। এরকম হতেই পারে, মানে একটা ক্যারেক্টার দিয়ে আমরা লাইফের অলসো ক্রিয়েটিভ ব্রেক থ্রু পাই। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর উই সার্চ ফর দিস কাইন্ড অফ রোলস, so that we can get creative breakthrough in our life. Maybe after 40 years, after 50 years, we look for this kind of roles. But maybe with a great director, maybe with a good director, we look for this kind of roles, so that we get to perform, or we may get to express in a maybe a different aspect of ourselves, maybe a different characteristics of ourselves. এগুলো আমরা করে থাকি, বাট সেটার প্রসেসটা হয়তো ঠিকঠাকভাবে হলে আমরা প্রফেশনালিজমটাও মেনটেন করতে পারি এবং দারুণ দারুণ কাজও করতে পারি। লিডারশিপ স্টাইলস অটোক্রেটিক টু কনসেনসাস হতেই পারে, যখন একজন হচ্ছে খুব কন্টেম্পারাস মানে কি ক্যান্ট্যাঙ্কারাস একজন ডিরেক্টর হতে পারে, খুব অটোক্রেটিক, আমি যা বলবো তাই। অনেকে হতে পারে কনসেনসাস, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর, ডিপেন্ডস অন দ্য লিডার, ডিপেন্ডস অন দ্য কী বলবো, ডিপেন্ডস অন দ্য ওয়ার্ক ইটসেলফ, কোন ধরনের লিডারশিপ আপনি নিচ্ছেন। সো আলটিমেটলি ইটস দ্য স্টোরি টেলিং, আলটিমেটলি ইটস দ্য পারফরমেন্সেস। কোনোটার জন্য যাতে আলটিমেটলি আমার স্টোরি টেলিংটা অ্যাফেক্টেড না হয়, দ্যাট শুড বি আওয়ার অনলি পারপাস। এবার কীভাবে আমরা করলাম, কীভাবে আমরা ট্রিক্স অ্যান্ড টেকনিক্স করে we harness the creative energy of the individuals, maybe it's cast and crew, and we get the best performances out of those actors, or maybe we get the best craft from the technicians. So that calls for a different kind of leadership, maybe situational leadership also, but individual dominance of valuing others' opinions. ইন্ডিভিজুয়াল ডমিনেন্স না করে যেখানে আমরা ভ্যালুইং আদার্স ওপিনিয়ন্স, যেটা আমি বললাম ইনক্লুসিভ একটা ডিসিশন মেকিংয়ের একটা পার্ট হচ্ছে, যেখানে উই আর গিভিং চান্স টু আদার পিপল সো দ্যাট দে ক্যান শেয়ার দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড দে ক্যান বি আ পার্ট অফ কালেকটিভ ডিসিশন মেকিং, I would say. They can be a part of collective decision making, and ultimately each one can contribute something, and they can also feel good about that. কেন হচ্ছে সিনেমা তো আলটিমেটলি একটা ক্রিয়েটিভ মিডিয়াম, তো সেখানে যখন প্রত্যেকেই কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পারছে, তারও হয়তো নেক্সট বার বা নেক্সট সিচুয়েশনে বা নেক্সট ইভেন্টে বা নেক্সট একটা কী বলবো, নেক্সট একটা সার্কামস্ট্যান্সেসে হয়তো সে আরেকটু বেটার পারফর্ম করলো, বা তার কন্ট্রিবিউশনটা হয়তো আরেকটু বেটার হলো। কিন্তু এই শুরুতে যেহেতু তাকে এই ওপিনিয়নটাকে ভ্যালিউ করা হয়েছিল, তার জন্য সে হয়তো মনে করলো যে আমার ওপিনিয়নটারও একটা ভ্যালু আছে, তাই জন্য নেক্সট বার হয়তো সে প্রোঅ্যাক্টিভলি কিছু ওপিনিয়ন শেয়ার করলো। তো সেটার জন্য এগুলো জানাটা খুব দরকার। নিউ ওয়েজ অফ ফেসিং মোর চ্যালেঞ্জেস, যেটা আমি বললাম প্রচুর সুযোগ আছে। ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, দ্যাট সিনেমা অ্যাজ আ মিডিয়াম হ্যাজ আ লট অফ অপরচুনিটিস টু এক্সপ্লোর, এবং টেকনিক্যালি, আর্টিস্টিক্যালি, এস্থেটিক্যালি, ফিলোসফিক্যালি, ইন মেনি ওয়েজ উই ক্যান এক্সপ্লোর আ লট অ্যাবাউট সিনেমা।
ইট ইজ নট স্ট্যাগন্যান্ট ইয়েট। কয়েক ধরনের লোকজন যারা ভাবছে এটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, এই হয়ে গেছে, তারা কি করছে, আমি যেটা রিসেন্টলি দেখছি, অনেক সময় বড় বড় ডিরেক্টরও ভুল করে ফেলছে, একটা দারুণ জিনিসকে তারা একটু ন্যারোভাবে ডিরেক্ট করে ফেলছে। কিন্তু আই উইল সে তারা যদি একটু তাদের 10 বছর আগেকার কাজকর্ম দেখে, তারা দেখবে তাদের মধ্যে মানে যে স্পিরিটটা নিয়ে তারা কাজ করেছে, সেটা হয়তো আরেকটু অন্য কিছু এক্সপ্রেস করছিল। তো সেইটার সাথে যদি একটু কানেক্ট হওয়া যায়, মেবি কানেক্ট করে উই ফেস নিউ চ্যালেঞ্জেস, হয়তো সেই চ্যালেঞ্জেসটা একটা অন্যরকম ছিল, নাও উই আর লুকিং টুয়ার্ডস টু ফেস আ নিউ চ্যালেঞ্জ। বাট ওই স্পিরিটটা থেকে হয়তো আমরা কিছু শিখলাম, হাউ উই ওভারকেম দ্যাট সার্কামস্ট্যান্স, উই ক্যান লার্ন আ লট ফ্রম দ্যাট। সেটা স্টোরি টেলিংয়ে হতে পারে, পারফরমেন্সেস হতে পারে, ডিরেকশনে হতে পারে, নতুন চ্যালেঞ্জ আমরা কী নেব। মানে একটা চ্যালেঞ্জিং কাজ যদি না হয় তাহলে অনেক সময় সেই জেস্টটাও থাকে না, সেই একটা মোটিভেশনটাও অনেক সময় লুজ হয়ে যায়। একই যদি ম্যানম্যানা স্ক্রিপ্ট, ম্যানম্যানা ক্যারেক্টার, ম্যানম্যানা গল্প নিয়ে পড়ে থাকে, সেই একই ধরনের গল্প হয়ে যাচ্ছে, একই ধরনের স্ক্রিপ্ট, ভালো স্ক্রিপ্ট আছে, ডিরেক্টর করার লোক নেই, সেই চ্যালেঞ্জটা থাকে না, তাই না? আমি চাইছি একদম একটা দারুণ কিছু কাজ করতে, সেটা বোঝারই লোক নেই। এবার সেটা যদি বুঝে সেখানে আমরা ক্রিয়েটিভ ডিসকাশন করে হয়তো করলে, হ্যাঁ তুমি এতটা দিচ্ছ, আমি এতটা দিচ্ছি, মিশে একটা আমরা দেখি তো চ্যালেঞ্জটা নিয়ে কী হয়, প্রফিট তো হবেই, সেটা আমরা জানি, একসাথে মিলে করে নেবো। কিন্তু এই যে চ্যালেঞ্জিং, একটা নতুন চ্যালেঞ্জ ফেস করার একটা ব্যাপার, এবং সেটার সাথে সাথে আমরা ক্রাফট এবং আর্টটাতেও কিছু কন্ট্রিবিউট করছি, সব কিছু নিয়ে একটা সুন্দর সিচুয়েশন, সেগুলোর দিকে আমাদের আরও যেতে হবে। লিডারশিপ রিভিজিটেড, আচ্ছা এটা বললাম, ওরে বাবারে অনেক কিছু আছে, এটাও মনে হচ্ছে 2টো সেশন করতে হবে, সো এমন হয়ে যাচ্ছে। এনিওয়েজ, এটা যদি 2টো সেশন আমি করি, তাহলে সেকেন্ড সেশনটায় বা সেকেন্ড পার্টটায় আমি কিন্তু ওই ক্রাফটে ঢুকে যাব, তার সাথে সাথে মিলিয়ে বলবো, কারণ এটা আলাদাভাবে আর বলার কিছু নেই। লিডারশিপ রিভিজিটেড যদি আমি বলি, ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কনসেপ্ট আছে। ওয়েস্টার্ন কিছু ফর্মস অফ মানে নোশন অফ লিডারশিপ থাকে, যেখানে আমরা প্রচুর ভালো ভালো কোচেস আছে, মোটিভেশনাল স্পিকার্স আছে, যাদের থেকে লিডারশিপ শিখে থাকি। ইস্টার্ন কনসেপ্টে আমাদের একটু অন্যরকম লিডারশিপ কনসেপ্ট আছে, অন্যরকম বলবো না, ডেপথটা আরও বেশি, যেখানে আমাদের সেলফ এক্সপ্লোরেশন বা আমাদের রিচনেস অ্যান্ড ডেপথটা নিয়ে নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজের আরও কাছে আসা, এটার উপরে আমরা বেশি জোরটা দিই। সেখান থেকে লিডারশিপটা অটোমেটিক্যালি হয়ে যায়, কারণ নিজেকে বুঝতে শিখলে আপনি অন্যকেও বুঝতে শিখবেন। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লিডিং বাই এক্সাম্পল, যখন আপনি লিড বাই এক্সাম্পল করছেন, তখন আপনাকে দেখে লোকে শেখে, এবং ইন্ডিয়ান কনটেক্সটে এমন হয়ে গেছে সিচুয়েশানটা, লিডিং বাই এক্সাম্পলটাই খুব ম্যাটার করে। কেন এমন হয়ে গেছে যে, এবং এটা বিভিন্ন কারণে সোসাইটির চেঞ্জটা হয়েছে, যে আপনি একটু হয়তো লিড বাই এক্সাম্পলটা না করলে লোকে একটু ভুল করে ফেললো, মানে কন্টিনিউয়াস একটা লিডারশিপের উপরে ডিপেন্ডেন্সির একটা কালচার চলে এসছে। সেখান থেকে একটু যদি ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপটা একটু গ্রো করা যায়, বা ইন্টারডিপেন্ডেন্ট লিডারশিপ, আমার মনে হয় কাজগুলো একটু বেটার করা যাবে। মানে এগুলো বলাটা খুব সোজা, করাটা খুব কঠিন, এবং সবথেকে কঠিন ব্যাপারটা হচ্ছে যে এত ব্যারিয়ার্স আছে, যে এইগুলো এক ধরনের প্রফেশনের লোকে দেখে এসছে, সেটাকে ক্রিয়েটিভ পারসুটে বা ক্রিয়েটিভ একটা ফিল্ডে এত সোজাভাবে ইউটিলাইজ করা যায়, সেটাই হয়তো এত বছরে বুঝে উঠতে পারেনি। সো এই প্রবলেমগুলো থেকে যায়। পারসিস্টেন্স, পারসিভিয়ারেন্স তো সব জায়গাতেই থাকে, অধ্যাবসায় বা লেগে থাকা, যেটা লেভেল হেডেড অ্যান্ড পারসিস্টেন্স, এবং পয়েজ। একটা জিনিস হচ্ছে না যদি আমি লিখতে না পারি, সেটার জন্য সেই পারসিস্টেন্স এবং পারসিভিয়ারেন্সটা, কতক্ষণ না আমি আমার বেস্টটাকে দিচ্ছি লেখার মধ্যে, তারপরে তো আমি এক্সপেক্ট করছি অ্যাক্টাররা বেস্টটা দেবে। আগে যদি আমি আমার বেস্টটা গল্প বলার মধ্যে না দিই, তাহলে সেখান থেকে অ্যাক্টারটা পাবে কী করে, তাই না? সেটা আছে। লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্সেস, ওন অ্যান্ড আদার্স বলেছি, মোটিভেটিং আদার্স বলেছি, রেসপেক্টফুল মিউচুয়াল রেসপেক্ট বলেছি, ভ্যালু কম্পিটেন্সি যদি থেকে থাকে, ভ্যালু করাটা খুব দরকার, বিয়ন্ড ওন ইগো বা ওন লিমিটেশনস। যদি এ আমার থেকে ভালো জেনে থাকে, এর যদি কম্পিটেন্সি আমার থেকে বেশি থেকে থাকে, সেটাকে নন জাজমেন্টালি বা অবজেক্টিভলি অ্যাপ্রিসিয়েট করা, সেটা একটা কিন্তু মার্ক অফ আ গ্রেট ক্যারেক্টার, সেটাকে বোঝাটা খুব দরকার। অনারিং ট্রাস্ট, যখন একজন অ্যাক্টার বা পারফর্মার যখন আমাদের ট্রাস্টটাকে দিচ্ছে সেই পারফরমেন্সের জন্য, সেটাকে অনার করা বা রেসপেক্ট করাটা খুব দরকার, এবং যে কোনো কাস্ট অ্যান্ড ক্রিউ হোক না কেন, সেখানে খুব দরকার। প্রডিউসারও যখন চেষ্টা করছে তার মানিটাকে ইনভেস্ট করা, সেই ট্রাস্টটাকেও অনার করাটা খুব দরকার। কেন প্রডিউসার যখন চাইছে সে নিশ্চয়ই দেখবে একটা প্রফিটেবল ভেঞ্চার, তারপরে হয়তো সে দেখলো দারুণ স্টোরি টেলিং, সেটা তো আছেই, কিন্তু প্রফিটটা তো তার মাথায় থাকবেই, কেন আলটিমেটলি একটা বিজনেস ভেঞ্চার সে করছে, সেই ট্রাস্টটাকেও অনার করাটা খুব দরকার। সেলফ অর্গানাইজেশন, সেলফ কারেকশন, একলেকটিক, যেটা আমি বললাম, যে যদি একটু ডেভিয়েশন হয়ে যায়, পার্সোনাল লিডারশিপ নিয়ে একটু সেলফ অর্গানাইজেশন, কতটা কোথায় দরকার,
সেলফ কারেকশন। অনেক সময় হয় না যে সিন টু সিন যখন ডে টু ডে শ্যুট হচ্ছে আমাদের, হয়তো আমরা একটু নিজের থেকে একটু হয়তো এমন কিছু সিচুয়েশন হলো আমরা হয়তো নিজের থেকে একটু সরে গেলাম, সেটাকে মেনটেন করে সেলফ অর্গানাইজ করে বা একটু সেলফ কারেকশন করে প্রপারলি সেই স্টোরি টেলিংটা বা কাজটা করা প্রফেশনালি এক্লেকটিক, এবং সব কিছু জিনিস থেকে ওই অন দ্য সেট বা বিফোর দ্য সেট বা আফটার দ্য সেট শেখা সব কিছু জিনিস থাকে, এইগুলো খুব ব্যাপার। মানে ওপেননেস টু এক্সপিরিয়েন্সটা খুব বড় ব্যাপার, ওপেননেস বা এক্সপ্লোরেশনটা। ছোট একটা কিছু হলো সেটাকে যদি আমি কালকে স্ক্রিপ্টে ইউটিলাইজ করতে পারি, এই যে জিনিসগুলো, এটা একটা খুব ক্রিয়েটিভ এন্ডেভার। আজকে হয়তো প্যাক আপ হয়ে গেছে, শ্যুটটা শেষ হয়ে গেছে, হয়তো রাত্রিবেলা এমন একটা কিছু হলো গল্পের মধ্যে দিয়ে, সেটা আমার মনে হলো এইটাকে যদি আমি ক্যারেক্টারটা দিই তাহলে তো দারুণ হবে। এই যে কন্টিনিউয়াস একটা এক্সপ্লোরেশন, ফলে উই আর লুকিং টুয়ার্ডস ইম্প্রোভাইজিং দ্যাট স্ক্রিপ্ট, দ্যাট স্টোরি টেলিং। ফলে বোরিং হয়ে যাচ্ছে না, স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে না। আমি অনেক কিছু দিচ্ছি, অ্যাক্টার্সরা অনেক কিছু দিচ্ছে, এই করতে করতে একটা দারুণ গল্প আমরা বলতে পারি। Great question to ask. It's about people or bright ideas? It's about people or bright ideas? খুব বড় কোয়েশ্চেন, মানে বিগ ডিবেটের একটা কোয়েশ্চেন যে এটা কি আমাদের লোকের ওপরে ডিপেন্ড করছে নাকি ব্রাইট আইডিয়াসের ওপরে ডিপেন্ড করছে। ডিবেট হবে, এটা নিয়ে হয়তো একটা ডিবেট করব। তবে আমার মনে হয় দুটোই, আমার মনে হয় না, মানে আমি তো জানি সেটা কী অ্যাকচুয়ালি, বাট এটা দুটোর ওপরেই ডিপেন্ড করে এবং সিচুয়েশনটা খুব ম্যাটার করে। যে পিপল কীভাবে সেই কী বলবো, যেটা টেবিলে নিয়ে আসছে সে পিপলরা কী করছে, এবং ব্রাইট আইডিয়াসটা আসছে, এবং ইনক্লুসিভ লিডারশিপটা কতভাবে কোথায় আমরা করছি সেটাও আছে, এবং এটা দিয়ে যুক্তিতর্কের একটা বিশাল স্কোপ আছে আর কি। ইটস অ্যাবাউট পিপল অর ব্রাইট আইডিয়াস। কিন্তু একটা জিনিস আমি যেটা বলবো, আ গুড লিডার নোজ হাউ টু গেট দ্য বেস্ট আউট অফ এনিওয়ান। মানে যদি একটা লোক থাকে একটা টিমের মধ্যে, সে হয়তো আজকে পারফর্ম করতে পারছে না, বাট হি অর শি ক্যান সি দ্য পোটেন্সিয়াল অফ দ্যাট পারসন, এবং হি অর শি ক্যান গাইড হিম অর হার ইন এ প্রপার ওয়ে সো দ্যাট হি অর শি ক্যান গিভ আ বেটার পারফরমেন্স অর আ বেটার ওপিনিয়ন। তো সেটাও একটা লিডারশিপের একটা পার্ট। সে হয়তো নতুন আরও কিছু আইডিয়াস করে নিয়ে আসলো। তো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন মেনি আদার সার্কামস্ট্যান্সেস অ্যাজ ওয়েল। Love restores reason, but is the other way around? Is it the other way around? Love reasonকে রিস্টোর করে দেয়, লাভ কী না করে দেয়। হ্যাঁ, একটা গল্প বলতে গিয়ে লাভ নিয়ে আমরা কী না করতে পারি। একটু আগে আমি যেটা বললাম যে একটা শুটিং শেষ হয়ে গেছে, সেটার আগে বা পরে আমি যেটা করছি, সেখান থেকে আমি ছোটোখাটো জিনিসগুলো শিখছি, সেটা লাভ ছাড়া কি? আজকে লাভ হতে বলে কি শুধু মানুষের জন্যই লাভ থাকতে হবে এরকম কোনো কথা আছে? স্টোরি টেলিংয়ের জন্য লাভ একটা থাকতে পারে, আমার কাস্ট অ্যান্ড ক্রু এর জন্য আমার একটা ডিফারেন্ট কাইন্ড অফ লাভ আছে, আমার স্পট বয়ের জন্য আমার একটা ডিফারেন্ট কাইন্ড অফ লাভ থাকতে পারে, আমার যে আমার খাবার রান্না করে সেটের জন্য তার জন্য আমার ডিফারেন্ট কাইন্ড অফ লাভ থাকতে পারে। তারপর আমার যে স্টোরি, যে গল্প বলছি, পারফর্ম করছি, ডিরেকশন দিচ্ছি, বা সব কিছু একসাথে কাজ হচ্ছে, ছোটোখাটো যে ওই কাজগুলো করছে, তাদের জন্য আমাদের একটা লাভ থাকতে পারে। সেই সব জিনিসগুলো আমাদের ক্রিয়েটিভ ওই প্রসেসটার মধ্যে আসছে। যখন আমরা শ্যুটটা করছি তখন তার মধ্যে সব কিছু আসছে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে প্রত্যেকের একটা কাজ থাকে। এখন ডিরেক্টর একদম ওভারসি যখন করছে, ডিরেক্টর তখন সব কিছু জিনিস দেখবে না, তাই জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের একটা রেসপন্সিবিলিটি আছে, সেই এই জিনিসগুলো দেখছে, তারপরে ডিরেক্টর সেটার ওপরে জিনিসগুলো দেখছে। তারপরে স্ক্রিপ্ট সুপারভাইজার যদি আমি বলি, সে একটা কাজ করছে, ডিরেক্টর তার সাথে বসে বাকি জিনিসগুলো দেখে নিচ্ছে। সো প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি আছে, বাট ডিরেক্টর কিন্তু সব জিনিসগুলো দেখছে যে ওভারঅল যে স্টোরি টেলিং যে ব্যাপারটা, এসেন্সটা, সেটা যাতে কোথাও কম্প্রোমাইজ না হয়। তো প্রত্যেকটা ট্যালেন্টকে কীভাবে আমরা ইউটিলাইজ করে দারুণভাবে একটা স্টোরি বলতে পারি, সেই ডিরেকশনটার এখানে খুব অভাব। কেন এত ব্যারিয়ার্স চলে আসে, যার জন্য ওই ডিরেকশনটার হয় না। তারপরে ওই যে অ্যাক্টাররা একটু ওপরে থাকবো ডিরেক্টরের থেকে, এরকমও কয়েকটা ফান্ডা আছে আর কি, সেখানেও একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু আমি বলবো ডিরেক্টরের থেকে অনেক কিছু শেখার আছে, কেন ডিরেক্টর এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে বুঝে একটা স্টোরিকে রিপ্রেজেন্ট করে একটা ভিজুয়াল মিডিয়ামে। আর ডিরেক্টর ক্যান ডু এনিথিং অ্যান্ড ইউ ক্যান লার্ন আ লট ফ্রম আ ডিরেক্টর। সেটা লাভ ছাড়া কি? সিনেমার প্রতি লাভ, স্টোরি টেলিংয়ের প্রতি লাভ, মানুষের প্রতি লাভ, তাই না? কসমিক কম্প্যানিয়নশিপ হয়ে যায় একটা, কনস্ট্যান্ট টেম্পটেশন থাকে, ইম্পালসেস অফ স্ট্রং ক্যারেক্টার। খুব বড় একটা জিনিস। আই উইল মেনশন দ্যাট স্পেশালি ইন্ডিয়ার এখানে যারা কিছু লিডারশিপ আছে, যেটা আমি পার্সোনালি দেখেছি, এরপরে হয়তো নাম করে বলবো প্রয়োজন হলে, ইম্পালস ড্রিভেন। এবং ইম্পালস ড্রিভেন যখন কেউ হচ্ছে, তখন কিন্তু তার ক্যারেক্টারে একটা ঘাটতি আছে, কনস্ট্যান্ট একটা টেম্পটেশনের মধ্যে রয়েছে, একটু বলে দেওয়া হলো তাতেই ডিফেন্সিভ হয়ে গেল। দ্যাট ইজ নট মার্ক অফ আ গ্রেট লিডারশিপ।
এবং এই ইম্পালস ড্রিভেন হয়ে গেল, তার সাথে সেই স্ট্রং ক্যারেক্টারটা কীভাবে হবে? ইম্পালসেস তো আসবেই, কনস্ট্যান্ট টেম্পটেশন আসবেই, সেটার মধ্যে সেলফ ডিসিপ্লিন মেনটেন করা অ্যাটলিস্ট ডিউরিং, আমি কিন্তু বলছি যে ইনডিসিপ্লিন অ্যাজ এ পার্ট অফ বিইং অ্যান আর্টিস্ট, আমি সেটা কিন্তু একদম কিছু বলছি না। আমি বলছি যখন আমার লিডারশিপ ম্যানেজমেন্ট রোলটাকে আমি প্লে করছি, তখন আমাকে ডিসিপ্লিন কোনো জায়গায় হতেই হবে, কারণ আদারওয়াইজ হাউ উইল আই ম্যানেজ দোজ আর্টিস্টস, হাউ উইল আই লিড দোজ আর্টিস্টস? তো সেখানে কোন জায়গায় আমার ব্যাক অ্যান্ড ফোর্থ যেতে হবে, কোন জায়গায় সেটা করতে হবে, তার জন্য কনস্ট্যান্ট টেম্পটেশনটাকে দূরে সরিয়ে কীভাবে সেটাকে একসাথে রেখে আমার কাজটা করতে হবে সেটা জানাটা, স্ট্রং ক্যারেক্টার ইম্পালসেসটা, এটা খুব দরকার। ইদানিং ইন্ডিয়ান কিছু লিডারশিপে এটা খুব মিস আছে, যারা ভেটারান ডিরেক্টরস, এক্সপিরিয়েন্স ডিরেক্টরস, তারা অ্যাটলিস্ট এই জিনিসটা জানেন যে কীভাবে এই আর্টিস্টিক ইগোদের নিয়ে একসাথে চলে ম্যানেজ করে কাজগুলো করতে হয়, বিকজ এটা এক্সপিরিয়েন্সের সাথে আসে। Is any template enough? I don't think any template is enough. Why should you need a template? Because you can make your own template. Let's make your own template. যেটা 50 বছর হয়ে এসছে সেটাই হতে হবে এমন কোনো কথা আছে নাকি? আজকে নতুন ধরনের স্টোরি টেলিং আমাদের করতে হবে, আমাদের নতুন নতুন মিডিয়া উন্মোচিত হচ্ছে, নতুন ধরনের মিডিয়াম টাইপ অফ স্টোরি টেলিং আমাদের উন্মোচিত হচ্ছে, সেটাকে কীভাবে আমরা ইউটিলাইজ করে নতুন ধরনের স্টোরি টেলিং বলতে পারবো, সেটাই তো আমাদের এখন নতুন কাজ। তার জন্য কীভাবে আমরা নতুন নতুন ট্যালেন্টকে ইউটিলাইজ করতে পারবো সেইগুলো আমাদের জানতে হবে। কোনো টেমপ্লেট কোনো কিছু এনাফ না। টেমপ্লেট এক সময় ছিল যেটা করতে হতো যে একটা হিট করতে গেলে এই টেমপ্লেটটা রাখতে হবে, তার জন্য এই জিনিসগুলো লাগে, এইখানে এই কনফ্লিক্টটা যাচ্ছে, ক্যারেক্টারটা যাচ্ছে, এই কিছু প্লট পয়েন্টস আছে, এইভাবে যাচ্ছে, এরকম কিছু ব্যাপার আছে। সেই থিওরিগুলোও নিয়ে আমি ডিটেলে বলবো কী কী আছে, যেগুলো হলিউডেও প্রচুর চলে এসছে, এত পেজের মধ্যে এত করতে হবে, এত পেজের মধ্যে এত করতে হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। সেগুলো নিয়ে আমি ডিটেলে বলবো যখন ক্রাফট নিয়ে বলছি। কিন্তু সেই টেমপ্লেট সব ছুঁড়ে ফেলে দিন। আলটিমেটলি স্টোরিটা কীভাবে আসছে এবং কোন সিচুয়েশনে কোন কনটেক্সটে কীভাবে সেটাকে অডিয়েন্সকে কীভাবে সেটাকে মানে ইমোশনালি অ্যাফেক্ট করছে, সেটা আমাদের হচ্ছে প্রাইমারি কনসার্ন। তারপরে উই ক্যান টুইক দ্যাট ক্রাফট অ্যাকর্ডিং টু দ্যাট ইমোশনাল এক্সপিরিয়েন্স। আস্কিং ফর ফরগিভনেস, বিইং রেডি ফর ফরগিভনেস। In any aspect of filmmaking, in any aspect of life, you can apply this principle. আস্কিং ফর ফরগিভনেস, কখন আপনি ফরগিভনেসের ক্ষমার জন্য আস্ক করছেন, চাইছেন ক্ষমা, কখন ইউ আর বিইং রেডি টু ফরগিভ। এই জিনিসগুলো লাইফ স্কিল, এগুলো কোনো মানে পার্টিকুলার প্রফেশনাল স্কিল নয়। এইগুলো শিখতে পারলে কি হয়, লাইফ স্কিলটা এইগুলো কোথায় কাজে লাগে? যেহেতু আর্টিস্টিক প্রফেশনে আমাদের এই ইমোশন নিয়ে এতটা খেলা করা হয়, অনেক সময় ট্রাস্ট একটু অ্যাফেক্টেড হয়ে যায়, ইমোশনটা অ্যাফেক্টেড হয়ে যায়। সো এইগুলোর মধ্যে কখন আমরা এই ফরগিভনেসটাকে বুঝবো, কখন আমরা ফরগিভ করতে রেডি থাকবো, কখন আমরা ফরগিভনেসটা চাইবো, এইগুলোর জন্য অনেক সময় বেশি কিছু না ভেবে একটু যদি মিটিয়ে ফেলি, বা কোন জায়গাটায় এই সম্পর্কটা না করাটাই আর বেটার, এইগুলো নিয়ে আমাদের ভাবার অনেক সুযোগ আছে। তবে কোথায় সেটাকে প্রফেশনাল কাজকে অ্যাফেক্ট না করবে সেটা বোঝাটাও খুব দরকার। কিন্তু ইমোশনাল টার্মোয়েলসের সুযোগটা খুব বেশি, যে বিকজ উই আর ইনডালজড ইন ক্রিয়েটিভ পারস্যুট, যেখানে আমাদের ইমোশন নিয়ে আমাদের খেলতে হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ রাইটার। সো ভালনারেবিলিটিস তো থাকবে, মানে এই জিনিসগুলো তো সবাই বুঝবে না, অ্যান্ড উই ডোন্ট এক্সপেক্ট অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অডিয়েন্স কী করছে? এন্টারটেনমেন্ট চাইছে, অডিয়েন্স আমাদের পারফরমেন্স দেখার চেষ্টা করছে, দে ওয়ান্ট আর্টিস্টস টু এন্টারটেন দ্যাম। কিন্তু তাছাড়াও আর্টিস্টদের একটা নিজেদের লাইফ আছে, উই নিড টু রেসপেক্ট দ্যাট। এবং আমরা নিজেদের মধ্যে যদি সেটাকে নিয়ে মেনটেন করে রাখতে পারি, তাহলে আমরা একটা সাপোর্ট গ্রুপও তৈরি করতে পারবো, যেখানে উই আর হেল্পিং ইচ আদার আউট। সো সেই জিনিসগুলো থেকে আমরা উই ক্যান মেক a lot of great movies. We can make a lot of great movies. Crisis of spirit, anytime it can come in your life, in any profession it comes, but in any time it can come in your life. Some people have quarter life crisis, some people have midlife crisis, and different stages in your life where you can have a crisis. Identity crisis hote pare, existential crisis hote pare, bibhinno crisis hote pare, but that crisis gives you a conflict, that crisis gives you an opportunity to explore one character. সেগুলো নিয়েই তো আমাদের নভেলগুলো এত সমৃদ্ধ হয়, যে ওই ক্রাইসিস সিচুয়েশন থেকে যদি আমরা ক্যারেক্টারটাকে দেখাতে পারি যে থ্রু দ্যাট স্টোরি, থ্রু দ্যাট ক্রাইসিস, দ্যাট ক্যারেক্টার ইজ সারভাইভিং, বা পেরিয়ে এসছে সেই বাধাটা, হার্ডলসটা বা সেই সিচুয়েশনটা, তাহলে সেইটা দেখে অনেকে রিয়েল লাইফে এক্সপিরিয়েন্সটা নেয়, যে আজকে স্টোরিতে তো ওই ক্যারেক্টারটা পেরিয়ে এসছে, তাহলে আমি কেন পারবো না। সেই অপটিমিজমের সুযোগটা রয়েছে, সেই ধরনের সুযোগগুলো আমাদের দিতে হবে স্টোরিতে। এইভাবেই তো আমরা স্টোরি দেখে মুগ্ধ হয়েছি, ওয়ার্ল্ড সিনেমাতেও তো আমরা এইসবই দেখে থাকি না।
So crisis of spirit will come, and it doesn't matter. We need to work towards something else so that we can go beyond it. And if it comes, creatively channelize that into your artwork through that story or that character or performances. Dialogues. Crisis of spirit থেকে দারুণ দারুণ ডায়লগ হয়, মানে which makes us think about our life, think about something bigger. তো এইগুলো করলে তো আমরা সব কিছু দিক থেকে সমৃদ্ধ করতে পারবো। আর্ট অফ সারেন্ডার দারুণ একটা প্রসেস, when we are surrendering to a greater universe, we are greater force, the art of surrender. ভুলটা কোথায় হয়? যদি আমরা অ্যাটলিস্ট বেসিকটা বুঝি, then we know the art of surrendering to some extent. বেসিকটা বুঝি মানে নিজেদের সত্তাটাকে যদি বুঝি, নিজেদের সত্তাটাকে যদি আমরা থ্রু ডিফারেন্ট অ্যাডিকশন বা অন্য কিছু দিয়ে যদি হারিয়ে ফেলি বা যদি হারিয়ে ফেলানো হয়, তাহলে আর্ট অফ সারেন্ডার ক্যান বিকাম আ ক্যাটাস্ট্রফি। ইউ শুড রিমেম্বার দ্যাট, বিকজ এই আর্ট অফ সারেন্ডার করতে গিয়ে আপনি এমন কিছু জিনিসপত্র করে ফেলতে পারেন লাইফে যেটা পরে আপনার রিগ্রেট হয়ে যেতে পারে, এবং মাল্টি লেয়ার্সে যদি রিগ্রেটসগুলো অ্যাকিউমুলেট হতে থাকে, and if you don't find a way to cope up with those regrets, then it becomes an obstacle to your performance. So আপনাকে জানতে হবে যে আপনার ওই রিগ্রেটগুলোর জন্য যেন অন্য কেউ ব্যতিব্যস্ত না হয়। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, ইউ শুড ওয়ার্ক ভেরি প্রফেশনালি। পার্সোনাল আপনার যদি কোনো ইস্যুস থেকে থাকে, সেটাকে আপনাকে পার্সোনালি ডিল করতে হবে। হয়তো আপনি সাপোর্ট পেলেন, কোচিং পেলেন, দ্যাটস অ্যান আদার ইস্যু, বাট প্রফেশনালি ইউ হ্যাভ টু পারফর্ম, be it writing, be it acting, be it direction, in any way, music and in any way, you have to perform. সেখানে আর্ট অফ সারেন্ডারের একটা ভূমিকা আছে। কেন? হয়তো আপনি ক্রাফটটা শিখলেন, দেন ইউ আর সারেন্ডারিং ইউর সেলফ টু আ গ্রেটার আর্ট, যেখান থেকে ইউ আর গেটিং অ্যাবান্ডেন্স। কিন্তু তার জন্য একটা বেসিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ক্যারেক্টার ডেভেলপমেন্টটা একটা প্রিরিকুইজিট থাকে, যেটা মুখে হয়তো না বললেও যেটা আমাদের হিউম্যানিটির একটা বেসিক পার্ট, ওটা যাদের থাকে না তারা একটু ফ্লাকচুয়েট করে ফেলে বেশি। ওই জন্য আমি একটা জায়গায় বলেছিলাম, আরও বলবো, যে সিকারের ডিফারেন্ট লেভেলস, সেটা জানাটা খুব দরকার। মানে সিকারের যদি আপনি এতটা গিয়ে থাকেন, তাহলে ইউ ক্যান স্যারেন্ডার ইন আ গ্রেটার ওয়ে, বা হয়তো এইখান থেকে আপনি এই জায়গায় উঠতে গিয়ে স্যারেন্ডার হেল্পস ইউ ইন আ বেটার ওয়ে টু ডু সো মেনি থিংস। বাট আপনি যদি একেবারে সেই বেসটাকেই না খুঁজে পেয়ে থাকেন, বা এক্সপ্লোরেশনটাই আপনি না শুরু করে থাকেন, জাস্ট মনে হচ্ছে করলেন, তাহলে আর্ট অফ সারেন্ডার ক্যান বি আ ক্যাটাস্ট্রফি ফর ইউ। Many people make many mistakes here, so be very careful about that, or maybe creatively be careful so that you can have that exploration also. ঠিক আছে? আচ্ছা, কমিউনিকেশন, প্রসেস অফ কমিউনিকেশন, ওয়ার্ক এথিক, আলটিমেটলি ইটস কমিউনিকেশন। যদি আমার কাস্ট অ্যান্ড ক্রু বলি, যদি ডিরেক্টরের সাথে কমিউনিকেশন হবে, মাল্টি লেভেল কমিউনিকেশন হবে, কেন ডিফারেন্ট টাইপস অফ লোকদের সাথে ডিরেক্টরের একটা কমিউনিকেশন হচ্ছে, এবং ডিফারেন্ট আর্টিস্টিক টেম্পারামেন্টস থাকছে, এবং ডিফারেন্ট স্কিল সেটস থাকছে, তাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করা, দ্যাট টেক্স এ লট অফ কমিউনিকেশন স্কিলটা খুব একটা বড় ব্যাপার। ওয়ার্ক এথিক, সেটা তো একদম বেসিক ব্যাপার, আমি কাজ করছি, ওয়ার্ক এথিক তো দরকার। আইডিয়া দ্যাট স্টিক্স, কোন আইডিয়াগুলো স্টিক করে, সেটা হচ্ছে সিম্পল, রেলিভেন্ট, ইমোশনাল। বলা হচ্ছে খুব সহজ যে আইডিয়াগুলো, যেগুলো প্রয়োজনীয়, রেলিভেন্ট, এবং যেগুলো একটু ইমোশনাল, বিশেষ করে আমি বলবো ইমোশনাল আইডিয়াগুলো দেখবেন স্টিক করে বেশি। সো এটা অ্যাডভার্টাইজমেন্ট হোক, বা একটা সিচুয়েশন হোক, বা একটা গল্পে যখন লেখা হচ্ছে, ইমোশনাল আইডিয়াগুলো আমাদের স্টিক করে বেশি। সিম্পল, রেলিভেন্ট হলে আরও ইজি টু রিলেট টু, যেটাকে বলা হয়। কিন্তু সেখান থেকে যখন আমরা গল্প বলার দিকে যাচ্ছি, তখন উই ক্যান এক্সপিরিয়েন্স দ্যাট রিচনেস অর ডেপথ। তখন আমরা এই তিনটের মধ্যে আর থাকি না। হয়তো আলটিমেট থ্রু দ্যাট রিচনেস অর ডেপথ উই আর কামিং টুয়ার্ডস সামথিং ভেরি সিম্পল, রেলিভেন্ট অ্যান্ড ইমোশনাল অনলি। কিন্তু ওই যে প্রসেসটা, দ্যাট প্রসেস, দ্যাট জার্নি হ্যাজ ইটস চার্ম, সেইটাকে অ্যাপ্রিসিয়েট করাটা বা এক্সপিরিয়েন্স করাটা খুব দরকার। দ্যাট চার্ম অফ দ্যাট প্রসেস, দ্যাট লার্নিং প্রসেস, দ্যাট মেক্স ইউ আ বেটার আর্টিস্ট। রোলার কোস্টার রাইড হয়, সরো, হ্যাপিনেস, ডিফারেন্ট কাইন্ডস অফ ইমোশনস, এগুলো নিয়ে রোলার কোস্টার রাইড এগুলো হয়। পারপাস ক্যান গিভ ইউ মোটিভেশন, যদি একটা পারপাস থাকে, সেই পারপাস আপনাকে মোটিভেশন দিতে পারে। রোলার কোস্টার রাইডটা কী হয়, এটার একটা দারুণ ব্যাপার আছে, সেটা আমি পরে বলবো। বাট পারফরমেন্সের মধ্যে রোলার কোস্টার রাইডের তো একটা দারুণ ভূমিকা আছে। আজকে যদি আমরা একটা ড্রামা নিয়ে আলোচনা করি, সেখানে আমার হ্যাপিনেস আছে, স্যাডনেস আছে, ডিফারেন্ট টাইপস অফ ইমোশনস আছে। ইট বিকামস আ রোলার কোস্টার রাইড, আ ফিল্ম বিকামস আ রোলার কোস্টার রাইড। সব রকম ইমোশনস থাকছে, ডিরেক্টরকে বুঝতে হবে পুরো রোলার কোস্টার রাইডটা বা পুরো সব রকম ইমোশনসটা, কখন কোন ইমোশনটা একদম প্রপার, কোন জায়গায় কোন ইমোশনটা আমায় এক্সপ্রেস করতে হবে, সেই জিনিসগুলো গেলে প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন অ্যান্ড ডিউরিং দ্য প্রোডাকশন প্রসেস,
উই ক্যান এক্সপ্রেস আওয়ার সেলফ অ্যান্ড উই ক্যান গাইড আদার পিপল অলসো, যেখানে আমরা এগুলো নিয়ে করতে পারবো। পারপাস ক্যান গিভ ইউ মোটিভেশন, যেটা আমি বললাম, একটা ডিরেক্টেড পারপাস যেটার মধ্যে আমরা মোটিভেশন দিতে পারি। সাকসেস হ্যাজ সাম প্যাটার্নস, ক্রিয়েটিভিটি অ্যান্ড লিডারশিপ ইজ অ্যাবাউট ব্রেকিং দোজ প্যাটার্নস। সাকসেসের কিছু প্যাটার্নস থাকে, যেখানে আমি ওয়ার্ক এথিক বলবো, কমিউনিকেশন স্কিলস বলবো, লিডারশিপ থাকবে, পার্সোনাল লিডারশিপ থাকবে, প্রফেশনাল লিডারশিপ থাকবে, অ্যান্ড মেনি আদার থিংস, যেখানে সাকসেসের কিছু প্যাটার্নস থাকে। ক্রিয়েটিভিটি অ্যান্ড লিডারশিপ আমরা কোথায় যাচ্ছি, সেই প্যাটার্নসগুলোকে যখন আমরা ভাঙতে পারি এবং স্টেটাস কোটাকে ভেঙে যখন আমরা অপটিমিজম নিয়ে একটা হিউব্রাসের দিকে যাচ্ছি, তখন সেখানেও কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি অ্যান্ড লিডারশিপটাই ম্যাটার করছে। জানি যে সেটা আমরা পারবো, সেই কনফিডেন্সটা, সেই বিলিফটা থাকাটা খুব দরকার। আমার স্টোরিটা আমার কাছে ম্যাটার করে, আমি সেটার জন্য হার্ডওয়ার্ক দিয়েছি, আমার কি বলবো, স্কিল সেটটা দিয়েছি, আমি আমার দিক থেকে কোনো কমতি দিইনি, এবং আমি চাইছি টিল দ্য এন্ড অফ দ্যাট স্টোরি, যতক্ষণ না স্টোরিটা অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, আমি আমার তরফ থেকে কোনো ঘাটতি বা কম্প্রোমাইজ করব না। তাহলে সেই ঘাটতিটা হবে কোথায়? কোথাও হওয়ার জায়গায় নেই। তারপরে আমরা মার্কেটিং, সেলিং যা কিছু করলাম সেটা করে অডিয়েন্সের কাছে নিয়ে গেলাম, কিন্তু এই প্রসেসটার মধ্যে কোনো ঘাটতি রইল না, দেন ইউ হ্যাভেন্ট ফেইলড, ইউ হ্যাভেন্ট গিভেন ইউর বেস্ট। হাউ ক্যান ইউ ফেল? ইউ ক্যান নেভার ফেল লাইক দ্যাট। সো পিপল ফ্রম দ্য ক্রিয়েটিভ গ্রুপ, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, যেটা বললাম, ডিফারেন্ট টেম্পারামেন্টস অ্যান্ড থাকে। ক্রিয়েটিভ অর্গানাইজেশনস, স্পেশালি দ্য নিউ কাইন্ড অফ অর্গানাইজেশনস যারা করে, অ্যাম্পলিফাই দ্য ডিফারেন্সেস। ডিফারেন্সেস যত ভালো হচ্ছে, তত আমরা পার্সপেক্টিভস পাচ্ছি ডিফারেন্ট, তত আমাদের এই যে ক্রিয়েটিভ এন্ডেভারটা, সেটা আমরা আরও ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি, ক্রিয়েটিভ পারস্যুটটা আমরা আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারছি। দে ডোন্ট মিনিমাইজ দ্যাম। ওয়্যার ডাজ দ্য মিস্টেক হ্যাপেন? যেটা আমি দেখেছি পার্সোনালি, আমাদের ডিরেক্টরের, খুব ভালো ডিরেক্টরের ইন্ডিয়াতে এখন খুব অভাব, এবং ভালো ডিরেক্টর হলে অনেকে অনেক সময় সহ্য করতে পারে না, কারণ নকল দেখে দেখে ভেজাল খেয়ে এতটা অভ্যস্ত যে ইটস ইজিয়ার টু কপি সামথিং রাদার দ্যান অ্যাপ্রিসিয়েট আ গ্রেট ডিরেক্টর, রাদার দ্যান গিভিং চান্স টু আ গ্রেট ডিরেক্টর। সো ডিরেক্টরদের প্রতি একটু ইনসিকিউরিটি রয়েছে, রাইটারদের প্রতি তো রয়েছেই, তবে ফার্স্ট আমার মনে হয় ডিরেক্টর, তারপর রাইটার, বা ওটা সুইচ করে রোল, বাট ইনসিকিউরিটিটা প্রচণ্ড রয়েছে। কেন? এটা একটাও হতে পারে যে কন্ট্রোল এবিলিটি, কেন একটা ডিরেক্টরের কন্ট্রোল এবিলিটি থাকবেই, স্বাভাবিক, কেন ডিরেক্টর তো এক্সার্ট কন্ট্রোল করবেই ওপরে, কাস্ট অ্যান্ড ক্রুয়ের ওপরে। সে হয়তো প্রফেশনালি করছে, আরেকজন যে প্রফেশনালিজমটা বুঝতে পারছে না, সে হয়তো হচ্ছে কন্ট্রোল করলো মানে আমাকে কন্ট্রোল করলো, এই ব্যাপারটা থাকলে তো ভালো কাজ হয় না। তো সেই সব জায়গা থেকে ব্যারিয়ার্স, কমিউনিকেশন ব্যারিয়ার্স, কনফ্লিক্টস, এগুলো সব চলে আসে। ওই জন্য don't minimize those creative differences, rather have a greater director or a better director who can make something great out of those creative differences. এটাও একটা লার্নিং প্রসেস, এটাও একটা কেস স্টাডি হয়ে যায় অনেক সময়। সো মিস্টেকস হ্যাপেন করার অনেকগুলো জায়গা আছে, তবে লিডারশিপটা খুব স্ট্রং হওয়া উচিত, প্রপার লিডারশিপ। ঠিক আছে, এইখানে তো আমি আরও অনেক কিছু আছে, আচ্ছা না বলেই দিই, এটাকে শেষ করেই দিই। প্লেনস আছে, একটা হচ্ছে মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্লেন, যেখানে আমরা বলতে পারি, একটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক প্লেন, যেখানে আমরা থাকতে পারি, যেখানে আমরা খুব যেগুলো পারিপার্শ্বিক, আনুষঙ্গিক, বাহ্যিক যেটা, সেই জিনিসগুলো নিয়ে আমরা আবদ্ধ থাকতে পারি, তার বাইরে হয়তো আসতেই পারলাম না। আরেকটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল প্লেন, যার জন্য আমরা দেখি অনেক সময় অ্যাক্টার্স বা পারফর্মার্সরা একটু শিকার হয়ে যাচ্ছে, তারা চাইছে আরেকটু বিগার ফিলোসফার্স যারা আছে, যারা এই আরেকটু ওপরের কসমিক লেভেলে আরেকটু ওপরের পথে গেছে, তাদের একটু সান্নিধ্য নেওয়া। তার কারণ ওই স্পিরিচুয়াল প্লেনটার যত তারা সান্নিধ্যটা পাচ্ছে, তখন অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাজ এ রাইটার, তারা সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। মুশকিলটা কী হয়, আই উইল মেনশন দিস এগেইন অ্যান্ড এগেইন, যেটা আমি খুব এই ইন্ডিয়ান কনটেক্সটে আমি যেটা খুব দেখেছি, বাইরে একটু কম, ইন্ডিয়ান কনটেক্সটে আমি বেশি দেখেছি, রিয়েলাইজেশনটা হয়তো হয়ে গেল, আমাদের চিন্তা ভাবনার লেভেলটাই হয়তো আমরা সেই জায়গাটায় পৌঁছে গেলাম, কিন্তু সেইটাকে ইমপ্লিমেন্ট করে, বা নলেজ বা সেই স্কিল সেটটাকে ইমপ্লিমেন্ট করে, সেটাকে যে একটা ট্যানজিবল স্ক্রিপ্টের আকার দেওয়া, বা একটা ট্যানজিবল গল্পের বা ক্যারেক্টারের আকার দেওয়া, সেই জায়গাটায় আমাদের ঘাটতি আছে। সেই জায়গাটা থেকেই আমরা আজকে দারুণ দারুণ স্ক্রিপ্ট পাচ্ছি না, বা স্টোরিজ পাচ্ছি না। যখন স্ক্রিপ্টটা আমরা দেখছি অন্য কেউ লিখছে, বা সিনেমাটা যখন তৈরি হচ্ছে, তখন আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি, পারফরমেন্সেসটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না যে সেটা কেউ আমাদের মধ্যে থেকে ডিরেক্ট করতে পারে, বা ওই যে জিনিসটাকে নিয়ে একটা স্ক্রিপ্ট, কংক্রিট একটা স্ক্রিপ্ট লেখা, বা সেটা নিয়ে যে আমাদের পছন্দের মতো একটা সিনেমা হতে পারে, বা তার থেকেও বেটার কিছু হতে পারে, এই অপটিমিজমটাও একটু মিস আছে। তার জন্য অনেক কিছু কমিউনিকেশন ব্যারিয়ার্স আছে, পার্সোনালিটি ব্যারিয়ার্স আছে, পার্সোনালিটি কনফ্লিক্টস আছে।
কিন্তু ওই স্পিরিচুয়াল প্লেনটার দিকে আমরা যতটা যাব তত এইগুলোকে ছাড়িয়ে উই উইল লুক টুয়ার্ডস দ্যাট স্টোরি টেলিং পার্ট। সেই স্টোরি টেলিংটা দিয়েই আমরা এই ধরনের লোকগুলোর অনেক কাছে এসে যেতে পারবো। কেন স্টোরি টেলিংটা যখন আমরা অথেন্টিক্যালি বা অনেস্টলি এক্সপ্রেস করছি, তখন দ্য পার্সন হু উইল সি দ্যাট একটা কমিউনিকেশন হবে। সেই কমিউনিকেশন হলে হয়তো আমরা একে অপরের সাথে আগে কোনো দিন কথা বলিনি, বাট থ্রু দ্যাট ওয়ার্ক, মেবি ইটস এ বুক, মেবি ইটস এ প্রোডাক্ট, মেবি ইটস এ ফিল্ম, উই ক্যান কাম ক্লোজার টু ইচ আদার। সো ইটস এ কমিউনিকেটিভ প্রসেস। ম্যাটেরিয়াল একটা পার্ট আছে, স্পিরিচুয়াল একটা পার্ট আছে, তবে স্পিরিচুয়াল এলিমেন্টটা অথেন্টিক স্টোরি টেলিংয়ে থেকেই যায়, ইউ ক্যানট ইগনোর দ্যাট। সেটারই একটা কন্টিনিউয়াস এক্সপ্লোরেশন থাকে আমাদের, কতটা আমরা যেতে পারলাম, কতটা আমরা কনফ্লিক্টটাকে রিজলভ করতে পারলাম, কতটা কনফ্লিক্টটা নিয়ে ম্যানেজ করতে পারলাম। একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, একটা কনফ্লিক্ট রেজলিউশন, টু ডিফারেন্ট থিংস। রিয়েলমস অফ ডাইমেনশনস অফ কনসিয়াসনেস অনেক বড় ব্যাপার, ডিটেলে আরও আলোচনা করব, স্পিরিচুয়ালিটিতে আরও আলোচনা করব। যত আমরা হায়ার কনসিয়াসনেসের দিকে যাব, তত আমাদের এই ছোট ছোট জিনিসগুলো, কাস্ট অ্যান্ড ক্রিউ বা এনি পার্ট অফ ফিল্ম মেকিং আমাদের বেটার হবে। সো উই শুড স্ট্রাইভ টুয়ার্ডস হায়ার কনসিয়াসনেস। হোয়াট উই ক্যান প্লে উইথ, কী নিয়ে আমরা খেলা করতে পারি? একটা হচ্ছে আনলার্নিং অ্যান্ড লার্নিং। যেটা নিয়ে আমরা ভুল করেছি সেটা নিয়ে আমরা মানে আনলার্নিং করে সেটা নিয়ে আমরা লার্ন করতে পারি। অনেক সময় যেটা বছরের পর বছর যেটা চলে আসছে, সেটা যারা পারছে না তারা হয়তো পারলো না, তার মধ্যে থেকে কেউ হয়তো অন্য একটা জিনিসের স্কোপ করলো। ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানান, অন্য কোনো সিনেমা বানান, বা পিচটা এমনভাবে করুন যাতে সেটার মধ্যে একটা প্রফিটেবল ভেঞ্চার থাকে, প্রফিটেবিলিটি যাতে দেখতে পায়। আজকাল ওটিটির জন্য অনেক সুযোগ আছে। তবে ওই লার্নিং, কোনটা আমি যদি ভুল জেনে থাকি বা শিখে থাকি, সেটাকে আনলার্ন করতে শেখা সেটা খুব দরকার। এবং তার জন্য আপস্কিল করছি, বা কিভাবে আমার কোন জায়গাটা লার্ন করার প্রয়োজন সেটাও খুব শেখা। এবং রাইট ওয়ে, এই রাইট ওয়েটার জায়গায় অনেকে ভুল করে ফেলে, স্পেশালি ইন্ডিয়াতে আই হ্যাভ সিন সাম পিপল। এই রাইট ওয়েতে এতটা মিসকনস্ট্রুড এবং এতটা ডিস্টর্টেড যে ওই রাইট ওয়েটাকে মার্কেটিং করতে গিয়ে দ্য রং ওয়ে হ্যাজ বিকাম দ্য রাইট ওয়ে। সো the person who has already achieved it, the person who has already gone through that path to that higher level of spirituality, and some other person is coming to that person to tell that this is the right way. And again he or she is faltering, but she or he has to make a point that that is the right way. So it becomes an ego clash, ere torko, a nonsense discussion, a bullshit discussion. It doesn't go anywhere. Rather you do a creative argument, rather you do a creative discussion, you both learn from it, both you engage in a creative discussion and learn from it. হয়তো আমি এটা জানতাম না, তুমি এটা জানতে, হয়তো তুমি এটা জানতাম না, আমি এটা জানতে, একে অপরের থেকে শিখলাম। কি আছে, একটু হয়তো নিচু হয়ে অন্যের থেকে একটা কিছু শিখলাম, একটু না হয় হিউমিলিটি দেখালাম, সেটা কি কিছু খারাপ জিনিস? দ্যাট ইজ নাথিং ব্যাড ইন দ্যাট। উই ক্যান লার্ন সো মাচ ফ্রম ইচ আদার। সেইটা হচ্ছে জানাটা খুব দরকার। চিপ, কুইক, ফাস্ট এক্সপেরিমেন্টস, প্রচুর এক্সপেরিমেন্ট আমরা করতে পারি, জানেন তো। আমি বলছি, আজকে আমি অ্যাক্টিং যখন বলেছি তখন আমি স্ট্র্যাসবার্গ নিয়ে কথা বলেছি, স্টেলা অ্যাডলার নিয়ে কথা বলেছি, মাইস্টার নিয়ে কথা বলেছি। যখন আমি মৌচাকে বলছিলাম তখন আপনারা আরও আছে, আমাদের মাইকেল চেকভ নিয়ে কথা বলেছি, স্ট্যানিসলাভস্কি নিয়ে কথা বলেছি, তারপরে আমাদের লবণ মুভমেন্টস আছে, আরও অনেক আছে, আমাদের ইভানা চাবাক, এদের নিয়ে সব কথা বলেছি। এই যা কিছু বলছি এই সব কিছু ওর মধ্যে ইমপ্লিমেন্টেড, provided how much you understand, provided how much you get the life experience, provided how much you understand human beings. এই সবগুলো যখন হচ্ছে, you can learn some cheap, fast and quick experiments also. You can figure out your own experiments. এবং এইগুলো হয়তো কিছু চিপ, ফাস্ট, কুইক এক্সপেরিমেন্টস আপনি করলেন, বাট আলটিমেটলি ইউ ক্যান ফাইন্ড সামথিং মাচ মোর ডিপার, যেটা আপনাকে লাইফটাকে অনেকটা ডেভেলপ করে দিল। মানে আপনার লাইফে ক্যারেক্টার বলি, পার্সোনালিটি বলি, রিয়েলাইজেশন বলি, সব কিছুর দিক থেকে দ্যাট নারিশেস ইউ ইন আ মাচ বেটার ওয়ে। কিন্তু এই ছোটো ছোটো ফাস্ট এক্সপেরিমেন্টসগুলো করতে গিয়ে ইউ ক্যান সুইচ থ্রু দ্য ক্যারেক্টার্স, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্যারেক্টার ইন আ বেটার ওয়ে. There might be some character which is very different from your personality, but using these experiments you can get to know about that character. Maybe ওখান থেকেও একটা দুটো ক্যারেক্টারিস্টিক্স ছিল, you can pick and you can implement in your character. So এই যে ওপেননেস, সেই যেটা বলেছিলাম, কিউরিওসিটি অ্যান্ড এক্সপ্লোরেশন, provided you ask the director also, because ultimately he is the leader, he or she is the leader. So provided you have a creative discussion with the director and go through that process, otherwise for yourself you can do that process anytime. It will make you a better actor anyway.
অর বেটার পারফর্মার অর বেটার আর্টিস্ট এনিওয়ে। আজকে রাইটিংয়ের জন্য আমি এগুলো করতে পারি, সেটা আমি শুধু অ্যাক্টিংয়ের জন্য বলছি না। আজকে এই যে চিপ কুইক ফাস্ট এক্সপিরিয়েন্স আমি রাইটিংয়ের জন্য বলতে পারি। আজকে অমুক জায়গায় চলে গেলাম, আমি সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে রইলাম, বসে কিছুটা লিখলাম, সেই যে এসেন্সটা, সেই যে আমি জায়গাটার অ্যাম্বিয়ন্সটা যেটা আমি পাচ্ছি, আমি যে লেখাটা, সেইটা হয়তো আমাকে একটা নতুন লেখা দেবে, সেটা অন্য জায়গায় গিয়ে হয়তো আমি একটা অন্যরকম লেখা পাবো। এইগুলো বোঝাটাও তো খুব একটা লাইফের এক্সপিরিয়েন্স। আইডিয়াস, এনার্জি, ক্রিয়েটিভ ইম্প্যাক্ট। আইডিয়াস থাকছে, এনার্জি থাকছে, আইডিয়াসের এনার্জি আছে, কমিউনিকেশনের একটা এনার্জি আছে, ক্রিয়েটিভ ইম্প্যাক্ট হচ্ছে, সেটা যখন অডিয়েন্সের কাছে ইম্প্যাক্টটা হচ্ছে, দ্যাট হ্যাজ এ ক্রিয়েটিভ এনার্জি। ডিসরাপশন, কখন আমি ডিসরাপশন করছি, স্টেটাস কুও ভাঙছি না ডিসরাপশনটা হচ্ছে, কখন আমি ডিসরাপশনটাকে ক্রিয়েটিভলি ইউজ করে উই আর ব্রেকিং দ্য স্টেটাস কুও, এটা জানাটা দরকার। কালেকটিভ ক্রিয়েটিভিটি, একদম বেসিক থিং, যখন আমরা একটা দারুণ সিনেমা তৈরি করছি বা ডিসকাশন করছি, উই আর ডুইং ইট টুগেদার। যদি আজকে আমরা সিনেমাটাও একসাথে না করি, একটা সোশ্যাল সার্কেলে উই আর ডুইং ইট টুগেদার। কালেকটিভ ক্রিয়েটিভিটির একটা পার্ট আছে। ও কবিতা পড়ছে, ও গান গাইছে, ও একটা কথা বলছে, সিনেমার ডায়লগ বলছে, ফিলোসফি নিয়ে কথা বলছে, কালেকটিভ ক্রিয়েটিভিটি, দ্যাট ইজ অলসো হেল্পিং ইউ টু বিকাম আ বেটার আর্টিস্ট, মেবি টু টেল আ বেটার স্টোরি। ম্যানেজিং ফর দ্যাট, যেটা বললাম, আগেই বলেছি, পিরামিড অ্যান্ড ইনভার্টেড পিরামিড, এটা থাকে সোশ্যাল হায়ারার্কি অনুযায়ী থাকে, হয়তো টপ থেকে বটম, বটম থেকে টপ, সেখানে পিরামিডটাকে আমি রিভার্স করে দিলাম, ইনভার্টেড করে দিলাম, সেই ওই ভ্যালুইং ওপিনিয়ন্সের একটা পার্ট। ইনভার্টেড পিরামিডসের থেকে ভ্যালুইং ওপিনিয়ন্সটা আমি কীভাবে করব, আর টপ ম্যানেজমেন্টের থেকে কীভাবে আমি ওপিনিয়নটা লিখবো। সো জেনারেলি যেটা হয়, ওপর থেকে নিচে ডিসকাশনটা, মানে ডিরেকশনটা যায়, যেটা কমান্ডটা যেটা হয়, সেটা ওপর থেকে তো টপ থেকে নিচে যায়। কিন্তু যদি আমি বটম থেকে টপের মধ্যে ওপিনিয়নের একটা ভ্যালু করার সুযোগ থাকে, তাহলে ওই ক্রিয়েটিভ প্রসেসটা একটু সমৃদ্ধ হয়, because we are getting a different kind of perspective, যেটা we can lose a lot when you are continuously strategizing, doing this top management work, then we lose that ground perspective. So occasionally it's good to have that ground perspective and talk to people and value their opinion. Getting things done and making things happen, আলটিমেটলি কী করছে, যেটা আমি বললাম, একটা ডিরেক্টেড পারপাসফুল একটা লিডারশিপ। গেটিং থিংস ডান, উই হ্যাভ টু মেক ইট হ্যাপেন, উই হ্যাভ টু গেট ইট ডান। সেটার জন্য যা যা করার দরকার আমরা করলাম, কালেকটিভ জিনিয়াস নিয়ে আমরা করছি, প্রত্যেকের একসাথে মিলে কালেকটিভ জিনিয়াস নিয়ে, সেটাকে নিয়ে যতটা ইউটিলাইজ করে আমরা করতে পারছি সেটা, এবং যেটা আমাদের কাজটা যেটা রিফ্লেক্ট করছে, সেটাও একটা কালেকটিভ জিনিয়াসের একটা পার্ট, যেখানে আমরা সেটার সাথে রিলেট করতে পারছি। একটা দারুণ বই যেটা একটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সেটাও সেখানে কালেকটিভ জিনিয়াস, কালেকটিভ উইজডমের একটা পার্ট। A blend of scientific method and artistic process, which is it is supposed to be, কেন আর্ট অ্যান্ড সায়েন্স যখন আমি বলছি, তখন একটা সায়েন্টিফিক মেথড থাকছে, তাই না? ক্রাফট থাকছে, সাইকোলজি যদি দেখি সেখানে একটা সায়েন্স আছে, আরও ডিফারেন্ট যে অন্যান্য সায়েন্সগুলো থাকছে সেটা আছে, আর্টিস্টিক প্রসেস থাকছে, সব কিছু মিলে একটা ব্লেন্ড হয়ে আমার একটা কোহারেন্ট ওয়ার্ক হচ্ছে, সেখানে আমি রাইটিং করি বা পারফর্ম করি, সব কিছুতে আছে। জার্নি অর প্রসেস, নট এ ডেস্টিনেশন, কন্টিনিউয়াস লার্নিংয়ের একটা প্রসেসের মধ্যে আমি আছি। রাইটিংটাও যখন আমি করছি, আজকে হয়তো আমি একটা সিনেমা, কেউ হয়তো একদিনে একটা স্ক্রিপ্ট লিখলো, কেউ হয়তো 3 দিনে লিখলো, কেউ হয়তো 7 দিনে লিখলো, কেউ হয়তো 1 মাসে লিখলো, কেউ হয়তো 1 বছর ধরে একটা স্ক্রিপ্ট লিখলো, কেউ হয়তো 3-4 বছর ধরে একটা স্ক্রিপ্ট লিখলো, ডিফারেন্ট প্রসেসেস। সো ইটস এ প্রসেস। ডিউরিং দ্যাট প্রসেস দ্য স্ক্রিপ্ট ইজ ইভলভিং। কেউ হয়তো ফার্স্ট ড্রাফটটা লিখে রেখেছিল এত বছর আগে, পরে আবার সেই ড্রাফটটাকে তৈরি করে ইম্প্রোভাইজ করলো, কিন্তু ওই টাইমটায় ওই আইডিয়াটা এসেছিলো, কিন্তু মনে হয়নি সেটাকে তৈরি করার মতো রেডি। আজকে হয়তো আমার মনে হচ্ছে আই এম প্রিপেয়ার্ড টু মেক দ্যাট মুভি, দ্য সার্কামস্ট্যান্সেস আর রাইট ফর মেকিং দ্যাট মুভি, সেটাকে করে we are enjoying that process, we are improvising that script depending on the circumstances, হয়তো কিছু চেঞ্জ করে দিলাম ক্যারেক্টারে বা প্লটে, করে we are making that movie. কন্টিনিউয়াসলি একটা এক্সপ্লোরেশন অ্যান্ড লার্নিংয়ের একটা অ্যাটিটিউড রয়েছে, এইভাবে আমরা দারুণ স্টোরি বলতে পারি। ক্যামেরাডারি, ভ্যালু কমিউনিকেশন, পিচিংয়ের ক্ষেত্রে এটা আমি আরও ভালোভাবে বলবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ when you are telling a great story, I think it's very important that you convey that value to the producer or to the person whom you are pitching, বিকজ এটা একটা খুব ম্যান্ডেটরি জিনিস হয়ে গেছে, যে মার্কেটিং সেলিংটা এত একটা বড় পার্ট। ওই স্টোরিটা অনেক সময় যদি ইফ ইউ ক্যানট পিচ, দে আর নট লাইক expert enough to understand the value of the script. So there is one part that is writing that script or the characters or the conflict or the entire product, I would say, that script or that story, that is one part. Second thing is
to convey that value of the script, to convey the value of that profitable opportunity, to convey that storytelling approach, how it is going to affect people in a different way with something that has not been done before, something like that. And there are different aspects of it. That value you need to communicate, because what I have seen also, যে তারা এতটাই অজ্ঞ থাকে অনেক সময়, বা হয়তো এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, হয়তো অন্য কিছু দেখতে পাচ্ছে না, তো কেউ থাকে পুরোপুরি অজ্ঞ, যারা আপনি 5 বছর পরে 10 বছর পরেও সেই স্ক্রিপ্টটি নিয়ে যান, সে একই রকম বাতুলতা করবে বা এড়ে তর্ক করবে। কেউ তাকে হয়তো ওই সিচুয়েশনে বুঝতে পারেনি বা অন্য কোনো সার্কামস্ট্যান্সেস ছিল, সে হয়তো আজকে গিয়ে বুঝতে চাইছে বা পারছে। সেই ভ্যালুটাকে কমিউনিকেট করাটা খুব প্রয়োজন। তাই শুধু ওই ভ্যাকামে লিখে রাখলে আজকে হবে না, সেটা কমিউনিকেট করাটা। এবং দেখুন, একটা প্রফিটেবল ভেঞ্চারও তাকে মার্কেটিং করতে হবে, সো দ্যাট পারসন ইজ ইনভেস্টিং, অনারিং ট্রাস্ট বলেছিলাম। সো হি অর শি ইজ ইনভেস্টিং হিজ অর হার মানি, একটা ইনভেস্টমেন্ট প্রপোজিশনও থাকবে সেটা। তো আপনি গল্পটাও বলছেন, অডিয়েন্সও অ্যাফেক্টেড হচ্ছে ইন এ গ্রেট ওয়ে, আবার একটা দারুণ বিজনেস প্রপোজিশনও রয়েছে। তাহলে সব দিক থেকেই উই আর উইন সিচুয়েশন হচ্ছে একটা। কিন্তু মুশকিলটা যেটা হয়, বিজি প্রুভিং হু ইজ রাইট রাদার দ্যান টেকিং দ্য ফোকাস অ্যাওয়ে ফ্রম দ্য প্রসেস। হু ইজ রাইট, হু ইজ রং, ওই ইম্পালস ড্রিভেন একটা অ্যাটিটিউড, একটা ডায়ালগের নিরিখে 3-4টে আদার ডায়ালগ, কন্টিনিউয়াসলি একটা প্রভোকেশন, একটা ডিসকাশন তো এটাকে বলা যায় না, কন্টিনিউয়াসলি একটা রিয়াকশন, যার মধ্যে বিজি প্রুভিং হু ইজ রাইট রাদার দ্যান টেকিং দ্য ফোকাস অ্যাওয়ে ফ্রম দ্য প্রসেসটা বোঝার ক্ষমতা নেই, স্টোরিটা বোঝার ক্ষমতা নেই, ক্যারেক্টারটা বোঝার ক্ষমতা নেই, খালি কে ভুল কে ঠিক, কে ভুল কে ঠিক, আচ্ছা আমি মেনে নিলাম আমি ভুল, তুই ঠিক, তুই এবার চুপ কর, তাও করবে না, আবার এসে বলবে। সো এই পাগলামোটা, ওই হাসি দিয়ে কিন্তু এটার মেকআপ হয় না। এটা আমি বলবো ইন্ডিয়ান সোসাইটিতে এমন একটা ব্যাপার হয়েছে যে একটা কিছু ভুল করে স্মাইল দিয়ে দিলাম। আমি আজকে আপনাদের বলছি, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। দেয়ার হ্যাজ বিন আ ট্রাইব, বা একটা গোষ্ঠী এসছে যেটাকে ইচ্ছা করে ট্রেন করা হয়েছে, মার্কেটিং হয়েছে, বা নিজেদের ধরনের লোকজন, যারা একটা কিছু ভুল করে ফেলে, হয়তো একটা খুব বাজে সাবস্ট্যান্সিয়াল একটা ভুল হয়ে গেল, যে ভুলটা একটা খুবই বাজে ভুল, মানে সেটা হয়তো একটা বৃহত্তর কনটেক্সটে একটা বাজে ভুল, সেটা অপরচুনিটি কস্ট নিয়ে হয়তো একটা দারুণ জিনিস হতে পারতো, সেটা না হয়ে এমন একটা বাজে ভুল হলো যেটা বোঝার ন্যূনতম ক্ষমতা এদের নেই। কিন্তু তারা সেটাকে মেকআপ করার চেষ্টা করে একটা স্মাইল দিয়ে, নয় একটা সরি দিয়ে, যেটা হয় না। ওর জন্য আপনাকে একটু বেশি ভালোভাবে বুঝতে হবে সেটা, না হলে ওই প্রুভিং রাইট অ্যান্ড রং, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। প্রবলেমটা কিন্তু আপনার না, ইউ মে হ্যাভ মুভড অন, বা দে ওয়ন্ট বি এবল টু মুভ অন। কেন? পাগল, নিজেদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, নিজেদের সাথে নিজেদের একটা অন্তর্দ্বন্দ্ব, একটা ডাইকোটমি কন্টিনিউয়াসলি চলছে, এবং সেটা থেকে যদি তারা না একটা রিজলভড কিছুটা অ্যাটলিস্ট হয়, তখন তারা তো যাবে না সেই দিকে। ওই জন্য ট্রাই টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ পিপল, ফোকাস অন গ্রেটার ক্রিয়েটিভিটি, গ্রেটার ওয়ার্ক, দের ইজ সো মাচ টু ডু। আর ওই গেড়ে পাকামো, একটু হাব ভাব দেখানো, হম্বিতম্বি হাসি, তারপর একটু পাকা পটর কথাবার্তা, এই জিনিসগুলো সমাজে একটু বেশি মার্কেটিং এত বছর ধরে হয়ে এসছে বলে এগুলো থাকবে। উই হ্যাভ টু সি বিয়ন্ড অল দিস থিংস, হাউ মাচ ইউ আর ব্রিঙ্গিং অন টু দ্য টেবল রিগার্ডিং দ্যাট প্রফেশন, রিগার্ডিং দ্যাট ওয়ার্ক। আমি এই স্ক্রিপ্টটায় আই অ্যাম ডিমান্ডিং দ্যাট পারফরমেন্স ফ্রম ইউ হ্যাভ টু পারফর্ম। ওখানে হাসি, সরি, হম্বিতম্বি, অ্যাটিটিউড, ওসবের কোনো ভূমিকা নেই। ইউ আর ইন দ্যাট সেট, ইউ হ্যাভ টু অন দ্যাট সেট, ইউ হ্যাভ টু পারফর্ম। দের ইজ নাথিং এলস, পিওর প্রফেশনালিজম। যদি না পারো, গেট আউট অফ মাই সেট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ধরনের কিছুটা এতটা তীব্র না হলেও হয়তো আপনি নিজেদের মতো করে করলেন, আগে থেকে বুঝে গেলে প্রডিউসারের মানিটা নষ্ট না হয়, কেন এইসব লোকের অনেক সময় টেন্ডেন্সিও সেটা থাকে। তো এইগুলো না হলে একটা হারমোনিয়াস রিলেশনের মধ্যে দিয়ে, ওই আর্টিস্টিক ম্যানেজমেন্ট বা আর্টিস্টিক কনফ্লিক্ট ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে, দ্য আলটিমেট ওয়ে ইজ টু টেল দ্য স্টোরি ইন এ গ্রেটার ওয়ে, দ্য বেস্ট পসিবল ওয়ে, অ্যান্ড টু গেট দ্য গ্রেট রিটার্ন অফ দ্যাট ইনভেস্টমেন্ট অলসো। এটা ক্রিয়েটিভ অ্যাব্রেশন, ক্রিয়েটিভ অ্যাজিলিটি আর ক্রিয়েটিভ রেজলিউশন, আমি এটা নিয়ে আবার ডিটেইলি আলোচনা করব। এজিলিটিটা খুব দরকার ডিউরিং দ্য এন্টায়ার প্রসেস। আমি এত যা কিছু বললাম, কোথাও না কোথাও ইনহেরেন্টলি যেন এজিলিটি রয়েছে, এবং এজিলিটিটা থাকবে, সেই পারফর্ম করার যে সুযোগটা থাকবে, সেটা অ্যাব্রেশনের মধ্যে দিয়ে আসবে। এবং রেজলিউশনটা আলটিমেট গোল হতে পারে, কিন্তু যদি রেজলিউশনটা নাও থেকে থাকে, তাহলে এজিলিটি থেকে আমরা রেজলিউশনের একটা সলিউশন পেতে পারি।
এটা হতে পারে সেই কালেকটিভ ক্রিয়েটিভিটি নিয়ে আমরা ভাবতে শুরু করলাম, ওই এজিলিটি থ্রু দিয়ে আমরা হয়তো একটা রেজলিউশনে গেলাম। দিজ আর ভেরি টাফ টপিক্স। আই উইল টেক আ পার্টিকুলার এক্সাম্পল অ্যান্ড আই উইল ডিসকাস ইট ইন টার্মস অফ আ স্ক্রিপ্ট অনলি। একটা স্ক্রিপ্ট নিয়ে আমি হয়তো স্ক্রিপ্টটা পড়বো বা দেখাবো সেখানে হয়তো কীভাবে এইগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ইন আ বেটার ওয়ে। ডিসকভারি ড্রিভেন লার্নিং, যেটা বললাম একটা প্রসেস, একটা ডিসকভারির দিকে আমরা এগোচ্ছি। লার্নিং, কন্টিনিউয়াস লার্নিং, সেটা হতে পারে আজকে হয়তো আমার পারফরমেন্সটা আমি এরকম দেখেছিলাম, কালকে গিয়ে আমি বললাম আই ক্যান পারফর্ম ইন আ বেটার ওয়ে। হয়তো সেই শটটা আমি নিচ্ছি না, বা আজকের যে পারফরমেন্সটা আমি দিচ্ছি কালকের থেকে বেটার, বা ওই মাইন্ডসেটটার থেকে একটু বেটার। মানে আমি চেষ্টা করছি একটা ডিসকভারি ড্রিভেন লার্নিং, আমি কীভাবে আমার বেস্ট পারফরমেন্সটা দেবো, এরকম একটা। Like a creative village, we are communicating together, we are having a creative discussion together, we are having a creative endeavor together, a creative pursuit together, but ultimately we are focusing on the storytelling part or the great performances, so that people like our performances, people like our story, just like any other story, any other performance in the world. Amar boktobbo hocche ektai, I have done it so that I know that, and I can do that again and again. And I will prove it to you also. It doesn't. I don't need to prove it to you. But if you ask me a question, I will tell you thousands of answers, thousands of solutions, and I will show you how to do it. The thing is that creating that space, এটা খুব দরকার। সোশ্যাল আর্কিটেক্ট, ক্রিয়েটিভ স্পেস, সোশ্যাল স্পেস এবং ডিসকভারি, লাইক এ ক্রিয়েটিভ ভিলেজ যেটা বললাম। আজকে যদি অমুক জায়গায় অমুক অ্যাক্টর পারফর্ম করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ডিফারেন্সটা কী? ডিফারেন্সটা হচ্ছে অ্যাটিটিউডে আছে, পার্সোনালিটিতে আছে, প্রফেশনালিজমে আছে, ডিফারেন্ট ব্যারিয়ার্সে আছে, মাইন্ডসেটে আছে, অ্যান্ড মেনি আদার থিংস। এবার কি আছে? পারফরমেন্স তো পারফরমেন্স, যদি ভালো পারফরমেন্স হয় অডিয়েন্স যে কোনো জায়গাতেই অ্যাপ্রিসিয়েট করবে। সেই জায়গাটা বুঝে আমাদের দেখতে হবে কি স্টোরিটা আছে কি, যেখানে আমরা পারফর্ম করার সুযোগটা পাচ্ছি কি, ক্যারেক্টার বা অ্যাক্টাররা কি ডেভেলপ হয়েছে যারা সেটা দিতে পারছে, ডিরেক্টর কি ডেভেলপ হয়েছে, গাইড করতে পারছে, সো দ্যাট দে ক্যান গিভ দ্যাট পারফরমেন্স। আলটিমেটলি কি সবাই মিলে সেই স্টোরি টেলিংটা করতে পারছে? যে এমন সময় অনেক সময় হয়ে থাকে, আমি আই উইল গিভ ইউ মোর এক্সাম্পলস লেটার। একটা সিনেমাতে একজন অ্যাক্টর দারুণ কিছু পারফরমেন্সেস দিয়েছে, লিড অ্যাক্টরের কথাই বলছি, দারুণ কিছু পারফরমেন্সেস দিয়েছে। এডিটার এত বাজে এডিট করে দিয়েছে যে অ্যাক্টরের পারফরমেন্সটা সেখানে মাইনর হয়ে গেছে। মানে এডিটার এমন এডিট করেছে যে ওখানে ডিরেক্টর হয়তো কিছু বলেনি, হয়তো বুঝতে পারেনি, অ্যাক্টরের পারফরমেন্সটা যেভাবে আসতো সেটা হয়তো আসেনি, রাশে হয়তো আটকে থেকে গেছে। সো এই যে জিনিসগুলো এগুলো হয়, এটা বোঝাটার ক্ষেত্রেও ডিরেক্টরের লিডারশিপের দরকার। অনেক সময় অ্যাক্টর হয়তো প্রোঅ্যাক্টিভলি গিয়ে বললো আমি তো এই শটটা দিয়েছিলাম, আপনি একটু দেখুন না, আমার মনে হয় এই শটটা কিন্তু এই শটটার থেকে একটু বেটার আছে, সেটাকে একটু রাখা যাবে। এই ধরনের বিভিন্ন জিনিসপত্র ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অলসো। ক্রিয়েটিং দ্যাট স্পেস, সোশ্যাল আর্কিটেক্ট, ক্রিয়েটিভ স্পেস, সোশ্যাল স্পেস, একটা স্পিরিচুয়াল স্পেস থাকে, সব একসাথে আস্তে আস্তে বলবো। ক্রিয়েটিভ স্পেস থেকে সোশ্যাল স্পেস, যেটা আমি অলরেডি বলেছি, এবং এটা থেকে এক্সাম্পল দিয়ে এরপরে বলবো। পাবলিক স্কোয়ার, ওই ক্রিয়েটিভ স্পেস সোশ্যাল স্পেসেরই একটা পার্ট হচ্ছে পাবলিক স্কোয়ারটা, যেখানে অডিয়েন্স ইজ অলসো পার্ট অফ দ্যাট পাবলিক স্কোয়ার। যখন দে আর এক্সিবিট যখন করা হচ্ছে প্রোডাক্টটা, তখন দে আর পার্ট অফ দ্যাট পাবলিক স্কোয়ার অলসো। সেখানে আমরা নিয়ে যাচ্ছি আমাদের কাজটা। আলটিমেটলি তো ইমোশনস অ্যান্ড হিউম্যানিটি। ইটার্নাল স্পেস, সেটাকে ইটার্নাল স্পেসে একটা জায়গা করে নিতে পারছে, তখনই পারবে যদি আমরা নিজেদের দিক থেকে সেই জিনিসটা দিয়ে থাকি, যদি আমরা সেভাবে গল্পটা বলে থাকি, তাহলে সবই সম্ভব, না হলে কিছুই সম্ভব না। সেই জায়গাটাই হচ্ছে না, সেই জায়গাটাই পুশ করা, সেটা যতটা আস্তে আস্তে হয়। আমরাও পারবো, আমরাও পারি, কিন্তু তার জন্য এই জিনিস মিউচুয়াল রেসপেক্ট, একে অপরের থেকে শেখা, যে যেটা যোগ্য তাকে সেটা দেওয়া, হটকারিতা করে নয়, এই জিনিসটা জানাটা খুব দরকার। You can write too. Anybody can write, as I have always said. So you can write too. You have an idea, you can write a story. If you need any help, you can give a comment in the comment section, and my team will get back to you, or I will myself get back to you. But যেটা হচ্ছে যে আপনার যদি একটা আইডিয়া থাকে, ইউ ক্যান রাইট এ স্ক্রিপ্ট। যেটা হয় অনেক সময় আইডিয়া থেকে শর্ট স্ক্রিপ্টে লোকে আটকে থেকে যায়। শর্ট স্ক্রিপ্ট একটা লিখলো, সেখানেই আটকে থেকে গেল। এবার সেখান থেকে ফিচার স্ক্রিপ্টে কীভাবে যাবে, বা সেখান থেকে একটা এপিক স্ক্রিপ্টে কীভাবে যাবে, সেটা একটা প্রসেস থাকে। সেখানে অনেক সময় মানে অনেক খেলার সুযোগ থাকে, এক্সপ্লোরেশনের সুযোগ থাকে। তবে আমার মনে হয় যে যদি একটা গল্প বলার ইচ্ছে থাকে, একটা শর্ট স্ক্রিপ্টটা লিখে নিন,
তারপরে সেটার থেকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করে ফিচার স্ক্রিপ্টে নিয়ে যান। তারপর লিখতে লিখতে একটা ফিচার, দুটো ফিচার, অনেক সময় ফার্স্ট ফিচারটা হয়তো জাস্ট আপনি লিখতে চেয়েছিলেন, যার জন্য একটা লিখলেন, সেকেন্ড ফিচারটা হয়তো আরেকটু বেটার হলো, থার্ডটা হয়তো আরেকটু বেটার হলো। অনেক সময় প্রথমটা আপনি লিখলেন বলে সেটাই যে আপনার বেস্ট হবে এরকম কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। মানে প্রথমটা লিখলেন বলে, যেহেতু আপনি লিখেছেন বলে ওটাই আপনার বেস্ট, এই জায়গাটা থেকে একটু সরে আসাটা খুব দরকার। অনেক সময় হয় বেস্ট, সেটা বোঝাটা খুব দরকার। অনেক সময়টা হয় আমি জানি যে এটাই বেস্ট, কেন আই নো হাউ টু মেক ইট হ্যাপেন। বাট যদি আমি বাই চান্স না জানি, যদি সেই এক্সপার্টিসটা আমার না থাকে, তাহলে একটু স্টেপ ব্যাক করে আমার মনে হচ্ছে বোঝাটা খুব দরকার। হয়তো আমি ফার্স্ট স্ক্রিপ্টটা লিখেছি, বাট সেটাই হয়তো আমার বেস্ট নয়, এবং ইউ শুড বি দ্য বেস্ট জাজ ফর দ্যাট, নো ওয়ান এলস। আরেকজন হয়তো আপনাকে গাইড বা গাইডেন্স দিতে পারে বা অ্যাডভাইস দিতে পারে, বাট নো ওয়ান এলস শুড টেল ইউ দ্যাট। তাহলে আপনার গ্রোথটা হবে না, ইভলিউশনটা হবে না। আপনাকে নিজেই বুঝতে হবে যে এখন আমি আমার লিমিটটাকে ক্রস করেছি, আপনি আমার লিমিটটাকে টেস্ট করেছি, তার জন্য আপনাকে এক্সপ্লোরটা একটু বেশি করে করতে হবে। আজকে আমি 5টা স্ক্রিপ্ট লিখলাম, আমার মনে হচ্ছে এইটা আমার পক্ষে বেস্ট, সেইটা যখন আরেকজনের সাথে আপনি একটু কথা বলছেন তারও মনে হলো, তখন সেইভাবেই আপনি গ্রেট কাজ করতে পারেন আর কি। হাউ টু আনলিশ দিস ক্রিয়েটিভিটি অনেকবার বলে ফেলেছি সবকটা সেশনের মধ্যে, প্রসেসেস আছে, অনেক কিছু আছে, এরপরে আরও বলবো। Try your own experiments, find your own experiments, feel free to explore and unleash this creativity in anything you do. আজকে একটা হাড় তৈরি করছেন, করতে পারেন। আজকে একটু সাজছেন, একটা টিপ পরছেন, সেটাই করতে পারেন। একটা কাজল পরছেন, সেটাই করতে পারেন। একটা মেকআপ করছেন, আইল্যাশ পরছেন, সেটাই ক্রিয়েটিভিটি করতে পারেন। ঘর সাজাচ্ছেন, ইন্টেরিয়র ডিজাইন, সেখানে করতে পারেন। লেখাতে করতে পারেন। ইন এনি ওয়ে ইউ ক্যান শো ইউর ক্রিয়েটিভিটি। দ্যাট মাইন্ডসেট, দ্যাট এস্থেটিক ফিলোসফি, বাট দ্যাট অ্যাটিটিউড, সেইটা খুব দরকার। ফার্স্টে আনলিশ করে ইউ ক্যান এক্সপ্রেস ইন এনি ওয়ে। ইউ হ্যাভ ক্রিয়েটিভিটি, ইউ হ্যাভ এডুকেশন, দেন হোয়াট? সেই ব্যারিয়ারটা থেকে যায়। ক্রিয়েটিভিটি তো আমি করলাম রে বাবা, অনেকগুলো এক্সপ্লোরেশন করলাম, এত কিছু প্রসেস করলাম, অ্যাক্টিংয়েও কাজে লাগলো না, রাইটিংয়েও কাজে লাগলো না। এত এডুকেশন, এত কিছু শিখলাম, রাইটিংয়েও কাজে লাগলো না, অ্যাক্টিংয়েও কাজে লাগলো না। যে ব্যারিয়ারটা আমাদের থেকে থাকছে ইন্ডিয়াতে বিশেষ করে, ওইগুলোকে নিয়ে হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট অর ব্লেন্ড দোজ থিংস ইন দ্যাট পারফরমেন্স, ইন দ্যাট রাইটিং অর ইন দ্যাট অ্যাক্টিং অর হোয়াট এভার ইট ইজ, কীভাবে আমরা করব। তার জন্য কি হচ্ছে না, আমাদের একটু সাধনা দরকার, আমাদের ডিভোশনটা একটু দরকার। তার জন্য আমাদের একটু নিজেকে দিতে হয়, একটু ভালোবাসতে জানতে হয়। ওই লাভ শুধু না থেকে লাভটা কীভাবে রিয়েলি করতে হয় সেটা জানতে হয়। বিকজ এখানে যদি আপনি বিট্রে করে ফেলেন, তাহলে আপনি নিজের সাথে নিজে বিট্রে করে ফেলছেন। ওই জন্য আপনার ক্রিয়েটিভিটি আপনি শিখলেন, এডুকেশন শিখলেন, একটু ধ্যান করে নিন, সেটাকে আপনি কীভাবে এক্সপ্লোর করছেন। ওই যে বলতে চাইছেন সেটার মধ্যে কোনো ঘাটতি নেই, তাহলে ঘাটতি থাকবে না। যদি ওটার মধ্যে ঘাটতি থেকে যায় তাহলে ঘাটতি থাকবে, সেটা জানাটা খুব প্রয়োজন। হ্যাভ ইউ ফাউন্ড ইউর ওন ভয়েস? আজকে এর থেকে ওর থেকে নকল করে, অমুকে করেছিল ওটাকে সিন টু সিন কপি, ওটাকে ডায়লগ টু ডায়লগ কপি, ওইভাবে করে কোনো দিন বেশি দিন দারুণ কিছু হয় না। হ্যাভ ইউ ফাউন্ড ইউর ওন ভয়েস? এই যে এত বছর আপনি জীবনটাকে বাঁচলেন, এই যে এত বছর লাইফের অভিজ্ঞতা, এই যে এত বছর এত মানুষকে দেখা, এত ধরনের লোকজনদের সাথে, এত সিচুয়েশনের সাথে বাঁচার যে অভিজ্ঞতা, দ্যাটস আ ভার্সেটাইল এক্সপিরিয়েন্স, রাইট? হ্যাভ ইউ ফাউন্ড ইউর ওন ভয়েস? এত বছরে একবারও মনে হয়নি যে আমি কিছু একটু বলি, একটা লাইন লিখি, একটা প্যারাগ্রাফ লিখি, একটা পাতা লিখি? এইভাবেই তো হয়। একটা স্ক্রিপ্ট লিখি, কোনো দিন মনে হয়নি? সবার আমার তো মনে হয় একটা মনে হয়েছে যে অ্যাটলিস্ট একটা ডায়েরিতে হয়তো লুকিয়ে রেখে দেওয়া হয়েছে, জার্নালে হয়তো লুকিয়ে রেখে দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট একটা স্টোরি হয়তো আমার এরম ছিল যেটা আমি বলতে চাইতাম, হয়তো আমি পাবলিকলি বলতে পারিনি, হয়তো একটা স্টোরি এমন ছিল যেটা আমি বলতে চাইতাম। সবার জীবনেই আমার মনে হয় কোনো না কোনো সময় এটা থেকেইছে, কিছু কবিতা, কিছু গান। হ্যাভ ইউ ফাউন্ড ইউর ওন ভয়েস? Find it, nurture it, make it more subtle, express in a better way, find the nuances, watch great works, read great works, see how they have done it. Even better, don't even do that. Find your own way, but learn from that if you can, in any way. But the best way is to you do it yourself. You find your own thing, you find your own style, you discover your own style. So many things you can do in your life. How can you be so stagnant? How can you be so complacent? সেই জায়গাটার থেকে বাইরে গিয়ে explore these processes যেটা এতক্ষণ ধরে বললাম, create on your own. What's your purpose? What's your purpose? যদি এইটা থেকে থাকে তাহলে ঠিক আছে, you are very comfortable with your purpose. There is no denying that. But if your purpose is great storytelling, then you cannot compromise.
এই যে ক্রিয়েটিভ প্রসেসগুলো করে করে উই ক্যান বি আ বেটার আর্টিস্ট। অন্য কাউকে ক্রিটিসিজম বা কিছু বলার কোনো প্রয়োজনই হবে না। ওয়েন ইউ গেট টু দ্যাট লেভেল, you will be the best one to take that decision, you will be the best one to judge. সেখান থেকে রাইটিংয়ের ক্ষেত্রেও পার্সোনাল লিডারশিপ একটা বড় ফ্যাক্টর, বিকজ ইউ আর অলসো ডিসিপ্লিনিং ইউর সেলফ টু রাইট ডেইলি, ইউ আর অলসো মেকিং সাম টাইম অ্যাসাইড ফর ইউর সেলফ টু রাইট ডেইলি, মেবি ইটস জার্নালিং, মেবি ইটস নন ফিকশন, মেবি ইটস ফিকশন, দ্যাট ইজ অলসো পার্ট অফ ডিসিপ্লিন। তারপরে হয়তো সেই প্রসেসেসটার মধ্যে গিয়ে কোনো সময় ইনডিসিপ্লিন হয়ে গেল, আমি হারিয়ে গেলাম, কখনো এখানে চলে গেলাম ওখানে চলে গেলাম, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইট। বাট কোথাও কম্প্রোমাইজটা হচ্ছে না, ইমপ্লিমেন্ট ইন এভরি ওয়ে। হয়তো এই প্রসেসটা আপনার জন্য, ওই প্রসেসটা ওর জন্য, আর নিজে খুঁজে বার করুন, কাউকে বলতে হবে না। কে আপনাকে কেন বলবে যে এই 3টে প্রসেসই আপনার জন্য? হয়তো আরও 5টা প্রসেস ইউ ক্যান ডিসকভার ফর ইয়োর সেলফ। গিভ ইয়োর সেলফ দ্যাট চান্স টু এক্সপ্লোর। থিওরি, ডেমনস্ট্রেশন, পারফরমেন্স। ক্রাফটটা নিয়ে যখন আমরা বলবো তখন হচ্ছে থিওরি হয়ে যাচ্ছে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সেখান থেকে যখন আমরা ডেমনস্ট্রেট করছি, ডেমনস্ট্রেশন হলো, সেখান থেকে হচ্ছে পারফরমেন্স। থিওরি ইমপ্লিমেন্টেশন হচ্ছে, একটা হচ্ছে ডেমনস্ট্রেশন হচ্ছে, একটা হচ্ছে পারফরমেন্স হচ্ছে। এবার কি হচ্ছে, থিওরিটার থেকে ডেমনস্ট্রেশন হলো, তার থেকেও আরেকটু বেটার হলো পারফরমেন্স। উই নিড মোর গ্রেট আর্টওয়ার্কস, গ্রেট স্টোরিজ অ্যান্ড গ্রেট ক্যারেক্টার্স। হাউ ক্যান উই লিভ দ্যাট? যদি আমরা এই সবগুলো জিনিস টিল নাও, এই 5টা এপিসোডে উইথ ডিফারেন্ট পার্টস যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলো নিয়ে যদি আমরা বলি, তাহলে উই ক্যান ক্রিয়েট এ লট অফ থিংস। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা আরও হয় হচ্ছে যদি আপনি ভালো কাজ করতে যান, কে কার শত্রু হবে, মিত্র হবে, কিছু কনফ্লিক্ট আছে, ব্যারিয়ার্স আছে, কে কাকে উস্কাবে, কে কাকে মজা দেখবে, কাকে করে মজা দেখবে, একে ওপরে তুলে দিল, একে নিচে তুলে দিল, এর একটা এই আছে, একে এই দিয়ে দিল, একে ওই দিয়ে দিল, কন্টিনিউয়াস এইসব জিনিসের মধ্যে এতটা আটকে আছে, স্টোরি টেলিং বা সিনেমার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই, ল্যাক অফ প্রফেশনালিজম, শুধুমাত্র এইসব জিনিসগুলোর মধ্যে দিয়ে ঘোরাফেরা করছে, যার ফলে এটা একটা এত সমস্যা হয়ে গেছে। উই আর মিসিং আউট গ্রেট আর্টওয়ার্কস, we are missing out great stories, great profitable ventures, we are missing out great characters, we are missing out great talents. দিলেও পারবে না, আবার দেখিয়ে দিলেও পারবে না, এরকম ধরন সব। কিন্তু এই জিনিসগুলো এতক্ষণ যেটা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এই জিনিসগুলো করে যদি তারা একটা চান্স করেন, নিজেদের যদি একটা চান্স দেয়, এবং যদি একটা ক্রিয়েটিভ ডিসকাশনে তাদের একসাথে তারা আসে, তাহলে হয়তো আগের সিচুয়েশনের থেকে একটু বেটার হবে। তারপরে না হলে কি হচ্ছে, যেটা আমি বারবার বলছি, রেড কার্পেট পর্যন্ত অনেক দিন হয়ে গেছে। ওই ট্রেনিংটা এমন হয়ে গেল, শুধু রেড কার্পেটে গিয়ে শুধু দেখালাম হ্যাঁ হ্যাঁ হু হু, এইটুকুনি পড়লাম, এই ড্রেস পরেছি, ওই ড্রেস পরেছি, সেগুলো অনেক দিন হয়ে গেছে। এবার আমাদের নিয়ে যেতে হবে আমাদের স্টোরি, নিয়ে যেতে হবে আমাদের পারফরমেন্সেস, নিয়ে যেতে হবে আমাদের ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ সিনেমা, ফিল্ম মেকিং। তাই জন্য আমরা সিনেমাকে নামিয়ে দিতে পারি না, আমাদের নিজেকে ওঠাতে হবে যাতে আমরা সিনেমাকে সেই লেভেলে নিয়ে যেতে পারি, সেই লেভেলে। ওই জন্য রেড কার্পেট অনেক হয়েছে, এবার একটু অন্য ধরনের ট্রেনিং, নতুন ধরনের গল্প বলা, নতুন ধরনের সিনেমা। ইগোর জন্য শুধু ট্যালেন্ট লুজ করে লাভ নেই। আর এক্সট্রিমলি ব্যাড লিডারশিপ টিল নাও, এটার যদি কিছু হয় জানি না কত দূর কী হবে, একই রকম থাকবে, বাট যদি হয় লিডারশিপটা শেখাটা খুব প্রয়োজন, এবং নতুন ট্যালেন্টের কী বলবো সুযোগ দেওয়া এবং সিনেমা অ্যাপ্রিসিয়েশনটাকে আরও বাড়ানো, এগুলোর দিকে আমার মনে হয় আরেকটু যেতে হবে, এরকম একটা ব্যাপার। আর যেটা 1 বছরে করা যায় সেটা 3-4 বছর, 4 বছরেও আজ পর্যন্ত হয়ে ওঠেনি, মানে সেটা নিয়ে তো পরে না হয় আরেকটা ডিসকাশন করব। আর প্রচুর হেল্প করলেও পুরো ইউজলেস, আর এদের হেল্প করলেও মানে, আর এদের যদি আপনি হেল্প করেন, পরে যখন সুযোগ আসবে একটা বৃহত্তর উদ্দেশ্য নিয়ে আপনাকে হেল্প করার জন্য, তখন এরকম করবে না। ওই সেই অ্যাডোলেসেন্ট টিনেজ মেন্টালিটি যেটা বলেছিলাম, ওটাই ঘুরে ফিরে আবার ওটাতেই আসছি। আর কখনকার সাপোর্ট দরকার, মানে যখন এর সাপোর্ট হবে এর কাছে চলে গেল, যখন ওর সাপোর্ট হবে এর কাছে চলে গেল, মানে লিডারশিপের বেসটাই হচ্ছে হলো এর সাপোর্ট আছে, ওর কাছে চলে গেল, ওখানে চলে গেল, ওর কাছে। এবার সেখান যে বেসিক যে ব্যাপারটা, যেটার জন্য লিডারশিপের মেইন যে রোল সিগনিফিকেন্সটা, সেখান থেকেই সরে গেছে। তারপরে আরও 2-4 জন আছে যারা মানে সামান্য ব্যাপারে, যেটা বলেছিলাম ছোটোখাটো ব্যাপারেই যাদের উপরে নির্ভরশীল হতে হয়, তাদের থেকেই যদি এইসব ভুল জিনিস শিখে থাকে, বা কিছু হলেই যদি তাদের কাছে ছুটে যেতে হয়, তাহলে সে নিজে আর লিডারশিপটা করবে কি? সে তো ফার্স্টেই লিডার পড়ে আছে, জাস্ট একটা নামকা বাস্তে একটা তুলে রেখে দেওয়া আর কি। তো সে তারপরে আরও অনেক কিছু ব্যাপার আছে, সেই নিয়ে আজকে হয়তো গেলাম না। আর
একটা জিনিসকে পোর্ট্রে করা, কিন্তু সেই ব্যাপারটাই যদি পুরো হলো হয়ে থাকে, আলটিমেটলি নো ম্যাটার হাউ মাচ ইউ পোর্ট্রে, দ্যাট ইজ হলো। সো কন্টেন্টটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে, পারফরমেন্সের সব কিছু জিনিসগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে। তারপর ট্যালেন্ট এনেবল করা, বিজনেস প্রায়োরিটিসগুলো দেখতে হবে, কখন কীরমভাবে হচ্ছে সেইগুলো দেখতে হবে। আরেকটা জিনিস আমি বলি যে অনেক সময় ধরুন একটা চিকেনের সাথে মদ, এটা খেতে ভাল লাগছে, হয়তো একটা কালচারে চিকেন আর মদটা খুব প্রেফারেবল হচ্ছে, কিন্তু তার সাথে সাথে সিনেমাটা তো সবসময় আমরা রিলেট করতে পারি না। হয়তো একটা কালচারে আমরা একটা পার্টিতে গেলাম, সেখানে আমরা চিকেন আর মদটাকে হয়তো প্রেফার করছি, কিন্তু আরেকটা জায়গায় সিনেমা ইজ নট আ ম্যাটার অফ জোক, দ্য থিং উইচ উই স্টার্টেড উইথ। সো সিনেমাটা যখন আমরা বলছি রেসপেক্টফুলি সেটাকে ট্রিট করতে হবে, এটাকে একটা গ্র্যান্ড আর্ট, একটা দারুণ একটা আর্ট। সো দুটো জিনিসকে একটু আলাদা করে দেখলে আমার মনে হয় বেটার হয়, যেখানে যেটা রেসপেক্ট দেওয়াটা খুব দরকার। আদারওয়াইজ কী হয়, ভালো ভালো সিনেমা আমরা মিস করে যাচ্ছি, ভালো ভালো গল্প আমরা মিস করে যাচ্ছি। শুনতে খারাপ লাগলেও আমার মনে হয় ক্রিয়েটিভ প্রসেসেরই একটা পার্ট এটা। সো এক্সপ্লোরেশন, ডাইভার্সিফিকেশন, এটাও একটু জেনে বুঝে করা, সেটাকে কীভাবে রাইটিংয়ে ইমপ্লিমেন্ট করা এবং কীভাবে অ্যাক্টিংয়ের মধ্যে ইমপ্লিমেন্ট করা, একটু শিখুন। We need more great artworks, great stories, great characters. Let's see how you can do this kind of work, or let's see how you can create great stories or great characters. Any help? I am here. My team is here. Reach out. We will be helping you, but in the proper way. ওই আজকে দুটো কারণে আমি একটু মার্কেটিং তো না, মানে ওই হকারিও বলবো না, মানে মার্কেটিং তো না, একটু সেলিং করা। আজকে একটু ঘুষ দিয়ে মোটামুটি একটু র্যাপোটা বিল্ড করলাম, তারপরে যেই একটু কাজের দিকে, একটু ক্রিয়েটিভ ডিসকাশনের দিকে টেন্ড করলো, তখন নিজের রূপটা দেখিয়ে স্টোরি টেলিংটাকে নষ্ট করে দেওয়া, ওই সব জিনিস এখানে হয় না। ওটা অন্য কোনো জায়গায় হতে পারে, এইখানে হয় না। এখানে একটু ক্রাফট, আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং এই আর্ট ফিল্ডটাকে একটু রেসপেক্ট করা হয়। এখানে সিনেমাটাকে একটু রেসপেক্ট করা হয় দাদা, এখানে সিনেমাটাকে রেসপেক্ট করা হয় এবং সিনেমাটা বুঝে রেসপেক্ট করা হয়। সিনেমাটা জাস্ট হচ্ছে বলে রেসপেক্টটা করা হয় না। ওই জন্য ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট দ্য ক্রাফট অ্যান্ড আর্ট অফ ফিল্ম মেকিং, ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন, ইউ ক্যান ক্রিটিসাইজ ইন এনি ওয়ে, বাট if you want to do a nonsense argument, this is not the place for you. So let's do it. Thank you so much. লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভেবে দেখুন, অনেকটা সময় কেটে গেছে, যেটা 1 বছরে হয়ে যেত, আরও ভালোভাবে হয়ে যেত, সেটা এখনও হয়নি। যার জন্য ভেবে দেখতে হবে এবার কেন হচ্ছে না, কি হচ্ছে না, কি ফল্টস আছে, কি দেখতে হবে, সব কিছু দেখতে হবে। করুন, আমি আছি সাথে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ভালোবাসার লোকেদের সাথে শেয়ার করে দিন। আমরা সবাই যাই যাতে ভালো সিনেমা আমরা দেখতে পাই। আমিও যখন একটা থিয়েটারে গিয়ে বসি, একটা অডিয়েন্সে যাই, অডিয়েন্স হিসেবে যখন একটা সিনেমাতে যাই, আমার একটা এক্সপেকটেশন থাকে যে একদিন আমি এরকম একটা সিনেমা দেবো। আমি তো নিজে বানিয়ে নিলে সেটা হয়েই ফেললো। মানে আমি সবসময় চেষ্টা করি যে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স যখন আমি সিনেমাটা দেখছি, অ্যাজ অ্যান অডিয়েন্স আই উইল গেট দ্য গ্রেটার ইউটিলিটি ফ্যাক্টর অর দ্য গ্রেটার স্যাটিসফ্যাকশন ফ্রম দ্যাট মুভি। ইভেন আই অ্যাম মেকিং, যদি আমি ওটা মেক করি, ইফ আই অ্যাম মেকিং দ্যাট মুভি, আই উইল অলওয়েজ লুক ফর দ্য গ্রেটার ইউটিলিটি ফ্যাক্টর অর দ্য গ্রেটার স্যাটিসফ্যাকশন ফ্রম দ্যাট মুভি অ্যাজ অ্যান অডিয়েন্স অলসো। তো আমার মাঝে মাঝে এটা মনে হয় আমি এমন একটা সিনেমা দেখবো যেটা আমাদের মধ্যেই একজন, আমি যখন এত কিছু দিয়েছি তারপরে এইটুকুনি আমি এক্সপেক্ট করতেই পারি যে কেউ হয়তো আমাদের মধ্যে থেকে এমন একজন করলো যে আমাকে একটু তাক লাগিয়ে দিল দেখিয়ে। সেটা পর্যন্ত এখনও পৌঁছাতে পারেনি, আশা করি যদি পৌঁছাতে পারে আই উইল বি ভেরি হ্যাপি টু সি সো, আদারওয়াইজ আমি তো করবই। তো ওই শেয়ার করুন, করতে করতে যদি ভিড়ের মধ্যে থেকে কেউ একটু ইন্সপায়ার্ড হয়ে যায়, সেও গল্প লিখবে, সেই গল্প নিয়ে আমরা আবার সিনেমা বানাবো, সবাই মিলে গল্প বানাবো, সিনেমা বানাবো, এর থেকে ভালো আর কি আছে। আলটিমেটলি এনজয় করবো সিনেমা, তাই না? ইট শুড বি ফান, সিনেমা শুড বি ফান, ইট শুড বি সামথিং টু বি এনজয়েড, এন্টারটেনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেট ইমোশনাল ইম্প্যাক্ট। ম্যাড সিনেমা লাগবে। সো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লিখুন, নিজের ভয়েস খুঁজে পান, লিখুন। লেখাটা খুব দরকার। যদি আপনি সিনেমাটা নাও বানান, লেখাটা আপনার পার্সোনালিটিকে একটু এক্সপ্যান্ড করবে, আপনার ক্যারেক্টারটাকে একটু ডেভেলপ করবে, আপনার মানুষ হিসাবে আপনাকে একটু ইন্টারেস্টিং করবে, অ্যাজ আ পারফর্মার আপনাকে একটু ইন্টারেস্টিং করবে। তো যার জন্য আপনি যা কিছুই সাথে থেকে দিন না কেন, সেটা হতে পারে অ্যাক্টিং, রাইটিং, গান, পারফরম্যান্স, এনিথিং ইউ ডু, মেবি ইটস আ ডিসকাশন। একটা জায়গায় গেলেন, সেখানে আপনি কিছু ডিসকাস করলেন, ফিলোসফিস, সেখানেও you will be having something to contribute on your own
not copying others. You will be having something on your own to contribute. I think that's a great thing to achieve. ঠিক আছে, করুন, আমি আছি।